দিক বরাবর বা ডিরেকশন বরাবর সেকেন্ড ভেক্টরের যেটা প্রজেকশন সেই লেংথটা কত সেটা আমরা বুঝাই। এছাড়াও আরো ডট প্রোডাক্টের আরো অনেক সিগনিফিকেন্স আছে, তোমরা হয়তো জানো এরিয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডট প্রোডাক্টের সিগনিফিকেন্স আছে। ক্রস প্রোডাক্টের ব্যাপারটা হইতেছে ক্রস প্রোডাক্ট আসলে আরো বেশি ইউজফুল। ক্রস প্রোডাক্টের এরিয়ার ক্ষেত্রে সিগনিফিকেন্স আছেই, একই সাথে সাথে ক্রস প্রোডাক্টের একটা খুবই হিউজ একটা সিগনিফিকেন্স হচ্ছে ক্রস প্রোডাক্ট ইউজ করে 2D তে আমরা ইজিলি বলতে পারি একটা ভেক্টরের সাপেক্ষে আরেকটা ভেক্টর ক্লকওয়াইজ আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আমরা নরমালি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেই এবং নিয়ে গ্রেটার দেন 0 হলে আমরা বলি যে ফার্স্ট ভেক্টরের সাপেক্ষে সেকেন্ড ভেক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজে আছে আর আদারওয়াইজ আমরা বলি ক্লকওয়াইজে আছে। এই যে ব্যাপারটা যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাপেক্ষে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু খুবই ইউজফুল। কারণ ব্যাপারটা হইতেছে তুমি নরমালি যে কোনো ভেক্টরেরই একটা ভেক্টর মানে কি একটা এক্স আর ওয়াই দুইটা ভ্যালু আছে, ওয়াই বাই এক্স কে তুমি যদি এ ট্যান করো, এ ট্যান টু যেটাই করো আর কি, এ ট্যান আমরা কখনো ইউজ করতে সাজেস্ট করি না, হয়তো সবাই জানো। আমি কিন্তু আসলে আজকে অনেকগুলো কথা অনেক দ্রুত বলতেছি আর কি, আশা করি বুঝতে পারতেছো, তো এই কারণে একটু ক্লিয়ারলি মানে কুইকলি ফলো করো। সো এ ট্যান আমরা কখনোই সাজেস্ট করি না, তার কারণ হইতেছে এ ট্যান এর মধ্যে ডিরেক্টলি হইতেছে আবার হয়তো দেখা যায় এক্স ইকুয়াল অনেক সময় এমন করা লাগে যে একটা সাউন্ড হইছে। আচ্ছা ওকে, সরি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, জি ভাই শোনা যায়। আচ্ছা ঠিক আছে ওকে। সো আমাদেরকে মাঝে মাঝে কিছু টুইকিং করা লাগে, এটা একটু বলে রাখি যে হচ্ছে হয়তো বা কোডকে হইতেছে অ্যাঙ্গেলকে মোটামুটি হ্যাঁ অ্যাঙ্গেলকে হইতেছে আমাদের 0 থেকে 360 মধ্যে কনভার্ট করা লাগে, বাট সেটা রেয়ার। এবং আমি নিজে নর্মালি মোস্ট অফ দ্য টাইমে অ্যাঙ্গেল গুলাকে হইতেছে -180 থেকে +180 মধ্যেই রাখি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি প্রথমেই ফিক্স করে ফেলবা তুমি অ্যাঙ্গেলের ডেফিনিশন কিভাবে করে রাখবা। এটা কিন্তু একটা মানে খুব সতর্ক থাকবে এই জিনিসটা নিয়ে, এটা বলে রাখলাম। পারলে এই জিনিসপত্রগুলো নোট ডাউন কইরো, আমি যে কথাগুলো একসাথে অনেক কিছু বলতেছি। কারণ এমন যদি হয় যে তোমার যেসব প্রবলেম, কিছু প্রবলেম অনেক সময় থাকে আর কি, যেসব প্রবলেমে হয়তো অ্যাঙ্গেল নিয়ে কম্পারিজন করা লাগতেছে, যদিও আমরা সাজেস্ট করি না, আমরা কখনোই সাজেস্ট করি না তুমি দুইটা অ্যাঙ্গেল নিয়ে সরাসরি কম্পেয়ার করবা কোনটা বড় কোনটা ছোট, বাট অনেক সময় করা লাগে। ধরো যে তোমাকে বলছে যে একটা অ্যাঙ্গেল 360 এর চেয়ে বড় নাকি ছোট, বা পার্টিকুলার 270 এর চেয়ে বড় নাকি ছোট, আমি অলওয়েজ সাজেস্ট করি তোমার নিজের কোডে অলওয়েজ একটা অ্যাঙ্গেলের কনভেনশন থাকবে, যে আমি অলওয়েজ যে কোনো অ্যাঙ্গেলকে এত থেকে এতর মধ্যে রাখি, ওটা কনভার্ট করে নিবা। তুমি দরকার হলে অ্যাঙ্গেলকে কনভার্ট করার একটা ফাংশন লিখবা বা যেটাই হোক একটা লিখে নিবা। কারণ নাই এটা অনেক সময় হয় যে একটা পার্টিকুলার ফাংশন তুমি জানো না, এ টেন টু হয়তো -180 থেকে +180 মধ্যে রিটার্ন করছে, আরেকটা ফাংশন হইতেছে ট্রিকোনোমেট্রি, সেটা মানে লাইব্রেরি স্ট্যান্ডার্ড, সেটা 0 থেকে 360 মধ্যে রিটার্ন করে। তুমি এত কিছু খেয়াল করে তুমি এক ধরনের ভাইবা নিছো, পরে দিয়ে হইতেছে কোডের এটার জন্য হইতেছে ঝামেলা হইতেছে। সো অলওয়েজই এরকম একটা নিজস্ব কমন স্ট্যান্ডার্ড রাখা ভালো, যেটা হইতেছে যে কোনো অ্যাঙ্গেলকে হইতেছে একটা নিজস্ব সার্টেন রেঞ্জের মধ্যে তার যে ইকুইভ্যালেন্ট, সব অ্যাঙ্গেলেরই কিন্তু ইকুইভ্যালেন্ট আছে রাইট, একটা -180 থেকে +180 এর মধ্যে সেই ইকুইভ্যালেন্টে কনভার্ট করে দিবে, এরকম একটা জিনিস নিজস্ব পার্টিকুলারলি রাখা ভালো। এনিওয়ে সেটা নিয়ে আর ইয়া করলাম না। সো ক্রস প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা যেটা, অনেক সময় আমাদেরকে ভাবে দুইটা অ্যাঙ্গেলকে যদি কম্পেয়ার করতে হয় কোনটা বড় কোনটা ছোট, সেটা খুবই রিস্কি, যে এ বাই বি আর সি বাই ডি এর মধ্যে কোনটা ছোট, বা এরকম দুইটা অ্যাঙ্গেল দুইটা ইয়ার মধ্যে কোনটা বড় কোনটা ছোট।
যদি তোমার জাস্ট বুলিয়ান ব্যাপার স্যাপার লাগে যে কোনটা বড় কোনটা ছোট, সেই ব্যাপারটা ক্রস প্রোডাক্ট তোমাকে হেল্প করতে পারে। যেটা আমরা বলতেছিলাম আর কি, যে সে হইতেছে এই ক্রস প্রোডাক্টের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে সে বলতে পারে একটা ভেক্টর এ ওয়াই বাই এক্স বা বি বাই এ যেভাবে করে রিপ্রেজেন্ট করো, আরেকটা ভেক্টর আছে হয় ডিআরসি বা সামথিং, এই দুইটার মধ্যে ভাই কোনটা ক্রস প্রোডাক্ট। ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। ও সরি সরি সরি, ও আচ্ছা সরি, আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য। আমি অ্যাকচুয়ালি স্ট্যানফোর্ডের এই লাইব্রেরিটা দেখাইতেছি আর কি এখানটায়। সো হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, দুইটা ক্রস প্রোডাক্টের মধ্যে হচ্ছে কোনটা বড় কোন, মানে ক্রস প্রোডাক্ট জিনিস দুইটা ভেক্টরের মধ্যে আমাকে খুব ইজিলি এই ডিস্টিংগুইশটা করতে সাহায্য করে। এবং আমার সাজেশন হচ্ছে পারতপক্ষে কখনো কোডের মধ্যে যদি পারো ক্রস বা ডট ইউজ করে কাজকর্ম করতে, এটা অনেক সময় অনেক কাম্বারসাম লাগে বুঝছো, মানে অনেক প্যারা লাগে যে হইতেছে যে ক্রস বা ডটে কনভার্ট করা জিনিসপত্রকে। বাট এটা মানে লাইফ হ্যাক আর কি, এটা মাথায় রাখবে। আমি এবং আমিও নিজের দিকে নিজে পরবর্তীতে অলওয়েজ চেষ্টা করছি যতটা সম্ভব কখনো ডাবলে না গিয়ে, কারণ নর্মালি কিন্তু আমাদের জিনিসপত্রগুলো ইন্টিজার কোঅর্ডিনেটে দেওয়া থাকে, অ্যাঙ্গেল নিয়ে কাজকর্ম করতে গেলে আমাদেরকে ডাবলে যাওয়া লাগে। সো অ্যাঙ্গেল নিয়ে সরাসরি কম্পারিজন না করে যতক্ষণ পর্যন্ত পারা যায় ক্রস প্রোডাক্ট সরাসরি ইউজ করে বা ডট প্রোডাক্ট ইউজ করে যতক্ষণ পর্যন্ত পারা যায় ইউজ ইট। সেম গোস ফর রোটেট অলসো। রোটেট ফাংশন একটা দুই জিনিস খেয়াল রাখবা, আমার কোডে অলওয়েজ আলাদা করে রোটেট CCW90, রোটেট CW90, এই দুইটা সবসময় আলাদা করে লেখা থাকতো জাস্ট ফর ওয়ান পারপাস, যে এই দুইটা অ্যাঙ্গেলে যখন তুমি কোনো একটা পয়েন্টকে রোটেট করো তখন তোমার আলাদা করে ডাবলে যাওয়া লাগে না, এটা হইতেছে ইন্টেজারেই রেখে করে ফেলা যায়। তুমি এনি অ্যাঙ্গেলের কোড অলওয়েজ ইউজ করতে পারো এই ডাবল টি দিয়ে, যেটা কস টি সাইন টি ইউজ করে অলওয়েজই করতে পারো, বাট দ্যাটস ওইটা করলে তোমার রেজাল্টেন্ট দেখবে যে একটু করে ডাবলে চলে আসছে, এবং ডাবল জিনিসটা জঘন্য। তোমার দেখা যাবে 0.9999, ওয়ানের বদলে 0.9999 আসছে, তোমার এটার জন্য পুরা কোডের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরকম আলাদা আলাদা যেগুলো যেগুলো ইন্টিজারে হ্যান্ডেল করা যায় সেগুলোর জন্য আলাদা আলাদা ফাংশন লিখে ফেলবা, হয়তো দেখা যেতে পারে তোমার কোডে কখনো 90 ডিগ্রি ছাড়া রোটেট করাই লাগতেছে না। তো এই পার্টিকুলার ফাংশন গুলা সম্পর্কে আমি এক্সপ্লেনেশনে যাব না, এগুলো আমি আগের বার পড়াইছিলাম। যদি তোমার তারপরে এগুলো নিয়ে কৌতূহল থাকে আমি এই বইটাতে দেখাই দিব, এই বইটাতে খুব সুন্দরভাবে এই সবকিছুর এক্সপ্লেনেশন আছে। এনিওয়ে, সরি, ব্যাক করি এখানটায়। প্রজেক্ট পয়েন্ট সেগমেন্টও সেম, এগুলা আসলে কিছু এই 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 পার্টিকুলার ফাংশন গুলার ব্যাপারে যদি আমার সাজেশন চাও, আমি বলবো যে এইসব টেমপ্লেট গুলা নিজের যতটা সম্ভব লেখা থাকা আগে থেকে থাকলে ভালো। সবসময় যে মিলবে তা না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে আমাকে কন্টেস্ট টাইমে প্রতিবারই এমন হয়েছে, যতবারই আমি কোনো কোড করছি, যে অ্যাটলিস্ট কোডের 20 থেকে 25% আসলে নিজের থেকে অ্যাকচুয়ালি নতুন করে লেখা লাগছে। এটা এটা একেবারে অনেস্টলি হয়েছে, কারণ হচ্ছে এক্সিস্টিং টেমপ্লেট তো ছিলই, ওগুলার থেকে তো অবভিয়াসলি হয়তো 50-70 আমি কিন্তু অনেক নিজস্ব কোড প্রি কোড করে রাখতাম নিজের নিজের টেমপ্লেটে। বাট হচ্ছে ওই যে বললাম তো, তারপরও স্টিল দেখা যায় তো 20 থেকে 25% জিনিস নিজেকে কোড করা লাগতো, এবং এই নিজে থেকে কোড করা লাগতো বলেই, মানে কেন লাগতো আমি তোমায় একটা এক্সাম্পল দিই। ধরো যে এই যে দেখতেছো প্রজেক্ট পয়েন্ট সেগমেন্ট, একটা পয়েন্টকে তুমি এ থেকে পয়েন্ট আসতে দেওয়া, ধরো যে হইতেছে পয়েন্টটা প্রবাবলি হচ্ছে তোমার সি, সি পয়েন্টটা তোমাকে দেওয়া আছে, তোমাকে এই সি পয়েন্টটাকে হইতেছে প্রজেক্ট করা লাগবে একটা সেগমেন্ট এ বি এর উপরে। তো একটা পয়েন্ট, ওই পয়েন্টটা থেকে একটা লম্ব টানতে হবে আর কি এ বি এর উপরে, যে পয়েন্টটা ইয়া করার কথা। এখন এইটা সেগমেন্ট হইলে এক কাহিনী, এটা যদি অসীমতক রেখা হয় তাইলে আরেক কাহিনী, এটা যদি একটা রে হয় তাইলে আরেক কাহিনী। তোমার প্রবলেমে কিন্তু অনেক কিছু থাকতে পারে, তুমি তুমি সবকিছু লিখে রাখতে পারবা না আসলে অনেস্টলি। তুমি প্রজেক্ট পয়েন্ট সেগমেন্টও প্রজেক্ট পয়েন্ট সেগমেন্ট, প্রজেক্ট পয়েন্ট রে সবকিছু লিখে রাখতে গেলে আসলে তোমার কোডের অবস্থা খুব খারাপ হয়ে যাবে প্রত্যেকটা কেস ধরে ধরে যদি লিখতে যাও। বাট তুমি যদি প্রজেক্ট পয়েন্ট সেগমেন্টটা লিখে রাখো, এবং তোমার যদি ক্লিয়ার আইডিয়া থাকে এই কোডে আসলে কি হয়েছে মোটামুটি, যেমন এখানে দেখো এই কোডে অনেক জায়গাতে ডাবল ইউজ করছে, এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। আমি আমি নিজে চেষ্টা করতাম যে এগুলো সবকিছু এলএল এ নিয়ে যাইতে, এর চেয়েও জঘন্য কাজ করছি, সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। বাট জাস্ট সেইং আর কি, যে পারলে যদি দেখো যে এগুলো সব ইন্টিজার কোঅর্ডিনেট, তাহলে এখানে ডাবল ইউজই করো না। হ্যাঁ, আর ইপিএস এর ব্যাপারটা একটু পরে আসবো, ইপিএস এর ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করা উচিত, বাট ডাবলের ব্যাপার নিয়ে কথা বলবো পরে। বাট ডাবলটা প্রথম কথা হচ্ছে ইগনোর করতে পারলে বেটার। সো ওই যে বললাম, এখানে যদি জিনিসটা সরল রেখা হয় তখন কিন্তু যেটা হবে, এই যে দুইটা চেকিং দেখতেছো না, ইফ আর লেস দেন 0 আর ইফ আর গ্রেটার দেন 1, এই দুইটা চেকিং কিন্তু তখন হবে না, কারণ সরলরেখা মানে তুমি অসীমতক সরলরেখা। সো যেই জায়গাতেই পয়েন্ট করো মানে প্রজেক্ট করো না কেন সেটাই আসলে ভ্যালিড পয়েন্ট
বাট এখানে আমাদেরকে পার্টিকুলারলি প্রজেক্ট পয়েন্ট সেগমেন্ট বলে, সেগমেন্ট যেহেতু একটা সীমাবদ্ধ জিনিস, সো আমাদেরকে এখানে হইতেছে স্পেশালি চেক দিয়ে যখনই হইতেছে লাইনের সেগমেন্টের বাইরে চলে গেছে আমরা হইতেছে টার্মিনাল পয়েন্ট দুইটা হয় এ নাইলে বি কে রিটার্ন করে দিছে। সো এটা হচ্ছে স্পেশাল চেকিং। সো তুমি এরকম একটা সেগমেন্টের জন্য যদি কোড করে ফেলো, তুমি কোডটা যদি তুমি বুঝো মোটামুটি, তুমি ইজিলি হইতেছে এটা রে এর জন্য কনভার্ট করতে পারবা। রে হইলে হইতেছে দেখা যাবে এক সাইডের জন্য টার্মিনাল পয়েন্ট হবে, অন্য সাইডের জন্য হইতেছে যেই পয়েন্টটা সেই পয়েন্টে রিটার্ন করতে পারবো, কারণ রে তো একদিক বরাবর বিস্তৃত। সো ওই রকম আর কি ব্যাপারটা। তো কিছু কোড আসলে সব সময় নিজেকে চেঞ্জ করা লাগবে, প্রবলেমের উপর ডিপেন্ড করে। রে এর ব্যাপারটা কিন্তু নরমালি কন্টেক্সট গুলোতে খুবই কমন, যে দেখা বলে যে হইতেছে একটা পয়েন্ট থেকে একটা জিনিস শুট করছে বিভিন্ন অন্য আরেক দিকে চলে গেছে, এই ব্যাপারটা আর কি। সো এটা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে নরমালি আমাদের ন্যাশনাল কন্টেস্ট যেগুলো হয় সেগুলোতে ভেক্টরের কিছু কমন ফাংশন খুবই আসে। যেমন একটা জিনিস তো রোটেশন দেখলা, আরেকটা জিনিস হয় রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এই দুইটা জিনিস নিয়েও জিনিসপাতি আসে অনেক সময়। সো রিফ্লেকশন জিনিসটা বা রিফ্র্যাকশন জিনিসপাতি গুলা কিন্তু জাস্ট নর্মাল রোটেটই, এটা কিন্তু মাথায় রেখো, রোটেটেরই একটা স্পেশাল ভার্সন। এটা মানে যে তোমার রোটেটটা নরমালি হইতেছে রোটেট জিনিসটাকে তুমি যদি একটা ভেক্টরটাকে যদি উল্টাই দিয়া অভিলম্ব সাপেক্ষে, যেটা মানে নর্মাল থাকে, নর্মালের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল দিয়ে তুমি যদি রোটেট করো তাইলে কিন্তু সেম জিনিস। সো এগুলোর জন্য আমি আলাদা করে ফাংশন লেখাটা সাজেস্ট করি না, ফাংশন লিখে রাখার দরকার নেই আগে আলাদা করে। বাট যে এগুলো হ্যান্ডেল করতে নিজে নিজে জানতে হবে আর কি, যে তোমার যদি রোটেট লেখা থাকে তুমি আসলে ওগুলা খুব ইজিলি পারবা। তো ওখানে একটু খেয়াল রাখবা। আমি ন্যাশনাল কন্টেস্টে এরকমও দেখছি যে অলওয়েজই বলছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হইতেছে পরে। সো সেটা মানে কি, সেটা আসলে দ্যাট মিন করে যে রোটেটটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো তোমার আসলে তখনও ডাবল ছাড়া তুমি কাজকর্ম করে ফেলতে পারবা। সো এগুলা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সবকিছু তুমি টেমপ্লেটে রাখতে পারবা না, বাট মাথায় রাখতে হবে যে হইতেছে 90 ডিগ্রি টাইপে কিছু হইলে আসলে আমি ইন্টিজারে কাজকর্ম করে ফেলতে পারবো। এনিওয়ে, এবং সেম গোস ফর ডিস্টেন্স পয়েন্ট সেগমেন্ট। এটা কিন্তু যে কোনো ডিস্টেন্স, এগুলোর কোডগুলা নিয়ে আমি কোনো কথা বলবো না, এগুলা কোডগুলার এক্সপ্লেনেশন তুমি অনেক জায়গাতেই পাবা। বাট ডিস্টেন্স নিয়ে আমি পার্সোনালি যে প্রচুর প্যারা খাইছি, একেবারে অনেস্টলি স্পিকিং। যেটা হয় যে, এবং এটা হইতেছে মোটামুটি খুবই গুড অনলাইন জাজেস ফর জিওমেট্রি লাইক ক্যাটিসকে কিন্তু আমি পার্সোনালি খুবই অ্যাডমায়ার করি অ্যাজ এন অনলাইন জাজ ফর জিওমেট্রি প্রবলেমস। ওদের ডেটা সেট নর্মালি সাধারণত খুবই ভালো হয়। সো ক্যাটিসের জিওমেট্রি প্রবলেম মানে সলভ করতে, একটা প্রবলেম যদি তুমি সলভ করতে পারো, ইউ শুড বি ভেরি কনফিডেন্ট যে তোমার অ্যাকচুয়াল টেমপ্লেটের কোডটা আসলেই কারেক্ট। লাইটোজে করে তুমি এই কনফিডেন্সটা পাবা না, কারণ লাইটোজে বা ইভেন কোড ফোর্সেসও অনেক সময় ডেটা সেট উইক হয় ফর জিওমেট্রি প্রবলেমস। ইউভিএ তো কখনোই না, ইউভিএ তে ভুলভাল কোড কইরা হইতেছে এসি পাওয়াটা খুব ইজি। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম, ডিসটেন্স রিলেটেড জিনিসের জন্য অলওয়েজই স্কোয়ার রুট বাদ দিয়ে স্কোয়ারে কাজ করতে পারাটা ভালো, ডেফিনেটলি। এটা কোনো সন্দেহ নাই, কারণ হচ্ছে স্কোয়ার রুট খুবই খুবই প্রিসিশন লস করা একটা ফাংশন। এখন কথা হইতেছে, এমন অনেক প্রবলেম আমি হইছে আমার, যে প্রবলেম গুলাতে আমি হইতেছে স্কোয়ার দিয়ে হইতেছে ওয়া খাইছি, স্কোয়ার রুট করার পরে এসি হইছে। এখন এটারও কারণ আছে, এটার কারণটাও তোমাকে বুঝতে হবে। সো যেহেতু এই জায়গাটায় প্রসঙ্গটাতে আসলাম, সেই প্রসঙ্গটা আমি আসলে একটু এখানটাতে এক্সপ্লেন করে ফেলি। এক্সপ্লেন করার ব্যাপারটা হচ্ছে প্রিসিশন ইস্যু, এটা নিয়ে একটু তাহলে কথা বলা দরকার। প্রিসিশন জিনিসটা কেন লস হয়, এটা আমরা যদি একটু প্রথমে চিন্তা করি। নরমালি আমাদের যে কোনো কিছুই যদি আমরা ইন্টিজারে রাখতে পারতাম, ইন্টিজার ইজ 32 বিটস, লং ইজ 64 বিটস, বা আর্গুয়েবলি 63 বিটস যেহেতু আমরা সাইন্ড ইউজ করি। সো এটার মধ্যে যদি জিনিসপত্রকে আটাই ফেলা যায় তাহলে খুব ভালো। যখন জিনিসপত্র আমরা ডাবলে নিয়ে যাই, তখন আমরা জানি যে ডাবলের যদি তোমরা কম্পিউটার আর্কিটেকচার বা এইসব কোর্স যদি করে থাকো, তাহলে হইতেছে ওই যে মিপস কোড না কি জানি, ওগুলোর মধ্যে ছিল এই জিনিসপত্রগুলো, যে হইতেছে ওই যে ডাবলও মোটামুটি নরমালি 64 বিট, কখনো কখনো 78 থেকে 80 বিটের ইয়া হয় পুরা জিনিসটা মিলে। তার মধ্যে কিছু পার্ট থাকে মানে হইতেছে একটা পার্ট থাকে হইতেছে দশমিকের আগের, মানে নরমালি স্ট্যান্ডার্ড ওয়েতে আজকাল যে কোনো ইয়াতেই ইন্টারনাল রিপ্রেজেন্টেশন ডাবলকে নরমালি এভাবে করে রিপ্রেজেন্ট করে যে 1 পয়েন্ট ডট ডট অনেকগুলা ডিজিট ইনটু 10 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এরকম অর্ডারে রিপ্রেজেন্ট করে। মানে তুমি ধরো লিখছো হইতেছে 100.25, ওইটাকে আসলে রাখবে 1.0025 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এই আকারে। নরমালি এটা একটা কমন মানে আজকাল জায়গায় এইভাবেই রাখে। সো যেহেতু সে জিনিসটাকে এভাবে করে রাখে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং এরকম আকারে যেহেতু রাখে, তোমার সংখ্যা যত বড় মানে বুঝছো, মানে তোমার সংখ্যাটা যদি এরকম হয় যে ধরো 10 টু দি পাওয়ার 55, মানে 10 টু দি পাওয়ার 55,
মানে এরকম একটা সংখ্যা, ঠিক আছে, মানে অনেকগুলো জিরো, তারপর দশমিকের পরে গিয়ে হইতেছে একটা আবার 2 3 আছে, ঠিক আছে। তোমার এই জিনিসের জন্য বরাদ্দ কিন্তু হইতেছে ধরো হয়তো 50 বিট, ধরো এই পুরাটার জন্য সেটাকে রাখবে কি হবে 1.0000000000 লাস্টে কি ওই 25 ইন্টু 10^55, 10^55 জিনিসটা 55 ভ্যালুটা সে আলাদা করে রাখে, আর এই 1.000000 লাস্টে গিয়ে 2 3 বা যেটাই ছিল সেটাকে এই পুরাটাকে সে আলাদা করে রাখে। তোমার জিনিসটা যত বড় হবে, ধরো এটা 55, 10^55 বললাম তো, এটা ধরো 10 হয়তো আরো বেশি কিছু একটা, যত হবে তত বিট তার যাবে, এবং যাইতে যাইতে যেটা হবে সে লাস্টের বিট গুলো, ধরো তোমার যে বরাদ্দ আছে 60 বিট, সে লাস্টের বিট গুলো আস্তে আস্তে ফালাই দিতে থাকবে। সো দেখা যাবে যে জমার অ্যাকচুয়াল সংখ্যাটা যত বড় হয়, যে জিনিস সংখ্যাটা তোমার লাস্টের ওই সব বিট গুলা 10^55 এর ওই সব শূন্যর পরে গিয়ে ওই লাস্টের 2 3 এটা লুজ হয়ে যাওয়ার চান্স তত বেশি, কারণ ও লাস্টের দিকে জিনিসপত্র ট্রিম করে ফালাই দেয়। কিন্তু তোমার সংখ্যাটা যদি এমন হয় 0.000000 অনেক পরে গিয়ে একটা 1 2 3, ঠিক আছে, এটাই কিন্তু সে রাখবে 1.23 ইন্টু 10^-20 এই আকারে, কথা বলছো, -20 কে সে আলাদাভাবে রাখবে। সো ওই এই জাতীয় সিনারিও গুলাতে তোমার এই 1.23টা লুজ হবে না, কথা বুঝতে পারছো? সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝা, যে তোমার অ্যাকচুয়াল সংখ্যার ম্যাগনিটিউড যত বড় হবে, তোমার দশমিকের পরের বিটগুলা বা তত বিটগুলা লুজ হওয়ার চান্স তত বেশি, অ্যাকচুয়াল সংখ্যা ম্যাগনিটিউড যত বড়। এবং এই কারণেই কোডফোর্সেস এর মতো বিভিন্ন অনলাইন জাজে আজকাল অ্যাবসোলিউট এরর দিয়ে কম্পেয়ার করে না। ওখানে তোমরা দেখবা যে জিওমেট্রি প্রবলেম গুলাতে বা যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের প্রবলেম যেগুলো থাকে, সেখানে সব জায়গাতে বলে যে অ্যাবসোলিউট অর রিলেটিভ এরর লেস ইকুয়াল 10^-6 হইতে হবে। কেন এই প্রসঙ্গটা বলে? কারণ আমরা জানি আজকাল যে সংখ্যা যত বড় হবে, সংখ্যাটা যদি 10^5 রেঞ্জে হয়, তুমি যদি অ্যাবসোলিউট এরর দিয়ে কম্পেয়ার করতে যাও যে 10^-6 এরর হইতে পারবে না, 10^-6 আসলে 10^55 অ্যাকচুয়াল সংখ্যা যদি 10^55 সাইজের হয়, তার মধ্যে 10^-6 সাইজের একটা জিনিস মিস হয়ে যাওয়াটা খুবই অবভিয়াস, কারণ ও রাখতে পারে না এই জিনিসটা। বাট রিলেটিভ এরর জিনিসটা কি? রিলেটিভ এরর বোঝায় অ্যাকচুয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই সংখ্যাটার অ্যাকচুয়াল ম্যাগনিটিউড। তখন কিন্তু এররের লেভেলটা অনেক কম, কারণ তোমার লুজ হইতেছে 10^-6 লেভেলের একটা জিনিস, বাট অ্যাকচুয়াল সংখ্যার লেভেলটা 10^55। এটাকে আমরা বলি যে হইতেছে রিলেটিভ, যে এই যে ডিফারেন্স বা এরর রেট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ম্যাগনিটিউড। এইটা অ্যাবসোলিউট আর রিলেটিভ এরর দিয়ে যদি কোনো প্রবলেম ডিফাইন করা থাকে, ওই প্রবলেমগুলোটা নরমালি প্রিসিশন নিয়ে গ্যাঞ্জামি কারণে হয় না, ঝামেলা অনেক কম হয় নরমালি আর কি। কারণ হচ্ছে, এবং নরমালি আজকাল এটা ট্রেন্ড যে তুমি ভালো প্রবলেম সেটাররা সবাই অ্যাবসোলিউট আর রিলেটিভ এরর দিয়েই হচ্ছে তাদের কনস্ট্রেন্ট গুলা দেয়। কারণ বড় সংখ্যা যদি হয়, ওই যে যেটা বললাম, তখন অ্যাবসোলিউট এররটা প্রিভেন্ট করা যায় না। সো সবাই কি জায়গাটা ক্লিয়ার যে প্রিসিশন এরর ব্যাপারে যেটা বললাম, অ্যাবসোলিউট আর রিলেটিভ এরর ব্যাপারটা? এখানটা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আমি আশা করতেছি যে সব বুঝছি আর কি। সো এই বইটা, এই জিনিসটা নিয়ে তুমি এই বইটার মধ্যে ভালো করে আলোচনা পাবা আর কি। আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন জাস্ট বলে দিলাম। সো এখন আরেকটা প্রসঙ্গ যে তাইলে ভাইয়া মানে এরর গুলো ইন্ট্রোডিউস হয় কখন, বা এররের ইয়াটা কিভাবে করে আসে? সো এরর ইন্ট্রোডিউস হওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে নর্মালি এই 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 বইটাতে তুমি এই ব্যাপারগুলো ভালো করে পাবা, আমি আবারও বলতেছি, বাট আমি তো জাস্ট বলার জন্য বলে রাখলাম। নর্মালি যে অ্যাডিশন সাবট্রাকশন এই জিনিসপত্রগুলোতে এররের রেট অনেক কম। এরর রেট অনেক কম হওয়ার কারণটা কি? খুবই সিম্পল। এরর রেট কম হওয়ার কারণটা হচ্ছে, ধরো একটা সংখ্যা আছে 1.723, পরে দুইটা বিট হয়তো ফালাই দিছে, হ্যাঁ, আরেকটা সংখ্যা আছে 1.235, তারও পরে দুইটা বিট ফালাই দিচ্ছে, মানে এরপরে দুইটা জিনিস নাই, দুইটাকে যদি তুমি যোগ করো একটা কিছু একটা এরর হবে, দুইটারই যে পরিমাণ এরর আছে সেই দুইটার যোগফল পরিমাণ এরর হবে, এরকম একটা ব্যাপার হবে। কিন্তু সংখ্যা দুইটাকে যদি তুমি গুণ করতা, ঠিক আছে, তাইলে যেটা হইতো মানে গুণ করলে কি হয় বলতো, দুইজনের এরর আছে না, এই এরর গুলা এর পরিমাণে গুণ, মানে অনেকটা ব্যাপারটা এরকম যে, ধরো আমি একটা জিনিস উদাহরণ দিই, যে আমি ডকটা বের করি, আমাদের তো একটা ডক আছে এইউ লেকচারের, এটা তো অনেক কিছু ছোট ছোট জিনিস আমি লিখলে বেটার হবে। So lecture for JU, okay. Just a second. আমার কথা শোনা যাচ্ছে তো, রাইট? একটু রেসপন্স করে দাও। ওকে, ঠিক আছে। সো আবার একটু
আচ্ছা, রাইট। ওকে, সো আমাদের ইয়াটা হইতেছে এরকম, ধরো একটা জিনিস যদি থাকে যেটার মধ্যে এরর 1 পরিমাণ এরর আছে, আরেকটা জিনিস যদি থাকে যেটার মধ্যে এরর 2 পরিমাণ এরর আছে, এরকম এই দুটাকে যোগ করলে আসলে নরমালি এরর 1 প্লাস এরর 2 এরকম পরিমাণ একটা এরর ইন্ট্রোডিউস হয়। সো সেটা যেটা সিনারিও। আর যদি তুমি এরর এই দুটাকে গুণ করো নরমালি, ঠিক আছে, বা ভাগ করো, ভাগ করলে তো আরো বাজে। সো এ প্লাস ই ওয়ান ইন্টু বি প্লাস ই টু এরকম সাইজের টাইপের যদি ইয়া করো, যে এররটা জেনারেট হয় সেটা একটা এরকম ই ওয়ান ই টু, আবার ই ওয়ান ইন্টু বি, আবার হইতেছে ই টু ইন্টু এ, এরকম টাইপের একটা এরর জেনারেট হয়। বুঝতে পারছো? তো এই জিনিসটার ম্যাগনিটিউডটা নর্মালি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বেশি বেশি হয়। এই কারণে গুণ অপারেশন যত কম করে পারা যায়, মানে আমরা অনেক সময় নর্মালি কি করি জানো, যে হয়তো দুইটা জিনিসকে এখন গুণ করে দিলাম, ভবিষ্যতে গিয়ে আবার ভাগ করব। এটা যদি অ্যাভয়েড করা যায়, এটা অলওয়েজ রেকমেন্ডেড যে তোমার যদি গুণ ভাগ দুইটা যদি না করে যদি আসলে যোগ বিয়োগ দিয়ে যত বেশি কাজ সারতে পারবা তত বেটার, যত এই নর্মাল প্রবলেমটাতে। আর এটা তো বললাম গুণের কথা, ভাগ অবভিয়াসলি আরো বাজে, কারণ ভাগ করতে গেলেই হইতেছে তোমার আরো বেশি পরিমাণ ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ হওয়া মানে হইতেছে ওখান থেকে আরো বেশি প্রিসিশন লস হওয়া। সো এরর আরো বাড়ে আর কি, ভাগ যত বাড়ে। সো এই কারণে নর্মালি যোগ বিয়োগ দিয়ে যত কাজকর্ম করা যায়, যদি তোমাকে নিতান্তই ডাবল ইউজ করতে হয় আর কি, সেক্ষেত্রে বলতেছি ইন্টিজার দিয়ে কাজ করে ফেলা গেলে তো ভালোই, বাট ডাবল ইউজ করতে যদি হয় নিতান্তই, তাহলে হইতেছে ইটস অলওয়েজ রেকমেন্ডেড যে তুমি হইতেছে যতটা কম সম্ভব গুড বা ভাগ যত কমানো যায়। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল গেল স্ট্যানফোর্ড লাইব্রেরিটা ধরে আরো আগাই। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, এটা তো গেল গুণ ভাগের প্রশ্ন। আরেকটা জিনিস হচ্ছে স্কোয়ার রুট। এটা মাথায় রাখবা যে এটা আমি আমি এখানে কোনো ডিটারমিনিস্টিক ডিসিশন দিব না, এটা প্রবলেমের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট এক্সপ্লেইন করার চেষ্টা করবো কেন এরকমটা হয়। মাঝে মাঝে তুমি স্কোয়ার দিয়ে ওয়া খাইতে পারো, মাঝে মাঝে তুমি স্কোয়ার রুট দিয়ে ওয়া খাইতে পারো, দুইভাবে এসি হইতে মানে দুইটা দিয়েও এসি, দুইটা দুই রকম ওয়েতে এসি হইতে পারে। কেন কারণটা এটা, এক নাম্বার ব্যাপারটা হইতেছে স্কোয়ার যদি পুরাটাই যদি স্কোয়ার যদি পুরা জিনিসটাকে ইন্টিজারে রাখতে পারে আলটিমেটলি, তাহলে ডেফিনেটলি হচ্ছে তোমার জন্য কখনোই মানে প্রিসিশন এরর হওয়ার কথা না, যদি পুরো প্রবলেমটা ইন্টিজারে সলভেবল হয়। তুমি যদি তোমার যদি অ্যাকচুয়াল ডিসটেন্সটা না লাগে, তোমার হয়তো লাগতেছে খালি ডিসটেন্সটা একটা স্পেসিফিক ভ্যালুর চেয়ে বড় কিনা, মানে তোমাকে হয়তো বলা হয়েছে ডিসটেন্সটা 500 চেয়ে বড় কিনা, তো তুমি ডিসটেন্সের স্কোয়ার বের করলা, ডিসটেন্সের স্কোয়ার বের করে দেখলা হইতেছে ডিসটেন্সের স্কোয়ারটা 500 স্কোয়ারের চেয়ে বড় কিনা, এটা দেখলে কিন্তু তোমার কাজ চলতেছে, তোমার আসলে এক্সপ্লিসিট ডিসটেন্সের ভ্যালুটা বের করার দরকার নাই। সো এই টাইপের চেকিং এর জন্য কোনো সমস্যা নাই। বাট ডিসটেন্সটা যদি ডাবলে যাইতে পারে এরকম সিনারিও যদি হয়, তখন মাঝে মাঝে কিছু কিছু ঝামেলা হয়। ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে লেটস সে যে তোমার ওই যে স্কোয়ার জিনিসটা বাই ডিফল্ট কিন্তু কিছু গুণের মাধ্যমে হইতেছে, রাইট? এবং তোমার প্রবলেমটা কিন্তু ডাবলের প্রবলেম, আমি আবারও বলছি তোমার প্রবলেমটা কিন্তু ডাবলে রাখা প্রবলেম, তুমি কিন্তু ইন্টিজারের কাজটা সারতে পারতেছো না। সো গুণ যখন তুমি করবা অবভিয়াসলি হইতেছে কিছু প্রিসিশন এরর ট্রিগার হবে, ডেফিনেটলি হবে। এখন প্রিসিশন এরর যখন গুণ করলে ট্রিগার হয়, লেটস সে যে তোমার প্রিসিশন এরর যেটা আসছে সেই প্রিসিশন এররটা হয়তো বা মানে ধরো যে সামথিং লাইক যে হয়তো হয়তো 1 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং বা 5 পয়েন্ট সামথিং এরকম, স্কোয়ার রুট করে ফেললে যে কোনো সংখ্যা যদি হইতেছে ইয়ার দিকে হয়, ওয়ানের দিকে, ওয়ানের চেয়ে বড় এররের দিকে হয় আর কি, আমি জিরোর চেয়ে ছোটর দিকে বলি নাই, ওয়ানের চেয়ে বড় দিকে হয়, স্কোয়ার রুট করে ফেললে এররের পরিমাণটা কমে যায়। স্কোয়ার রুট জিনিসটাই বাই ডিফল্ট হচ্ছে ওভারঅল ডিস্টেন্সটা কমাই ফেলে। যে তোমার যদি অ্যাকচুয়াল সংখ্যাটা হয়ে থাকে 10⁻18, আর আরেকটা সংখ্যা যদি তোমার হয়ে থাকে 10⁻18 প্লাস 1, তুমি যদি এই দুইজনের মধ্যে হয়তো কম্পেয়ার করতেছো তুমি, হ্যাঁ দুইজনের মধ্যে কম্পেয়ার করতেছো, বাট তুমি এই দুইজনকে স্কোয়ার রুটে এনে কম্পেয়ার করলা বাই সাম চান্স, তাইলে এর সংখ্যাটা আর একটু ছোট হবে আর কি, 10⁻9 প্লাস হয়তো 0.4 হবে বা 0.3 হবে, এদের মধ্যে এররের ডিফারেন্সের পরিমাণটা কমে যায় এটা। সো মাঝে মাঝে এরকম সিনারিও যেগুলো থাকে, যেসব সিনারিওতে হচ্ছে যে বেশি পরিমাণ এরর বা বেশি পরিমাণ ডিফারেন্স হয়ে গেছে অ্যাকচুয়াল ভ্যালুর চাইতে, তুমি স্কোয়ার রুট করে ফেলার ফলে এরা একটু কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসার ফলে এররের পরিমাণটা কমে গেছে আর কি। এররের পরিমাণটা এই জিনিসটা অনেক সময় হেল্প করে। সো হেল্প করে বলতে ওই যে কম্পেয়ার করতে আর কি, যে সমান নাকি সমান না এরকম সিনারিওতে। সো এই কারণে দুই ওয়েতেই প্রবলেমে দেখা যায় যে এসি হয়, স্কোয়ার দিয়েও মাঝে মাঝে এসি হয়, স্কোয়ার দিয়ে এসি হওয়ার অবভিয়াসলি কারণ আছে, কারণ হইতেছে ওইটা হয়তো সেটারে কোনো ভাবে করা বা ওইরকম সিনারিও থাকে। সো আমার সাজেশন হচ্ছে এই জাতীয় প্রবলেমে, আমি নিজে এইগুলো নিয়ে অনেক মারা খাইছি,
সো কোনো ডিটারমিনিস্টিক সলিউশন আমি সেই বলতে পারবো না, আমি সাজেশন দিতে পারবো জাস্ট যে অর ট্রাই টু ডু ইট ইন ইন্টিজার। আজকাল নরমালি ভালো ভালো প্রবলেম সেট যেগুলো হয় সেগুলোর মধ্যে নরমালি ইন্টিজার দিয়ে সলিউশন থাকে, এটা প্রবলেম সেটটা নিজেই মাথায় রাখে যেন ঝামেলা না হয়। আর যদি নিতান্তই ডাবলে করতে হয় প্রথমে লং ডাবল দিয়ে সাবমিট দাও, এটা হচ্ছে প্রথম ইয়া, কারণ ভালো কন্টেস্ট গুলাতে লং ডাবল দিয়ে অবশ্যই এসে হওয়া উচিত, আজে বাজে প্রবলেম সেটার যদি না হয়। যদি লং ডাবল দিয়ে নিতান্তই ওয়া খাও এবং হইতেছে তাইলে হইতেছে অ্যাটলিস্ট এরকম সিনারিও যদি থাকে, স্কোয়ারের সিনারিও, মানে তুমি হয়তো স্কোয়ার ইউজ করছো তাহলে স্কোয়ার রুট দিয়ে একটা সাবমিট দিয়ে দেখো, বা তুমি যে স্কোয়ার রুট ইউজ করে থাকো তাহলে স্কোয়ার দিয়ে একটা সাবমিট দিয়ে দেখো, এটা হইতে পারে। আমি এরকম প্রবলেমে মানে আমি নিজেই ফেস করছি যে হইতেছে আমি স্কোয়ার দিয়ে করছিলাম, মানে এইরকম উদাহরণ ভুরি ভুরি যে স্কোয়ার রুট দিয়ে করছি ওয়া খাইছি, স্কোয়ার দিয়ে করে এসি হইছে, এটা উদাহরণ অনেক বেশি। বাট এরকম উদাহরণ আছে যে হচ্ছে স্কোয়ার দিয়ে করে ওয়া খাইছি, স্কোয়ার রুট দিয়ে করে এসি হয়েছে, এবং সেটা কারণটা আমি একটু আগেই বললাম যে ডিপেন্ড করে প্রবলেম, প্রিসিশন এররটা আসলে কোন দিকে কোন ফাঁকে হইছে সেটার উপর কিছুটা আর কি ডিপেন্ড করে যে আসলে কোন ভাবে এসি হবে। সো এটা হইতেছে সাজেশন আর কি এখানটায়। এনিওয়ে, সো এই কোডগুলো সম্পর্কে আলাদা করে আমি কিছু বলবো না, সার্কেল সার্কেল ইন্টারসেকশন বা এই ব্যাপারগুলা, সার্কেল সার্কেল ইন্টারসেকশন করলে 2টা পয়েন্ট পাওয়া যেতে পারে, এগুলার আলাদা করে কেস টেকিং এর তোমরা যে কোনো কোডেই পাবা, আমি নিজের কোডও শেয়ার করতে পারি যে হইতেছে কোন জায়গায় কি হইছে। এই জাতীয় পয়েন্টগুলো সাধারণত ইন্টিজারে করা যায় না, এগুলো সাধারণত ডাবলে যাওয়া লাগে, সো এটা আসলে কোনো ওয়ে নাই। এই সার্কেল রিলেটেড অধিকাংশ প্রবলেমেই আসলে নরমালি তোমাকে ডাবলে যাওয়া লাগে, এটা ছাড়া কোনো উপায় নেই। এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, এরিয়া নরমালি ইন্টিজারে করে ফেলা যায়, ঠিক আছে? তুমি যদি 2 দিয়ে ভাগের ব্যাপারটা না রাখো তাহলে এরিয়া জিনিসটা খুব ইজিলি হইতেছে ইন্টিজারে করা যায়। সো আমি অনেক জায়গাতেই নরমালি সাধারণত এরিয়া জিনিসটা হইতেছে ইন্টিজারেই রাখি, এবং এরিয়ার একটা জিনিসও মাথায় রাখবা যে হইতেছে ওই যে সাইন্ড এরিয়া ব্যাপারটা, এটা কিন্তু অনেক জায়গাতে ইউজফুল। সাইন্ড এরিয়া ব্যাপারটা ইউজফুল হচ্ছে এই সেন্সে যে নরমালি একটা সেট অফ পয়েন্টস অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে নাকি ক্লকওয়াইজ দেওয়া আছে, এটা সাইন্ড এরিয়া থেকে খুব ইজিলি বের করা যায়। ওই যে সেম কনসেপ্ট আর কি। আর নরমালি হচ্ছে যে একটা পলিগন বা যে কোনো কিছুর এরিয়া ক্যালকুলেট কেমনে করা হয় এই কোডটা আশা করি তোমরা বুঝো, আমি এক্সপ্লেন করছিলাম এটা আমার আগের ক্লাস যখন নিছিলাম, তখন যে আমরা আসলে একটা পলিগনকে 0 0 সাপেক্ষে অনেকগুলা ত্রিভুজ হিসেবে চিন্তা করি। হ্যাঁ, প্রতিটা রেখা প্রতিটা এজ ধরে ধরে আমরা চিন্তা করি হইতেছে 0 0 থেকে এই এজটা কানেক্ট করে যে ত্রিভুজ হবে, এই এজটা কানেক্ট করে যে ত্রিভুজ হবে, সবগুলা এজের এরিয়া যদি আমি সাম করে ফেলি সাইন সহ চিন্তা করতে হবে, কারণ তাইলে হয়তো যোগ বিয়োগ হয়ে আলটিমেটলি পলিগনটার এরিয়াটা টোটালটা চলে আসে। এনিওয়ে, সেন্ট্রয়েড হচ্ছে ইয়া টাইপের একটা জিনিস যে হচ্ছে সেন্ট্রয়েড মানে হচ্ছে ভরকেন্দ্র বলে আর কি, যেটাকে যে এমন একটা পয়েন্ট যেটাতে পুরা ইয়াটাকে সেন্ট্রয়েডের আমি আসলে কোনো ইউজ দেখি নাই কখনো, টু বি অনেস্ট। আমি কোনো প্রবলেম আসলে সেন্ট্রয়েড ইউজ করে এসি করছে এমন মনে পড়ে না। সেন্ট্রয়েড ইউজ করে কিছু কোড দেখছিলাম, মানে ওগুলাও আসলে এমন না যে সেন্ট্রয়েড ইউজ করা লাগে, আমি সেটা নিয়ে কথা বলবো কিছুক্ষণ পরে, মানে কোন প্রবলেমে দেখছি সেটা নিয়ে কথা বলবো। বাট সেন্ট্রয়েড জিনিসটা আসলে আমার পার্টিকুলারলি কখনো ইউজ করা লাগে নাই কোনো প্রবলেমে, মানে এক্সপ্লিসিটলি যদি না বলে যে হইতেছে এই এরকম একটা সেট অফ পয়েন্টস দেওয়া আছে তাদের সেন্ট্রয়েড বের করো, সেটা বললে ভিন্ন কথা, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে সেন্ট্রয়েড ইউজ করা লাগার কথা না। সিম্পল পলি একটা পয়েন্ট, সিম্পল কি সিম্পল পলিগন কিনা, এটা হইতেছে সিম্পল পলিগনের বৈশিষ্ট্য হয়তো আমরা জানি যে সিম্পল পলিগন মানে হচ্ছে যে কোনো দুইটা সেগমেন্ট ইন্টারসেক্ট করবে না নরমাল, মানে সিম্পল পলিগনের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, যে এইটা এবং ওইটা এখানে করছে যে হইতেছে দুইটা পলিগনের দুইটা বাহু ইন্টারসেক্ট করে না আর কি। সো মানে আশা করি বুঝতে পারতেছি, আমি যদি একটু স্কেচ পেডে আঁকি জিনিসপাতিগুলা কিছু কিছু আঁকি, যে এগুলা জাস্ট নরমাল ডেফিনিশনের ব্যাপার। এনিওয়ে, সো আমি কন্টিনিউ করি। এখানে আসলে এছাড়া তেমন কিছু দেখতেছি না, জাভা জিওমেট্রি হুদাই এখানে কিছু নাই। আচ্ছা, এগুলো আসলে কিছু না, আমি হচ্ছে আমার একটা কোড দেখাইতে চাইছিলাম। হ্যাঁ, এই কোডটাই, এই কোডটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করছিলাম ওই লাস্ট ক্লাস যখন নিছিলাম, যে কনভেক্সাল জিনিসটা আমাদের পলিগনে খুবই কমন। কনভেক্সালটা আমি তোমাদের এক্সপ্লেন করছিলাম যে আমরা আসলে দুইটা হাল আলাদা করে বানাই, একটা লোয়ার হাল একটা আপার হাল। সো লোয়ার হাল আপার হাল দুইটার মধ্যে কিন্তু সব পয়েন্ট থাকে, মানে ব্যাপারটা এমন না যে আমি যখন এই লোয়ার হাল বানাচ্ছি তখন কিছু পয়েন্টকে কনসিডার করতেছি, আপার হাল কনসিডার করছি তখন কিছু পয়েন্টকে কনসিডার করতেছি, ব্যাপারটা তা না, আমরা অল পয়েন্টের উপরই লুপ চালাচ্ছি, ঠিক আছে? বাট ব্যাপারটা যেটা আমরা দেখাইতে পারি, আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাইছিলাম ওইবার, যে
তো আসলে আলটিমেটলি কোন একটা পয়েন্ট হয় লোয়ার হালে থাকবে নাহলে আপার হালে থাকবে, মানে হইতেছে ওই যে আমরা পপ করি না এখানে এম মাইনাস মাইনাস করা বা যেটাই বলো, আমরা যে কিউ যে স্ট্যাকটা আমরা মেনটেন করি সেই স্ট্যাক থেকে তো কিছু পয়েন্ট পপ করি। তো ওই পপের নেচারটা এমন ভাবেই হয় যে একই পয়েন্ট যে কোন হয় উপরের হালে থাকবে না নিচের হালে থাকবে, কোন না কোন একটা হালের থেকে পপ হবেই। আবার কিছু পয়েন্ট থাকে যারা কোনো হালেই থাকে না, যারা কমপ্লিটলি কনভেক্স হালের ভিতরে আর কি, ইন্টারনাল পয়েন্ট যেগুলো সেগুলো কোনো হালেই থাকে না, দুই হাল থেকে পপ হয়ে যায়। সো এটা কখনো হবে না যে একটা পয়েন্ট দুই হালেই আছে, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং নেচার আর কি। আর ইনিশিয়ালি আমরা পয়েন্ট গুলাকে সর্ট করে ফেলি কিসের ভিত্তিতে, তাদের আলাদা করে কোনো শর্ত নাই। তুমি হইতেছে ওয়াই এর ভিত্তিতে সর্ট করতে পারো, ওয়াই সমান হইলে এক্স এর ভিত্তিতে সর্ট করতে পারো, বা এক্স এর ভিত্তিতেও ইনিশিয়ালি সর্ট করে ওয়াই সমান হইলে আবার ইয়া করতে, মানে এক্স সমান হইলে ওয়াই এর ভিত্তিতে সর্ট করতে পারো। সো এটা নরমালি একটা পয়েন্টের ভিত্তিতে, পয়েন্টের ভিতরে একটা কম্পারেটর ফাংশন লেখা থাকে অধিকাংশ ক্ষেত্রে। আমার নিজেরও লেখা আছে, স্ট্যানফোর্ডের এখানেও মনে হয় আমার ধারণা লেখা আছে, ওরাও নিশ্চয়ই একটা কম্পারেটর ফাংশন বা সামথিং কিছু একটা লিখছে। কম্পারেটর ফাংশন কি লিখছে? ওরা অ্যাকচুয়ালি লেখা নাই, বাট মানে হচ্ছে একটা লেস অপারেটরকে ওভারলোড করলেই তোমার হইতেছে একটা কম্পারেটর ফাংশন লিখে ফেলা যায়। তো এটা বিগ ইস্যু না, আশা করি এই জিনিসটা নিয়ে কিছু বলার দরকার নাই। ইস পয়েন্ট ইন পলিগন এই ফাংশনটাও আমি আগের বার তোমাদের বলছিলাম, এটা হচ্ছে নরমালি ওয়াইন্ডিং নাম্বার নামে একটা জিনিস আমরা ইউজ করি। ওয়াইন্ডিং নাম্বার যে কনসেপ্টটা মানে দুই ভাবে বের করা যায়, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে আগেবার বলছিলাম যে হচ্ছে যে একটা ওয়ে হচ্ছে একটা পয়েন্ট আসলে পলিগনের ভিতর আছে কিনা। পলিগনটা কিন্তু সিম্পল পলিগন, ওকে। কনভেক্স পলিগনের জন্য আরো ইন্টারেস্টিং ওয়ে আছে, বাট সিম্পল পলিগন যদি হয়, সিম্পল পলিগনের ব্যাপারটা হচ্ছে তুমি পয়েন্ট পলিগনটা কিন্তু এরকম মানে অনেক কাবজাব মার্কা পলিগন হইতে পারে, রাইট? যে ধরো আমি যদি এখানে দেখাই, ক্রিয়েট করি, সো ব্যাপারটা এরকম হইতে পারে পলিগনটা এই টাইপের। সো ওকে, এরকম টাইপের পলিগন হইতে পারে। তো তুমি হয়তো বলবা যে ভাইয়া আমি যেটা করবো একটা পয়েন্ট নিব, এই পয়েন্ট নিয়ে হইতেছে এটা থেকে নরমালি যেটা সবচেয়ে যেটা আমরা বলি রে শুটিং অ্যালগরিদম। রে শুটিং অ্যালগরিদম কি করে, বাইরের দিকে একটা পয়েন্ট রে ধরে নেয়, অনেক দূর পর্যন্ত যাচ্ছে, দেখে যে সেটা পলিগনে কতগুলা বাহুকে ছেদ করে এরকম। সো এটার ইয়াটা হইতেছে এরকম যে যদি অড নাম্বার অফ বাহুকে ছেদ করে, অড নাম্বার বাহুকে ছেদ করা মানে কি, ধরো যে এরকম একটা পয়েন্ট আছে, সেটাকে থেকে তুমি যদি এই বরাবর ইয়া মারো, তাহলে সেটা একটা দুইটা তিনটা বাহুকে ছেদ করবে। সো এটা একটা অড নাম্বার বাহুকে ছেদ করা মানে ভিতরে থাকা, আর ইভেন নাম্বার বাহুকে যদি ছেদ করে মানে ধরে যায় এখানে আছে একটা, এখান থেকে যদি বাইরের দিকে ছুড়ে মারো, একটা দুইটা তিনটা চারটা, মানে ঢুকছে বেরোইছে ভাবে করে চলছে। সো এরকম চারটাকে ইয়া করছে, সো দ্যাট মিনস যে আসলে এটা ভিতরে নাই, এটা বাইরে আছে। বাট এটার সমস্যাটাও আমরা সবাই জানি যে এটা সমস্যা হচ্ছে যে যদি টাচিং টাইপের সিনারিও হয়, মানে এরকম একটা পয়েন্ট টাচিং টাইপের সিনারিও গুলার ক্ষেত্রে প্রপারলি হইতেছে বুঝতে পারে না যে কোন জায়গায় ঢুকছে ধরবে, কোন জায়গায় বেরোইছে ধরবে, মানে ইন্টারসেকশনটা কখন ধরবে। কারণ এই এজটার জন্য কিন্তু ধরো যে লাইক যেটা হচ্ছে এই পয়েন্টটা ভিতরে আছে, রাইট? কিন্তু তুমি যদি একবার এই এজে ইন্টারসেকশন ধরো, এই এজে ইন্টারসেকশন ধরো, এই এজে ইন্টারসেকশন ধরো, আবার এটা তো ধরো, তাহলে চারবার চলে আসবে কাউন্টে। সো কখন ইন্টারসেকশন ধরতে হবে আর কখন ধরতে হবে না এটারও রুল আছে। প্যারালাল এজ গুলাতে ধরা যায় না, তারপর হইতেছে এরকম সিঙ্গেল পয়েন্ট হইলে সেগুলো তো ধরা যায় না, এরকম আরো কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। সো সিঙ্গেল পয়েন্ট হইলে দুই দিকে হয়, দুই দিকেই ধরতে হবে, নাইলে যে কোনো এক জায়গায় ধরতে হবে, এরকম একটা মানে সরি হয় ধরবোই না, নাইলে দুই দিকেই ধরবো, এরকম ব্যাপার স্যাপার আর কি। সো রে শুটিং অ্যালগরিদমের কোড আছে, তুমি অনলাইনে অ্যাভেলেবল পাবা, বাট সেটা একটু কমপ্লেক্স এবং আমার কাছেও কম্পারেটিভলি একটু ঝামেলাজনক মনে হয়, যে হইতেছে অনেকগুলো কেস হ্যান্ডেলিং এর ব্যাপার আছে। সেটার বললে এই ওয়াইন্ডিং নাম্বার নামে একটা জিনিস আছে। ওয়াইন্ডিং নাম্বার জিনিসটা আমি আগের বারও বলছিলাম যে এক্সাক্ট ডেফিনিশন আমি ঠিক ভালো মতো বুঝি না। এটার কনসেপ্টটা আসছিল হচ্ছে এরকম যে রোটেশনের একটা কনসেপ্টের থেকে, যে পলিগনকে রোটেট করে জিনিসপত্র ইয়া করা। বাট ওইটাও আসলে আমাদের নর্মালি বুঝা লাগে না আর কি, এই কোডকে কখনো নর্মাল চেঞ্জ করা লাগে নাই। যে এই কোডে নর্মালি একটা জিনিসই হইতেছে স্পেশাল কেস হিসেবে হ্যান্ডেল করা লাগে, যেটা হচ্ছে যে একটা পয়েন্ট পার্টিকুলারলি কোন একটা সেগমেন্টের উপরে কিনা, বা একটা পয়েন্ট এক্স্যাক্টলি কোন একটা পয়েন্টের উপরে কিনা, মানে ভার্টেক্স অথবা সেগমেন্ট কোন একটার উপরে কিনা। সো এই দুইটা, এইটা হইতেছে স্পেশাল সিনারিও, এবং এটার জন্য আমরা নর্মালি জিরো রিটার্ন করি, যেটা মিন করে যে এটা পয়েন্টটা অন পলিগন, মানে পলিগনের উপরে। আদারওয়াইজ -1 বা +1 এই দুইটা জিনিস ভ্যালুর কোন একটা ভ্যালু রিটার্ন করা হয়। -1 মনে হয় বুঝাই হইতেছে যে হচ্ছে -1 বুঝাই মনে হইতেছে ভিতরে, আর +1 বুঝাই হইতেছে মানে বাইরে, এরকম একটা ব্যাপার। সো এটা হইতেছে এমন কিছু না, ওইটা তোমরা হইতেছে একটু দেখলেই বুঝবা। সো তিন রকম সিনারিও আর কি, পয়েন্ট ইনসাইড, পয়েন্ট আউটসাইড আর পয়েন্ট অন। ওয়াইন্ডিং নাম্বার দিয়ে এটা পুরোপুরি মানে খুব সুন্দরভাবে বের করা যায়। রোটেটিং ক্যালিপার্স টেকনিকটা নিয়ে কথাবার্তা বলছিলাম। রোটেটিং ক্যালিপার্স টেকনিকটা নিয়ে কথা বলার আগে আমি আসলে আরেকটা জিনিস একটু কথা বলতে চাই, সেটা হইতেছে সিম্পলিফাই নিয়ে আসলে কিছু বলার নেই, কম্পিউটার সেন্টার একটা হুদাই
এটা কোনো কিছু না। এই পার্টিকুলার ফাংশনটা, এটা নিয়ে আমি আসলে তোমাদের আগের বারও বলছিলাম আর কি ক্লাসের মধ্যেই, যেটা হচ্ছে যে আমরা তো একটা সিম্পল পলিগনের ভিতরে একটা পয়েন্ট আছে কিনা এটা আমরা বের করতে পারি, এবং সেটা বের করার জন্য আমরা তো বললামই যে আমরা হইতেছে ওয়াইন্ডিং নাম্বার নামের একটা কনসেপ্ট দেখি, যে হইতেছে ওই যে ক্রস টস চেক করে টোরে ওয়াইন্ডিং নাম্বারের একটা অ্যালগরিদমই আছে, ওইটা আমরা বের করতে পারি -1 +1 নাকি 0। বাট যদি তোমার পলিগনটা কনভেক্স পলিগন হয়, তাহলে কিন্তু তোমার এরকম কেসের কেস জিনিসটা অনেক সিম্পল হয়ে যায়। কেন কেস জিনিসটা অনেক সিম্পল হয়ে যায়? কারণ একটা কনভেক্স পলিগনে কখনোই তোমার একের বেশি বার ইন্টারসেকশন হবে না। এই যে এখানে সিনারিওটা দেখতেছো কয়বার, 1 2 3 4 4বার ইন্টারসেকশন হয়েছে, এরকম হবে না কিন্তু কনভেক্স পলিগনে ম্যাক্স একবার ইন্টারসেকশন হবে, নাহলে 0 বার হবে। 0 বার হওয়া মানে তুমি বাইরে, আর একবার ইন্টারসেকশন হওয়া মানে তুমি ভিতরে, ব্যাপারটা একটা এরকম। হ্যাঁ, তুমি এই সাইডের থেকে ইন্টারসেক্ট করতে পারো, তাহলে 2 বার হবে ম্যাক্স, বাট এর চেয়ে বেশি আসলে কখনো হয় না কনভেক্স পলিগনের ক্ষেত্রে। সো এই টাইপের পলিগনে আসলে কি আমাদেরকে এরকম নরমালি প্রতিটা বাহু নিয়ে নিয়ে, এটা এই কমপ্লেক্সিটিটা কিন্তু অর্ডার এন ছিল, রাইট? যে প্রতিটা বাহুর সাথে ক্রস চেক করে করে ওয়াইন্ডিং নাম্বার প্লাস প্লাস বা ওয়াইন্ডিং নাম্বার মাইনাস মাইনাস করা লাগতো। আমার কি আসলে সেরকম জিনিসটা দরকার আছে কনভেক্স পলিগনে? কনভেক্স পলিগনের ক্ষেত্রে আমাদের আইডিয়াটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যেটা করবা, এই যে তোমার একটা পলিগন আছে, এই পলিগনটাকে ট্রায়াঙ্গুলেট করবা। ট্রায়াঙ্গুলেট মানে কি? ট্রায়াঙ্গুলেট মানে হচ্ছে যে কোনো পলিগনকে তুমি যদি যে কোনো একটা ভার্টেক্স ফিক্স করে ফেলো। নরমালি আমরা এই ভার্টেক্সটাকে ধরি হইতেছে লেফট মোস্ট ভার্টেক্স। লেফট মোস্টের মধ্যে যদি অনেকগুলো ভার্টেক্স থাকে সেম এক্স এর মধ্যে, তাহলে তাদের মধ্যে বটম মোস্ট যেটা সেটা। সো এরকম একটা ভার্টেক্স তুমি ফিক্স করবা ফার্স্ট অফ অল। ফিক্স করে সেটার সাপেক্ষে পুরো পলিগনটাকে ট্রায়াঙ্গুলেট করবা। মানে কি? মানে হচ্ছে যে এইরকম এইভাবে করে এজগুলা টানবা, এইরকম ভাবে এজগুলা টানবা। যেমন এখানে এখন পলিগনটা 3টা ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে গেছে। সো যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু অলওয়েজই হইতেছে পলিগনকে ট্রায়াঙ্গুলেট করা যায়। এবং এটা মানে ধরো যে এরকম একটা পয়েন্ট তুমি ফিক্স করে ফেললা, এটার সাপেক্ষে তুমি পুরো পলিগনটাকে কিছু ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেলতে পারবা। এটা 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 কোনো সমস্যাই নাই, এটা খুবই সিম্পল প্রবলেম। এবং এটা একটা খুব ফেমাস ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম আছে, তোমরা হয়তো অনেকে জানো, যে অপটিমাল ট্রায়াঙ্গুলেশন প্রবলেম। অপটিমাল ট্রায়াঙ্গুলেশন প্রবলেম মানে হচ্ছে যে তুমি পলিগনটাকে কিছু ট্রায়াঙ্গেলে ভাগ করতে চাও, বাট এমন ভাবে ভাগ করতে চাও যেন ট্রায়াঙ্গেল গুলার যে পেরিমিটারের সামটা মিনিমাম হয়। এখন বুঝতেই পারতেছো যে ট্রায়াঙ্গেল তুমি যদি এভাবে করে করো, হয়তো ট্রায়াঙ্গেলের সাম মিনিমাইজ হবে না। হয়তো তুমি হইতেছো ধরো যদি এরকম করতা যে একটা ট্রায়াঙ্গেল এভাবে ভাঙলা, আর একটা হয়তো এভাবে নিলা, আর একটা হয়তো এভাবে নিলা, এটাও কিন্তু ট্রায়াঙ্গুলেশন, এটা একটা ভ্যালিড পলিগন ট্রায়াঙ্গুলেশন। বাট এটা কিন্তু তোমার ওই যে একটা পয়েন্টের সাপেক্ষে সবাইকে কানেক্ট করছে এমন হয় নাই কিন্তু। হ্যাঁ, সো এটা প্রবলেম সলভ করার জন্য ডাইনামিক প্রোগ্রামিং লাগে, বাট ওইটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। ওই যে ওটা নরমালি হচ্ছে ইন্টারভাল ডিবি করা লাগে আর কি, এলআর রেখে ভিতরে একটা লুপ চালিয়ে দেখা লাগে যে নেক্সট কোন জায়গায় স্প্লিট করব। ওইটা তুমি গিগস ফর গিগসেই পাবা, পলিগন ট্রায়াঙ্গুলেশন প্রবলেম। এটা মানে খুব সুন্দর প্রবলেম। এনিওয়ে, আমাদের এখানে ট্রায়াঙ্গুলেশনটা খুবই সিম্পল, আমরা একটা পয়েন্টের সাপেক্ষেই সবগুলো ট্রায়াঙ্গেলকে আঁকবো। এরপরে আমাদের লজিকটা থাকে এটা খুবই সিম্পল, যে আমাদের কাছে একটা পয়েন্ট দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে যে ধরো লেটস সে এই পয়েন্টটা বের করতে বলা হয়েছে যে এই পয়েন্টটা কি আসলে ট্রায়াঙ্গেল মানে পলিগনের ভিতরে না বাইরে। তুমি যেটা করবা, একদম বাংলা একটা টানারি সার্চ চালাবা। টানারি সার্চের কাজটা হবে এটা, যে তুমি তো জানো তোমার এইরকম পলিগন ট্রায়াঙ্গেল, এরকম অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, তুমি দেখবা যে তোমার এই পার্টিকুলার পয়েন্টটা, ধরে নাও যে ট্রায়াঙ্গেল গুলো সবগুলো অসীম তক বিস্তৃত, বুঝছো? এরকম অসীম তক মানে এগুলা শুরু সেগমেন্ট না, এগুলো হচ্ছে এরকম অসীম পর্যন্ত চলে গেছে। অসীম পর্যন্ত যদি চলে যায়, এটা হচ্ছে এরকম অসীম তক বিস্তৃত। তাহলে দেখবা এই পয়েন্টটা কোন ট্রায়াঙ্গেলে থাকার কথা ছিল যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়। আপাতত লিমিট ভুলে যাও, অসীম তক বিস্তৃত যদি হয় তাহলে কোন জায়গায় থাকার কথা ছিল। এটা কেমনে বের করবা? সিম্পল, দেখবা যে এই বাহুর সাপেক্ষে এটা কি বামে না ডানে, আবার দেখবা যে হইতেছে এই বাহুর সাপেক্ষে ডানে না বামে। সো যদি হইতেছে এই বাহুর সাপেক্ষে পয়েন্টটা হইতেছে আরো মানে বামে বা ডানে বলতে আমি বুঝাতে যাচ্ছি আসলে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ জিনিসপাতিগুলো আমরা আসলে ক্রস প্রোডাক্ট দিয়ে খুব ইজিলি চেক করতে পারি। সো তুমি হচ্ছে এই বাহুর সাপেক্ষে যদি দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তুমি আরো অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কোনো ট্রায়াঙ্গেলে যাবা, এইটার সাপেক্ষে দেন চেক করবা যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দেন ক্লকওয়াইজ দেখলে এখানে আসবা। এভাবে করতে করতে তুমি এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেলটা ফাইন্ড আউট করে ফেলতে পারবা যে কোন ট্রায়াঙ্গেলটা তোমার এই পার্টিকুলার পয়েন্টটাকে হোল্ড করে। এবং এটা তুমি লগ ইনেই করতে পারবা, কারণ তুমি আসলে টানাই সার্চ করতেছো, ডানে যাবা না বামে যাবা, ওইভাবে করে হইতেছে যাইতে থাকবে আর কি, যে এই সবগুলো ট্রায়াঙ্গেলে ম্যানুয়ালি সার্চ করবা না। সো এই জিনিসটা যখন তুমি বের করে ফেলতে পারবা যে পয়েন্টটা অ্যাকচুয়ালি অসীম তক বিস্তৃত হইলে কোন ট্রায়াঙ্গেলে থাকতো, দেন আসলে প্রবলেমটা রিডিউস হয়ে যায় জাস্ট এটাতে
যে একটা পয়েন্ট দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, বলতে হবে এই পয়েন্টটা ট্রায়াঙ্গেলের ভিতরে নাকি বাইরে, এবং এটা খুবই ইজি প্রবলেম। একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা বলতে হবে এটা এটা ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেলটা এখন আর অসীম তক বিস্তৃত না, এটা হচ্ছে ওই যে লিমিটটা আছে, ব্যারিয়ারটা ঠিকঠাক মতো দেওয়া আছে। এটা বের করার সবচেয়ে সুন্দর ওয়েটা কি? সুন্দর ওয়েটা হচ্ছে এটা, যে একটা পয়েন্ট যদি একটা ট্রায়াঙ্গেলের ভিতর থাকে, তাহলে যেটা হবে, এই পয়েন্টটাকে নিয়ে তুমি যদি ট্রায়াঙ্গেলের তিনটা আলাদা আলাদা ছোট ছোট ত্রিভুজ আঁকা যায় না, এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের এরিয়ার সাম যদি অরিজিনাল ট্রায়াঙ্গেলের এরিয়ার সামের সমান হয়, তার মানে বুঝাইতেছে আসলে যে এই পয়েন্টটা ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। আনসাইন্ড এরিয়া, সাইন্ড এরিয়া না, আবার কিন্তু আনসাইন্ড এরিয়ার কথা বলতেছি, মানে তুমি ক্ষেত্রফল নিছো কিন্তু ক্ষেত্রফলের মধ্যে কোনো প্লাস মাইনাস নাই। বাট তুমি যদি বাইরের একটা পয়েন্ট নাও, তখন কিন্তু আনসাইন্ড এরিয়া যদি নাও, আনসাইন্ড এরিয়া মানে হচ্ছে এই যে যোগ করলা, এই ভ্যালুটা আবার হইতেছে এই ভ্যালুটা, আবার হইতেছে এই গোটা ভ্যালু, এই তিনটা যোগফল করলে কিন্তু আসলে কখনোই এই ট্রায়াঙ্গেলের যে অরিজিনাল এরিয়া সেটা সমান হবে না, বরঞ্চ বেশি হবে। তো এইটা ইউজ করে অলরেডি বের করে ফেলা যায় একটা পার্টিকুলার পয়েন্ট ট্রায়াঙ্গেলের ভিতর আছে নাকি বাইরে আছে। সো যেহেতু অসীম তক বিস্তৃত হলে এই ট্রায়াঙ্গেলে থাকার কথা, এবং দেন তুমি চেক করতেছো আসলে এই ট্রায়াঙ্গেল আছে কিনা, সো তুমি আসলে কিন্তু বুঝে যাচ্ছ যে এই পয়েন্টটা আসলে পলিগনের ভিতর আছে কিনা। সো এইটা আর কি আমাদের নরমালি লজিকটা থাকে, যে আমরা হইতেছে এইখানে এটাই করি, প্রথমে একটা টার্নি রিসার্চ চালাই, টার্নি রিসার্চ চালাই বের করি যে কোন দুইটা পয়েন্ট ভার্টেক্সের মধ্যে, কোন দুইটা ভার্টেক্সের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার মধ্যে এই পয়েন্টটা পড়ে, এটা প্রথমে বের করি, এই দুইটা ভার্টেক্স বের করে ফেলি, দেন এই দুইটা ভার্টেক্সকে নিয়ে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ নিয়ে চেক করি। বেসিক্যালি এই কোডে আমরা আর কি সেটাই করি। এই কোডটা মনে হয় আমি তোমাদেরকে আগেও একবার দেখাইছিলাম আর কি। এনিওয়ে, এগুলা লাগলে আমি আবার শেয়ার করে দিব। সো ওই যে পয়েন্ট ইন ট্রায়াঙ্গেল দিয়ে লাস্টে দিয়ে এসে চেক করা হয় যে হচ্ছে ভিতরে কিনা বাইরে। আর কিছু স্পেশাল কেস চেকিং আছে যে হইতেছে যদি তুমি আলাদাভাবে হ্যান্ডেল করতে চাও যে এক্স্যাক্টলি অন দা ট্রায়াঙ্গেল কিনা, অন দ্য ট্রায়াঙ্গেলের জন্য তোমাকে এক্সট্রা কিছু এফোর্ট দেওয়া লাগবে, দেখা লাগবে যে এজটার উপর কিনা বা কোনো একটা পয়েন্টের উপর কিনা, এগুলো এক্সট্রা চেকিং দেওয়া লাগবে। এই কারণে এখানে ওই 3 লাইন এক্সট্রা চেকিং আছে আর কি, যে এক্স্যাক্টলি কোন একটা পয়েন্টে বা কোন একটা এজের উপর কিনা, ওই সব চেকিং এর জন্য। এনিওয়ে, ওইটা এমন কিছু না। তো এই আশা করি এটা নিয়ে তোমরা পয়েন্ট ইনসাইড কনভেক্স পলিগনের যে লগ ইন অর্ডার লগ ইনে যে আমরা কোডটা করি, এটা আশা করি আমরা আর কি বুঝতে পারছি। আর হচ্ছে এখানে আসলে আলাদা করে বলার মতো আছে হচ্ছে কাট পলিগন বা হাফ প্লেন ইন্টারসেকশন, এগুলা নিয়ে আসলে ক্লাসে বলার মতো কিছু নাই। হাফ প্লেন ইন্টারসেকশন জিনিসটা কি করে আমি সেটা একটু এক্সপ্লেন করবো, এটার এক্সাক্ট অ্যালগরিদমটা কেন কাজ করে এটা নিয়ে আমি আসলে ডিটেল বলবো না, কারণ জিনিসটা আসলে এক ক্লাসে বলার মতো না আর কি। সো হাফ প্লেন ইন্টারসেকশনের জিনিসটা হইতেছে অনেক জায়গাতে ইউজফুল যদি নিতান্তই পড়তে চাও, আমি সেটা মানে জিনিসটা বুঝতে চাও, তাইলে হইতেছে খুব ভালো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে জিও জিওম অ্যালগরিদম, প্রবাবলি জিওম অ্যালগরিদমস। এই ওয়েবসাইটটাতে হাফ প্লেন ইন্টারসেকশনের এক্সপ্লানেশনটা, যেটা কেন কাজ করে, এখানে অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং নাম্বারও এক্সপ্লানেশন আছে সুন্দর করে, কিন্তু আমি বুঝি না আর কি যে ওরা আসলে কি এক্সপ্লানেশন বুঝাইতে চাইছে, খুব ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশন দিয়ে এক্সপ্লানেশন দিছে, তাই বুঝি নাই আসলে। বাট এনিওয়ে, যে ওই হাফ প্লেন ইন্টারসেকশনের এখানে এই জায়গায় এই ওয়েবসাইটটাতে খুঁজলে তুমি হইতেছে এক্সপ্লানেশন পাবা সুন্দর মতো। সো বাট আমি হচ্ছে তোমাদেরকে একটু বলতে চাই যে হইতেছে আসলে এটা আমাদের কি কাজে ইউজ হয়, সেটা যদি একটু বলতে হয়। হাফ প্লেন ইন্টারসেকশন জিনিসটা খুবই ইউজফুল। ইনফ্যাক্ট সাবা ইউপিসি যেটা হয়েছিল 2019 সালের মার্চ মাসে, সেই সাবা ইউপিসিতে একটা প্রবলেম আমরা কন্টেস্ট নেমে আর কি সলভ করছিলাম, যেটার মধ্যে হাফ প্লেন ইন্টারসেকশন লাগছিল। সো ওই হাফ প্লেন ইন্টারসেকশন ইউজটা হচ্ছে এরকম, যে তোমাকে যদি আমি কিছু সেগমেন্ট দিয়ে দেই, যে সেগমেন্ট গুলো ডিরেক্টেড সেগমেন্টের ব্যাপারটা মাথায় রেখো, ডিরেক্টেড হওয়ার কারণ আছে। সো এটা ধরো একটা সেগমেন্ট, এটা ধরো আরেকটা সেগমেন্ট, এরকম কিছু সেগমেন্ট তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম স্পেসিফিক কিছু সেগমেন্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এই টাইপের কিছু সেগমেন্ট। ওকে, সেগমেন্ট গুলা তোমাকে ডেসক্রাইব করছি কিভাবে? সেগমেন্ট গুলা তোমাকে ডেসক্রাইব করছি মানে হইতেছে সেগমেন্ট গুলার দুইটা মাথা বলে দিছি, হ্যাঁ, এবং সেগমেন্ট গুলার একটা ডিরেকশন বলে দিছি। কোনোভাবে ডিরেকশনটা বলছি ধরো এই দিক থেকে এই দিক, মানে অ্যাকচুয়ালি ভেক্টরের মতোই আর কি, বাট ভেক্টরে তো হচ্ছে শুধুমাত্র দিক বলা থাকে, যে এত আই এত জে এরকম। সো ওখানে সেগমেন্ট মানে এন্ড পয়েন্ট গুলো ম্যাটার করে না, প্যারালালি যে কোনো জায়গাতে হইতে পারে। বাট এইখানে ডিরেক্টেড সেগমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এটার এন্ড পয়েন্ট গুলাও ম্যাটার করে, এন্ড পয়েন্ট গুলাও বলা আছে, ডিরেকশনটা বলা আছে। ডিরেক্টেড সেগমেন্টের ব্যাপারটা হচ্ছে এটা, যে যেটা ডিরেকশন দেওয়া থাকবে তোমাকে, সেই ডিরেকশনের একটা সাইড তুমি নিতে পারবা শুধুমাত্র। মানে ব্যাপারটা একটা হচ্ছে যদি আমরা এইচএসসি তে যোগাশ্রয়ী প্রোগ্রামিং করছিলাম না, লিনিয়ার প্রোগ্রামিং, সেখানে এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু করতাম, যে ধরো একটা লাইন দেওয়া থাকতো, অসমতার ক্ষেত্রে বলা থাকতো এই লাইনের একটা পাশ তোমার জন্য ভ্যালিড, ধরো যে এই লাইনটার শুধু এই সাইডটা, এই যে এই দিকটা যেটা আছে এই লাইনটার এই পাশটা, এই পাশের অঞ্চলটা পুরাটা ভ্যালিড, এরকম একটা ব্যাপার। আবার এই লাইনটার জন্য আবার হচ্ছে এই দিকের সাইডটা পুরাটা ভ্যালিড,
এরকম একটা ব্যাপার। এই সাইডের যে কোনো পয়েন্ট তুমি নিতে পারবা, আবার এই লাইনের জন্য সেম, যে কোন সাইডটা তুমি নিতে পারবা। সো হাফ প্লেন ইন্টারসেকশন যেটা করে, তোমাকে ডিরেক্টেড লাইন দিয়ে দিছে কিছু, যেটা মিন করতেছে যে এই লাইনগুলার একটা সাইড, একটা স্পেসিফিক সাইডের পয়েন্ট গুলো সব তোমার জন্য ভ্যালিড। নর্মালি হইতেছে এটার সাপেক্ষে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা হয় আর কি, এটা প্রবলেমের মধ্যেই তুমি বুঝতে পারবা যে তোমার কিভাবে করে ইনপুট দিতে হইতেছে। সো ও যেটা হয়, এদের যে ইন্টারসেকশনের ফলে এই লাইনগুলোকে যদি তুমি নিতা, হ্যাঁ, সবার জন্য ভ্যালিড যে সেগমেন্টটা আছে সেটা তো একটা পলিগন হবে অবভিয়াসলি, তাই না? এবং একটা কনভেক্স পলিগনই হবে। আমরা লিনিয়ার প্রোগ্রামিং এও দেখতাম, রাইট, যে হইতেছে ভিতরে যে পার্টটা পড়ে থাকতো সেটা এরকম টাইপের দেখতে একটা কনভেক্স, সরি, এরকম টাইপের দেখতে একটা কনভেক্স পলিগন হইতো, সবগুলা লাইনের ইন্টারসেকশনের ফলে যে ভ্যালিড রেঞ্জটা থাকতো আর কি সেটা। সো এই কনভেক্স পলিগনটা হইতেছে হাফ প্লেন ইন্টারসেকশন একবারে বের করে দেয়। এইটা হইতেছে খুবই ওয়ান্ডারফুল। সো এই কনভেক্স পলিগনটা যেহেতু তোমাকে বের করে দিছে, এরপর এই কনভেক্স পলিগনে এরিয়া বের করা, এই কনভেক্স পলিগনের ভিতর কোন একটা কিছু করা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ক্যান ডু ইট। সো হাফ প্লেন ইন্টারসেকশনের মেইন কাজটাই এটা, যে অনেকগুলো ডিরেক্টেড লাইন যদি দেওয়া থাকে, ডিরেক্টেড লাইনের মিনিংটাই হচ্ছে এই লাইনগুলার একটা পাশ হচ্ছে তোমার জন্য ভ্যালিড, তাহলে সবগুলা লাইন মিলাইয়া কোন অঞ্চলটা ভ্যালিড সেইটা তো কিছু একটা কনভেক্স পলিগন হবে অলওয়েজ। সো ওই কনভেক্স পলিগনটার পয়েন্ট গুলা, কোঅর্ডিনেট গুলা তোমাকে দিয়ে দেয়। এখন ইন্টারনাল লজিকটা আশা করি খুবই মানে কোডের লজিকটা তেমন একটা কঠিন কিছু না, ওই যে বললাম জিওএম অ্যালগরিদমস যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে দেখতে পারো। বাট বেসিক লজিকটা এরকমই, যে একটা প্রথমে একটা রেঞ্জ নেয়, তারপর অন্য একটা সেগমেন্ট দিয়ে হইতেছে এটাকে কাট করে হইতেছে আবার নতুন ইন্টারসেকশন পয়েন্ট গুলাকে পুশ করে। সো এরকম আর কি অ্যাপ্রোচটা। সো একটা এন স্কোয়ার হাফ প্লেন ইন্টারসেকশনের অ্যালগরিদম তুমি অলওয়েজই খুবই ইজিলি ইউজ বানাইতে পারো। বাট এই যে এন লগ এন যে অ্যালগরিদমটা আছে হাফ প্লেন ইন্টারসেকশনের, এই যে পার্টিকুলার এখানে যে কোডটা দেখতেছো তোমরা, এই কোডটা হচ্ছে এন লগ এন হওয়ার কারণটাও তো শর্টের জন্য, মানে এই অ্যালগরিদমটা একটু কমপ্লেক্স আর কি। এনিওয়ে, সো এই কারণে এটা নিয়ে আমি আসলে কথা বাড়াচ্ছি না, বাট ওভারঅলে আসলে কমপ্লেক্সিটিটা এন লগ এন। সো এই জিনিসটা আর কি সেম জিনিস, সেম আউটপুট দেয়। বাট এন স্কোয়ারে যদি তোমাকে দিত, তুমি খুব ইজিলি বের করতে পারতা। কি করতা তুমি? প্রতি দুইটা লাইন নিয়ে নিয়ে হইতেছে ইন্টারসেকশন পয়েন্ট বের করতা, তারপরে এগুলো সবগুলাকে নিয়ে একটা কনভেক্সাল গ্রাম স্কেল চালাই দিতা। সো ওইভাবে করে বের করতেই পারতাম। বাট 10⁵ পয়েন্টের জন্য যখন হাফ প্লেন ইন্টারসেকশন ছাড়া আসলে তোমার ওয়ে থাকে না আর কি এই প্রবলেমটা সলভ করতে গেলে। সো এটাই মোটামুটি, আপনি ইন্টারসেকশন নিয়ে কিছু বলার নাই। কাট পলিগন জিনিসটা আসলে খুবই রেয়ারলি লাগে। কাট পলিগনের কনসেপ্টটাও খুবই সিম্পল, যে তোমাকে যদি একটা পলিগন দেওয়া থাকে, তোমাকে একটা পলিগন দিছি এবং একটা লাইন বলে দিছি, ঠিক আছে, একটা এ থেকে বি এরকম একটা বিস্তৃত লাইন বলে দিছি তোমাকে, বলতে এই লাইনটা দিয়ে কাট করলে কি হবে তোমার, এটা যদি সিম্পল পলিগন হয় তাহলে অনেকগুলা টুকরায় ভাগ হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে। কাট পলিগনটা কিন্তু নট নেসেসারিলি কনভেক্স পলিগন, এটা সিম্পল পলিগন হইতে পারে। সো সিম্পল পলিগন যদি হয় তাহলে যেটা হবে, যে ধরো এরকম টাইপের যদি হইতেছে হয়, তখন কিন্তু তুমি যদি হইতেছে একটা লাইন দিয়ে কাট করো, তাহলে কিন্তু অনেকগুলো ছোট ছোট পলিগনে ভাগ হয়ে যেতে পারে। এটা একটা পলিগন, এটা একটা পলিগন, এই গোটাটা কিন্তু আবার আরেকটা পলিগন, এরকম অনেকগুলো পলিগনে ভাগ হইতে পারে। তো এটা সলভ করারও অবভিয়াসলি হইতেছে তুমি ম্যানুয়ালি নিজে নিজে কোড করে করে ইন্টারসেকশন পয়েন্ট গুলো বের করে সেগুলোর ভিত্তিতে ভাগ করতে পারো, এটা একটা ওয়ে। বাট মানে সেটার কমপ্লেক্সিটিও মানে অর্ডার এন টাইপেরই হবে। বাট এই পার্টিকুলার অ্যালগরিদমটা যেটা আছে কাট পলিগন, সেই এ হইতেছে এই জিনিসপত্রগুলাকে নিজে থেকেই সুন্দর করে কোড করে দেয় আর কি। সো কাট পলিগন প্রবলেম অ্যালগরিদমটা আমার আসলে খুব একটা ইউজ করা লাগে নাই কখনো। একটা ইউভিএ প্রবলেম মনে একবার ইউজ করছিলাম, সেই প্রবলেমটা পারলে হইতেছে তোমাদেরকে নেক্সট কন্টেস্ট যেটা হবে সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করব, দেখি আর কি যদি দিতে পারি। এনিওয়ে, সো পয়েন্ট ইন কনভেক্স পলিগনের কথা বলতেছিলাম। এই অ্যালগরিদমটা অনেক ইউজফুল, তার কারণ হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম আমি তোমাদেরকে আগের বারও দেখাইছিলাম, এবারও চেষ্টা করব। সমস্যা হচ্ছে টফের প্রবলেম আসলে দেওয়া যায় না ভিজাতে, এটা আর কি ঝামেলা। বাট এই পার্টিকুলার প্রবলেমটা খুবই ভালো, আমি তোমাদেরকে আগের বারও দেখাইছিলাম আই গেস। কভার দ্য পয়েন্টস প্রবলেমটা কি করে, এই প্রবলেমে বলা হয়েছে বেসিক্যালি যে তোমাকে একটা সেট অফ পয়েন্টস দেওয়া আছে 10⁵ পয়েন্টস, আবার আরো 10⁵ কোয়েরি পয়েন্ট দেওয়া আছে যেগুলো দিয়ে তুমি কোয়েরি করবা। তোমাকে প্রতিবার বলতে হবে যে এখানে আমি একটু আঁকি জিনিসটা, তোমাকে বলতে হবে যে এরকম একটা সেট অফ পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, তোমাকে যদি এক্সটার্নাল একটা কোয়েরি পয়েন্ট দেওয়া থাকে, তোমাকে বলতে হবে যে এই পয়েন্ট থেকে এই কনভেক্স পলিগনে যে দুইটা ট্যানজেন্ট আঁকা যায়, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই কনভেক্স হালে যে দুইটা ট্যানজেন্ট আঁকা যায়, ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোনটা হতো। বেসিক্যালি প্রবলেম এইটাই। সো প্রবলেমটা বেসিক্যালি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা কনভেক্স হালে দুইটা ট্যানজেন্ট আকার এঁকে সেই ট্যানজেন্ট দুইটার মধ্যবর্তী কোনটা, সেই কোনটা কত সেটা বলা।
এটাই প্রবলেম। সো এটা বের করার জন্য খুব সুন্দর অ্যালগোরিদম আছে। তুমি হইতেছে এই পার্টিকুলার প্রবলেমে অনেকের অনেক সাবমিশন আছে, আমার নিজেরও সাবমিশন আছে, তুমি হইতেছে সাবমিশনসে গিয়ে ফিল্টার করেও দেখতে পারো। কোড কোড কি অ্যাকচুয়ালি আমি সেটা ডিসকাস করব না, বাট আমি তোমাদেরকে আইডিয়াটা অবশ্যই বলবো। আইডিয়াটা কি সেটা ডিসকাস করবো, কারণ আইডিয়াটা যদি ধরতে পারো তাহলে হইতেছে যে কারো কোড তুমি পিক করে ওটার মধ্যে যদি কোনো টুইক করা দরকার হয় সেটা তুমি করতে পারবা। সো আইডিয়াটা বেসিক্যালি খুব সিম্পল। আইডিয়াটা হচ্ছে তুমি একটা একটা করে দুইটা ট্যানজেন্ট বাইর করবা, এটাই বেসিক্যালি। সো ট্যানজেন্ট বাইর করতে গেলে কি করতে হবে, আমরা নরমালি দুইটা ট্যানজেন্ট বলি, একটা পয়েন্টের সাপেক্ষে দুইটা ট্যানজেন্ট থাকে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ট্যানজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ট্যানজেন্ট। সো ধরো যে এই পয়েন্ট, ধরো যে আমি অন্য একটা পয়েন্টের সাপেক্ষে আঁকি, এই দিক থেকে আঁকলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ধরো এই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এটা একটা ট্যানজেন্ট, এইটা আরেকটা ট্যানজেন্ট, এই দুইটা ট্যানজেন্ট। সো এই পয়েন্টের সাপেক্ষে আমরা এটাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ট্যানজেন্ট, এটাকে বলবো ক্লকওয়াইজ ট্যানজেন্ট, দুইটা ট্যানজেন্ট আর কি। অ্যান্টি ক্লকওয়াইজ ট্যানজেন্টটা বাইর করতে গেলে আমাদের কি করতে হবে, খুবই সিম্পল। তুমি চিন্তা করে দেখো, এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ট্যানজেন্টটা কিন্তু একটা কনভেক্স হলে একটা পয়েন্টে নির্দেশ করবে, রাইট? সো বেসিক্যালি একটা পয়েন্ট পাওয়াটাই আমার জন্য এনাফ ট্যানজেন্টটাকে নির্দেশ করার জন্য, কারণ আমি জানি যে হইতেছে সেই এই পয়েন্টের সাথে আমার কোয়েরি পয়েন্টটাকে অ্যাটাচ করে দিলে আমি ট্যানজেন্টটা পেয়ে যাব। সো এই যে পয়েন্টটা আমি পাইতে চাই, এটা আমি কেমনে পাবো? একই কাহিনী, টার্নারি সার্চ। কেন টার্নারি সার্চ এখানে কাজ করবে এটা খেয়াল করো, যে ধরো লেটস সে এই পয়েন্টের থেকে তুমি যদি এই পয়েন্ট একটা আঁকো, তুমি হইতেছে অলওয়েজ চেক করবা যে পয়েন্ট ধরো পিআই, মানে এই পয়েন্টের সাপেক্ষে আরো আরো লেফট, মানে আরো অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া যায় কিনা, আরো অ্যান্টি ক্লকওয়াইজ উঠা যায় কিনা, এই জিনিসটা চেক করতে করতে এমন যে পয়েন্টটা পাবা, যে পয়েন্টটাতে পুরো জিনিসটা সবচেয়ে বেশি অ্যান্টি ক্লকওয়াইজে আছে, সেটাই কিন্তু তোমার আনসার। তুমি হয়তো এদিকে নেমে দেখবা যে আবার ক্লকওয়াইজে চলে আসছে। তো বেসিক্যালি জিনিস কনসেপ্টটা এইটাই। এই পয়েন্টের জন্য সেম, তুমি অন্য যে কোনো পয়েন্টে ট্রাই করতে থাকবা, দেখবা এ ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট কম্পেয়ার করতেছো, দেখলা যে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটা ক্লকওয়াইজে আছে, তখন তুমি এটায় চলে আসবা। দেন আবার এইটা এটা কম্পেয়ার করতো, দেন এটায় চলে আসলা। দেন হয়তো এইটা আর এইটা কম্পেয়ার করতেছো, দেখলা যে না এটার সাপেক্ষে এটা ক্লকওয়াইজে নাই, বরঞ্চ অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তখন হয়তো আবার এটা দিয়ে ট্রাই করলা। তো এইটাও আর কি টার্নারি সার্চেবল। এবং আমি এখানে তোমাদেরকে যে কোডটা দেখাইতেছি, এখানে বেসিক্যালি হইতেছে এই যে পয়েন্ট টেনজেন্স, এই কোডটা যেটা দেখতেছে এখানে একটু টার্নারি সার্চ করা হয়েছে। ওয়াইল হাই লেস লো মাইনাস লো গ্রেটার দেন 1, ওই যে কিছু চেকিং করে, চেকিং করে হইতেছে ডানে যাবে নাকি বামে যাবে, এইসব চেকিং, এই টাইপের ব্যাপারটা। আর বেসিক্যালি এইটাই। আর দুইটা ট্যানজেন্ট যদি তুমি পেয়ে যাও, ট্যানজেন্ট দুইটা কোড যদি বের করে ফেলতে পারো, দেন এদের মধ্যে অ্যাঙ্গেল বাইর করবা না কি করবা সেটা আসলে কিছু না। সো আমি হাইলি রেকমেন্ড করি তোমরা হইতেছে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করে, কভার দ্য পয়েন্টস, নিজের কনসেপ্টটা অনেকখানি ক্লিয়ার হবে। কোড তো আসলে যে কারণ যে কোড অনেক জায়গা থেকে পিক আপ করতে পারবা, বাট কনসেপ্টটা অনেক ভালো করে বুঝবা যে এই কোডটা আসলে কেমনে কাজ করতেছে না করতেছে। বিকজ হোয়াট উই আর ডুইং ইজ বেসিক্যালি নাথিং বাট আদার দেন টার্নারি সার্চ। আমরা যত বেশি অ্যান্টি ক্লকওয়াইজ ট্যানজেন্টটা বের করার সময় আমরা ট্রাই করতেছি যত বেশি অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া যায়, ক্লকওয়াইজ ট্যানজেন্ট বের করার সময় আমরা ট্রাই করতেছি যত বেশি ক্লকওয়াইজ যাওয়া যায়। দ্যাটস ইট, আর কিছুই না। সো বেসিক্যালি আমার পলিগন সম্পর্কে বলতে গেলে এই জিনিসটাই আছে। এরপরে হচ্ছে আমি একটু কথা বলতে চাইছিলাম হচ্ছে, সরি একটা সেকেন্ড, কথা বলতে চাইছিলাম হচ্ছে, ও হ্যাঁ রাইট, আমি 2D তে কিছু জিনিসপত্র নিয়ে একটু কথা বলবো। ও তার মধ্যে হচ্ছে, ওকে এটা আসলে তেমন কিছু না, এটা নিয়ে কথা বলতে হবে অফকোর্স। হ্যাঁ, 2D তে আমি দুইটা জিনিসটা একটু কথা বলতে চাই, মানে আগে থেকেই বলে রাখি। আমার কথা শোনা যাচ্ছে তো? একটু কাইন্ডলি কেউ যদি একটু রেসপন্ড করা ভালো হয়। জি ভাই, শোনা যায়। ওকে গুড। সো ইন্টেজারের কিছু ট্রিক আছে, এই জিনিসপত্রগুলো আমি মোস্টলি কোড ফোর্সেস থেকে খুঁজে খুঁজে পাইছি, দুই একটা জিনিস হয়তো আমি নিজে অ্যাড করছি। সো ইন্টেজারের কিছু ট্রিকের মধ্যে এক নাম্বার, এখানে তিনটা ট্রিক দেখতে পাইতেছো। তিনটা ট্রিকের মধ্যে একটা ট্রিক হইতেছে যে ধরো দুইটা ফ্র্যাকশন আছে, এ বাই বি আর সি বাই ডি, দুইটা ফ্র্যাকশন। তোমাকে বলা হয়েছে এই দুইটা ফ্র্যাকশনকে কম্পেয়ার করতে হবে, বলতে হবে হইতেছে কোনটা বড় কোনটা ছোট। আমরা একটা খুব কমন টেকনিক জানি, রাইট, যে হচ্ছে এ এর সাথে ডি কে গুণ করে দিব, বি এর সাথে সি কে গুণ করে দিব, মানে কোনাকুনি গুণ করে দিব, গুণ করে দিয়ে দেন হইতেছে কম্পেয়ার করবো যে কোনটা বড় কোনটা ছোট। এটার অবভিয়াস সমস্যা আছে, সমস্যা হচ্ছে গুণ করতে গিয়ে ওভারফ্লো করে যেতে পারে। 10⁻9 বা 10⁻12 রেঞ্জের সংখ্যা যদি হয় এক একটা, তাহলে তো আসলে তুমি গুণ করে কুলাইতে পারবে না, তখন আবার লং ডাবল নিয়ে গুণ করতে হবে, আর লং ডাবল নিয়ে গুণ করা মানে সেম প্রিসিশন এরর হওয়ার ভালো চান্স আছে। সো এটার একটা খুব সুন্দর ডিটারমিনিস্টিক সলিউশন আছে, যেটা মোটামুটি গ্যারান্টিড, যেটা লগ এনে কাজ করে। সেই সলিউশনটা কি, এই যে কম্প ফাংশনটা যেটা দেখতেছো, এটা কি করে আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে তোমাকে ধরো চেক করতে বলা হয়েছে এ বাই বি আর সি বাই ডি, হ্যাঁ,
তুমি দেখবা প্রথমে a বাই b কে যদি তুমি ইন্টিজারে কাস্ট করে ফেলো, c বাই d কে যদি ইন্টিজারে কাস্ট করে ফেলো, তখন দুইটা ভ্যালু সমান হয় কিনা। যদি সমান না হয় তাহলে তো তোমার কোনো প্যারা নাই। তুমি ইন্টিজার ভ্যালু যদি সমান না হয় দুইটার, a বাই b আর c বাই d যে ইন্টিজার ফ্লোর ভ্যালুটা, সেই দুইটাই যদি সমান না হয়, তাহলে তুমি ইজিলি বলে দিতে পারো a বাই b আর c বাই d এর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে ছোট। খুব ইজিলি কম্পেয়ার করে ফেলতে পারতেছো ইন্টিজার ভ্যালুতে। বাট দুইজনের ইন্টিজার ভ্যালু যদি সমান হয় ইন্টিজারে কনভার্ট করার পরে, এখন তুমি দেখো ব্যাপারটা কি দাঁড়াইতেছে। ব্যাপারটা যে এরকম দাঁড়াইতেছে অনেকটা, যে ধরো লেটস সে তুমি দেখতেছো 5/3 নিয়ে, আর আরেকটা জায়গায় দেখতেছো হইতেছে 5/3 হচ্ছে হয়তো 1 আসবে, আরেকটা জায়গায় দেখতেছো হয়তো 9/6 নিয়ে। এখন এই যে দুইটা ভ্যালু দুইজনই 1 এ ম্যাপ করে ইন্টিজারে কনভার্ট করলে, হ্যাঁ। এখন দুইজনেরই একটা পার্ট এক্সট্রা রয়ে গেছে, সেই পার্টটা কি 2/3, আর মানে আরেকজনের রয়ে গেছে হইতেছে 3/6। এরকম একটা পার্ট দুইজনে, এরকম একটা পার্ট, দুইটা পার্ট আলাদা এক্সট্রা রয়ে গেছে। এখন এই দুইটা পার্টকে আবার কম্পেয়ার করা দরকার, এবং কম্পেয়ার করার জন্য সেম ঝামেলা, যে হচ্ছে যে এখন এটাকে এখন কি করতে পারি। যেটা করবা আমরা অলওয়েজ যেটা করবো এই দুটাকে উল্টাই দিব মানে কি, আমার তো জাস্ট ছোট বড় দরকার, রাইট? তো আমি যদি দেখি 3/2 আর 6/3 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এইখানে যে প্রপার্টি হবে ওইখানে কিন্তু তার উল্টাটা হবে এক্স্যাক্টলি, রাইট? 2/3 আর 3/6 এর মধ্যে যেটা হয়, যেটা ছোট যেটা বড়, এটাকে যদি দুইটাকে উল্টাই দাও, ইনভার্স করে দাও, তাহলে এর জাস্ট সম্পর্কটা উল্টে যাবে। তো এই দুইজনের মধ্যে তুমি আবার সেম কম্পেয়ার করতে পারবা, দেখবা যে এদের দুইজনের মধ্যে সমান নাকি সমান না। ফলে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি কিন্তু আর আগাইতে পারতেছিলে না, কারণ দুইজনই কিন্তু জিরো দেয় ভাগ করলে। বাট উল্টাই ফেলার পরে দুইজনের হয়তো ডিফারেন্স আসতে পারে, বা ডিফারেন্স যদি এরপরে যদি দুইজন সমান দিত, তাহলে আবার সেম জিনিস প্রসেস একই ওয়েতে আগাইতে পারতা। বাট তুমি হইতেছে এই জিনিসটা রিকার্সিভলি চালাইতে থাকবে, এবং মোটামুটি গ্যারান্টি দেওয়া যে এটা লগ এনে কাজ করবে। সো আশা করি লজিকটা ধরতে পারছি। মানে যে আমরা বেসিক্যালি যেটা করতেছি এখানে, যে হচ্ছে প্রথমে ইন্টিজার ভ্যালু দিয়ে ট্রাই করতেছি, নাইলে রিমাইন্ডার দুইটা নিয়ে নিতেছি। রিমাইন্ডার মানে হচ্ছে এক্সট্রা যে পার্টটা রয়ে গেছে সেটা, এবং তারপর যে উল্টাই দিতেছি মানে হচ্ছে ওই যে এখানে নরমালি ছিল a বাই b আর c বাই d, এখন করে ফেলছি d বাই c আর b বাই a, এবং হচ্ছে পাঠাইছি হচ্ছে উল্টা অর্ডারে, যাতে হচ্ছে এখানে যেটা লেস এখানে তো গ্রেটার হবে, এই কারণে হচ্ছে উল্টা অর্ডারে, মানে d বাই c টা এখানে নিয়ে আসছি, b বাই a টা পরে নিয়ে আসছি। সো অর্ডারটা উল্টাই দিছি। সো আর যদি কখনো এমন হয় এভাবে করে চলতে চলতে যে হচ্ছে যে তোমার হচ্ছে c ইকুয়াল 0 হয়ে গেছে, বা হ্যাঁ c ইকুয়াল 0 হয়ে গেছে, যদি এমন হয় দ্যাট মিন্স বেসিক্যালি হচ্ছে যে আসলে তোমার হ্যাঁ মানে c ইকুয়াল 0 বা a ইকুয়াল 0 যেটাই 0 হবে, দ্যাট মিন্স যে আসলে সেটা ছোট, এটা আর কি। সো ওই সেন্স আসলে যে এটা ডিজাইন করা। সো এই ফাংশনটা কি বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কখনো ওভারফ্লো করবে না, হ্যাঁ। বাট তুমি বলতে পারো যে ভাইয়া কয় স্টেপ চলবে রিকারশনটা, সেটা প্রুফ করা যায় যে সেটা লগ এন স্টেপ চলবে, কারণ হচ্ছে ওই ডিভিসিবিলিটি প্রপার্টি অনুযায়ী দেখানো যায় লগ এন এ বেশি বা চলবে না। এটাই ক্লিয়ার? কাইন্ডলি একটু কেউ হ্যাঁ বললে ভালো হয়। ওকে, গ্রেট। সেকেন্ড আরেকটা জিনিস যেটা আমাদের সবসময় প্রচুর পরিমাণে লাগে, সেটা হইতেছে এক গাদা পয়েন্ট তোমাকে দেওয়া আছে, তাদেরকে অ্যাঙ্গেলের ভিত্তিতে সর্ট করা, তাদের পোলার অ্যাঙ্গেলের ভিত্তিতে সর্ট করা। পোলার অ্যাঙ্গেলের ভিত্তিতে সর্ট করা মিন্স কি, বেসিক্যালি হচ্ছে ওই যে a tan 2 আছে না y বাই x, সেটার ভিত্তিতে সর্ট করা, হ্যাঁ। এখন a tan 2 y বাই x এর ভিত্তিতে সর্ট করতে তো আমরা কখনোই রেকমেন্ড করি না, কারণ হইতেছে অবভিয়াসলি ডাবলের ভিত্তিতে সর্টিং মানে হইতেছে দেখা যাবে একটু থেকে একটু প্রিসিশন ইস্যু হয়ে গেছে, পয়েন্টগুলা দুইটা পয়েন্ট ধরে একেবারে কাছাকাছি আছে, হ্যাঁ, যেটা একটা দুইজনের ক্ষেত্রে গ্যাঞ্জাম হয়ে গেছে, মানে খুব কাছাকাছি অ্যাঙ্গেলে আছে, লাইক হইতেছে ধরো এরকম টাইপের, যে এটা ধরো 0 0 সাপেক্ষে তুমি হয়তো সর্টিং করতেছো, একটা পয়েন্ট এই জায়গায় আছে, আর একটা পয়েন্ট এইরকম একটা জায়গায় আছে। এখন এইটা আগে আসা উচিত, এটা পরে আসা উচিত, কিন্তু দেখা যাবে হয়তো বা যে প্রিসিশন ইস্যুর কারণে এটা পরে চলে গেছে, এটা আগে চলে গেছে, বা এরকম কিছু একটা হয়ে গেছে। সো এই কারণে আমরা চেষ্টা করি যে এই জিনিসটাকেও আমরা ইন্টিজারে রেখেই সর্টিংটা করতে। তো সেটা কেমনে করতে পারি? সেটা করার জন্য সিস্টেমটা খুবই ইজি এবং সিম্পল। ইজিটা হচ্ছে এরকম, প্রথমে একটা ভুল সলিউশন বলি, যে ভুলটা আমরা সবসময় করি। ভুলটা কি, যে ভাইয়া এত কিছু তো করার দরকার নেই, পয়েন্ট মানে আমি নিজেই আর কি এই ঝামেলায় পড়তাম, যে এটা তো একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে সব প্রতি দুইটা পয়েন্টকে তাদের ক্রস ভ্যালু সাপেক্ষে কম্পেয়ার করে দেন। মানে হইতেছে যেটা গেট ক্রস ভেক্টর এ কমা বি, এটা গ্রেটার দেন 0 এই অর্ডারে বা লেস দেন 0 এই অর্ডারে সর্ট করে দেন, তাইলে হইতেছে হয়ে যায়। এটা খুব সিভিয়ার ঝামেলা আছে। সিভিয়ার ঝামেলাটা কি জানো? সিভিয়ার ঝামেলাটা হইতেছে গেট ক্রস আসলে কি। গেট ক্রস তো হইতেছে দেখে যে দুইটা ইয়ার মধ্যে হইতেছে তোমার গেট ক্রসের ভ্যালুটা প্রথমত -180 থেকে +180 এর মধ্যে আসবে, এক নাম্বার কথা।
আর হচ্ছে না সরি, মানে সরি আমি ভুল বলছি, গেট ক্রসের ব্যাপারটা যেটা হবে যে হচ্ছে যে সে দেখবে হইতেছে দুইটা ভেক্টর একটা একটার থেকে লেস দেন 0 বা গ্রেটার দেন 0 কোন দিক বরাবর, মানে ক্লকওয়াইজে আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজে আছে। এখন এরকম দুইটা ভেক্টর যারা হইতেছে একই লাইন বরাবর আছে, তাদের ক্ষেত্রে তো তাদেরকে তো সমান্তরাল ধরে গেট ক্রস ফাংশন, রাইট? এবং গেট ক্রস ফাংশন যেহেতু তাদেরকে সমান্তরাল ধরে, গেট ক্রস ফাংশন হইতেছে এদের দুইজনকে 0 দিয়ে বসে থাকবে। কিন্তু এরা দুইটা তো আসলে মানে মানে আমি বলতে চাচ্ছি এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে, এই দুইজন পয়েন্টের ক্ষেত্রে বলতেছি। সো এই দুইটা পয়েন্টকে গেট ক্রস দিয়ে রাখবে 0। সো এটাকে তুমি আসলে কোন দিকে পাঠাও তুমি বুঝতে পারবে না, মানে অ্যাপারেন্টলি ও এই পয়েন্টটাকে যেটা ট্রিট করবে, এখানে যদি আরেকটা পয়েন্ট থাকে সেটাকেও সেম ট্রিট করবে। হ্যাঁ, সো গেট ক্রস আসলে এখানটা এসে মারা খেয়ে যাবে এবং তোমার ফাংশন দেখা যাবে গেট ক্রস দিয়ে যদি তুমি জাস্ট কম্পেয়ার করো, তোমার রান টাইম এরর দিতেছে, কারণ ও কনফিউজড হয়ে যাবে, এখানেও 0 পাচ্ছে এখানেও 0 পাচ্ছে, সে আসলে একটা ডিটারমিনিস্টিক ভ্যালু কম্পেয়ার করতে পারতেছে না দুইটা পয়েন্টের জন্য, কারণ একই সরলরেখায় থাকলে আসলে গেট ক্রস 0 দেয়। সো এই কারণে আমরা যেটা করতে হয়, গেট ক্রস দিয়ে আমরা আসলে শুধু সর্ট করতে পারি না, আমাদের এক্সট্রা কিছু কন্ডিশন লাগে। কি কন্ডিশন? কন্ডিশনটা খুবই সিম্পল। আমরা যেটা করতে হয় যে আমরা প্রথমে এই যে কোয়াড্রেন্ট গুলো আছে, কোয়াড্রেন্ট গুলোকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। দুইটা ভাগে ভাগ করে ফেলি মানে কি, ওয়াই অক্ষের উপরের গুলাকে একটা ভাগ, ওয়াই অক্ষের নিচের গুলাকে একটা ভাগ। এটা করলে আসলে আমাদের প্রবলেম সলভ। কেন প্রবলেম সলভ? ওয়াই অক্ষের উপরের যেগুলো আছে তাদের মধ্যে তো তাদেরকে তুমি আলাদা সর্ট করবা, ওয়াই অক্ষের নিচে যেগুলো আছে তাদেরকে তুমি আলাদা সর্ট করবা। সিম্পল লজিক, আর কিচ্ছু না। ওয়াই অক্ষের উপরের গুলার মধ্যে কখনো তোমার এই ঝামেলা হবে না যে ওইটা একই সরলরেখায় দুইটা পয়েন্ট, মানে মানে ওই রকম এই যে এই সিনারিওটা হবে না আর কি, যে আসলে দুইটা দুই দিকে কিন্তু হইতেছে তোমার তারা 0 ডিগ্রি দিতেছে। ওয়াই অক্ষের উপরে গুলাকে যদি তুমি আলাদা সর্ট করো, তার মানে যেটা হবে যে এদের মধ্যে যদি এখনো শূন্য পায়, তার মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি একই অ্যাঙ্গেলে এই এই বরাবর। তো তখন আসলে এটা তো আসলে ব্যাপার না, তারা দুইটাই উপরে আছে এবং তাদেরকে তুমি আসলে সর্ট করতে পারো। আর পরে যদি এদেরকে এসে সর্ট করো, তার মানে হচ্ছে এরা সব একসাথে আসবে। সো দ্যাটস ইট। তুমি এই কারণে আমাদের লজিকটা এরকম ভাবে করি যে আমরা প্রথমে সাইনের ভিত্তিতে সর্ট করে ফেলি, যে তুমি সরি এক্স অক্ষের উপরে আসো না নিচে আসো, এক্স অক্ষের উপরে না নিচে আসো, মানে ওয়াই লেস দেন 0 না গ্রেটার দেন 0, এইটার ভিত্তিতে আমরা প্রথমে সর্ট করে ফেলি। বাট যদি এই ভ্যালুটা দুইজনের সমান হয়, তখন আমরা গেট ক্রস দিয়ে চেক করি। আর এখানে একটা এক্সট্রা চেকিং আছে, সেই চেকিংটা হইতেছে ধরো যে ওয়াই অক্ষের সরি এক্স অক্ষের উপরে আছে একাধিক পয়েন্ট, ঠিক আছে? তখন তো আবার কনফিউজিং, তাই না? তখন তুমি কোন দিকে পাঠাবা, মানে ধরো হচ্ছে যে এক্স অক্ষের উপরে এখানে একটা পয়েন্ট আছে, এক্স অক্ষের উপরে এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় তুমি কিভাবে সর্ট করবা? ওইটার জন্য আবার রুলটা যেটা করা হয়েছে, আমরা চিন্তা করে নিব যে একটা পক্ষ হচ্ছে এই ওয়াই অক্ষে সরি এক্স অক্ষের এই সাইডটা নেয়, এই গোটা সাইডটা নেয় একটা পক্ষ, ঠিক আছে? গোটাটা নেয়, কিন্তু এক্স অক্ষে পজিটিভ সাইডটা নেয় না। মানে এদেরকে নিয়ে একটা একটা সাইড, মানে এদেরকে তুমি আলাদা সর্ট সরি এদেরকে তুমি আলাদা সর্ট করবা, মানে যে এই 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 সাইড এই লাইনটা নিবা আর এই গোটাটা নিবা, মানে জাস্ট এই পুরাটাকে নিবা তুমি, এইদিকে পুরাটাকে নিবা, কিন্তু এই লাইনটাকে নিবা না। এই লাইনটাকে তুমি পাঠাবা আরেক সাইডে, মানে এই সাইডে গোটাটার জন্য এই লাইনটাকে পাঠাবা একসাথে। পড়াটা বুঝাতে পারছি? এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে যে একই লাইন তাইলে দুইটা সাইড পড়তেছে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারতেছো। সো এই কারণেই কন্ডিশনটা এখানে এভাবে দেওয়া হয়েছে যে পি ডট ওয়াই লেস দেন 0 হইলে লেস দেন 0, অথবা পি ডট ওয়াই ইকুয়াল 0 বাট পি ডট এক্স লেস দেন 0, যাতে হচ্ছে লেফট সাইডটাকে নিয়ে কনসিডার করতেছে। সো মানে মেইন কথা হইতেছে অ্যাম্বিগুইটি না থাকলেই হইলো, তুমি এখানে লেস দেন 0 না দিয়ে গ্রেটার দেন 0 দিতে পারতা, কোনো সমস্যা ছিল না। জাস্ট এটা এনশিওর করা যে একই সরলরেখার দুইটা পয়েন্ট যেন একই সাইডে না পড়ে যায়, সাইন যেন তাদের ডিফারেন্ট হয়, নাইলে হইতেছে এই গেট ক্রস ফাংশনটা মারা খেয়ে যাবে। এটাই, আর কিছু না। সো এটা একটা গেল, এটাও আশা করি বুঝতে পারছো। আর থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেল A1 আর B1, দুইটা ভেক্টর আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, আর A2 আর B2 অন্য দুইটা ভেক্টর আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাদের যে অ্যাবসলিউট ভ্যালু, খেয়াল করে আমি অ্যাবসলিউট ভ্যালুর কথা বলতেছি, এই অ্যাবসলিউট ভ্যালু দুইটা সমান কি সমান না, আমি জাস্ট এটা কম্পেয়ার করতে চাই। আবার ভালো করে বুঝো যে A1 আর B1 আর A2 আর B2, এই A1 B1 এর মধ্যের অ্যাঙ্গেল, A2 B2 এর মধ্যের অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই জিনিসটা কিন্তু তুমি যদি কম্পেয়ার করতে যাও, তুমি ডাবলে নিয়ে গিয়ে অবশ্যই করতে পারবা, অ্যাঙ্গেল বের করে বা ইয়া করে করতেই পারবা। বাট আমরা চাই না ডাবলে নিয়ে যাইতে আর কি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এটা করার জন্য আমরা খুবই অসাধারণ একটা টেকনিক ফলো করছি, এটা টেকনিকটা আমার খুব ভালো লাগছিল, এটা মনে হয় কোড ফোর্সে কোন একটা জায়গায় পাইছিলাম। সেটা হচ্ছে নরমালি অ্যাঙ্গেল জিনিসটা কি, থিটা, মানে থিটা জিনিসটা থিটা যদি বাড়ে, আমরা এমন একটা প্যারামিটার চাই যেটা কিনা থিটা বাড়লে বাড়ে, থিটা কমলে কমে, এরকম একটা ব্যাপার। এটার জন্য সবচেয়ে সুন্দর প্যারামিটার হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার কেন বলতেছি, কারণ ট্যান 0 ভ্যালু 0, ট্যান 90 ভ্যালু অসীম। সো থিটা যত বেশি হবে ট্যান থিটার ভ্যালু তত বাড়বে।
এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কারণে আমরা যেটা করছি, আমরা দুইটা পয়েন্ট বানাইছি, খেয়াল করো। একটা পয়েন্ট হচ্ছে গেট ডট এ ওয়ান কমা বি ওয়ান, আর একটা হচ্ছে গেট ক্রস এ ওয়ান কমা বি ওয়ান। মানে দেখো আমরা ডট আর ক্রস ভ্যালু গুলাকে নিয়ে পয়েন্ট বানাইছি। মানে পয়েন্টের এক্স ভ্যালু হচ্ছে ডট ভ্যালুর সমান, পয়েন্টের ওয়াই ভ্যালু হচ্ছে ক্রস ভ্যালুর সমান। এটা সুবিধাটা কি, চিন্তা করো তো, একটা পয়েন্টের ঢাল মানে স্লোপ নরমালি কি ওয়াই বাই এক্স না, ঠিক আছে? স্লোপটা আসলে এখানে কি দাঁড়ায় যাচ্ছে, এখানে স্লোপটা হয়ে যাচ্ছে গেট ক্রস ডিভাইডেড বাই ডট। এক ক্রসের ডেফিনিশন খেয়াল আছে, দুইটা ভেক্টরের ক্রস মানে কি এবি সাইন থিটা, আর দুইটা ভেক্টরের ডট মানে কি এবি কস থিটা। তার মানে এবি সাইন থিটা ডিভাইড বাই এবি কস থিটা। বেসিক্যালি এই পয়েন্টের স্লোপটা আসলে কি হবে, ট্যান থিটার সমান হবে না? মানে স্লোপটা হবে ট্যান থিটার সমান। ব্যাপারটা খুবই ডেঞ্জারাস, বুঝছো আর কি, যে পয়েন্টের স্লোপটা দাঁড়াবে হচ্ছে ট্যান থিটার সমান। আবার পিটুর ক্ষেত্রেও সেম, স্লোপটা দাঁড়াবে কিসের সমান, ওই এই দুইজনের মধ্যে যে অ্যাঙ্গেল ট্যান থিটা, ধরো যে ট্যান থিটা প্রাইমের সমান। আমরা কি জানি, দুইটা ভ্যালুর মধ্যে দুইটা অ্যাঙ্গেল যদি একটা একটা চেয়ে বড় হয়, তাহলে ট্যান থিটা ভ্যালু গুলোও একটা একটা চেয়ে বড় হয়, ঠিক আছে? আমরা এক্স্যাক্টলি গেট ক্রস দিয়ে এটাই চেক করব। গেট ক্রস দিয়ে আমরা নরমালি কি দুইটা পয়েন্টের গেট ক্রস যদি আমরা করি, তাইলে আমরা কি বুঝি না যে একজনের স্লোপ আর একজনের স্লোপের চাইতে বড় কি বড় না? মানে অ্যাঙ্গেলটা দেখা মানে তো আসলে বেসিক্যালি এটাই, যে তাই না, যে একজন আরেকজনের চেয়ে ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সেটা তো আসলে এটাই ডিটারমাইন করে দেয় যে একজনের স্লোপ আরেকজনের চেয়ে বড় কি বড় না। সো বেসিক্যালি কিন্তু ওই জিনিসটাই হইতেছে, যে তো বেসিক এইটার মধ্যে ছিল ট্যান থিটা, এটার মধ্যে ছিল ট্যান থিটা প্রাইম। তুমি বেসিক্যালি গেট ক্রস করে চেক করে ফেলতেছো যে ট্যান থিটা আর ট্যান থিটা প্রাইম এই দুইজনের মধ্যে কোনটা বড়, দ্যাট মিন্স বেসিক্যালি থিটা আর থিটা প্রাইমের মধ্যে কোনটা বড়। সো বেসিক্যালি ওইটা ইউজ করে তুমি আসলে অ্যাঙ্গেল, এই যে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেলের অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা কিন্তু তোমার বের হয়ে যাচ্ছে আর কি। সো কোনো ডাবলে না গিয়ে এরকম টাইপের কম্পারিজন করে কিন্তু তুমি অ্যাকচুয়ালি খুব ইজিলি চেক করতে পারতেছো দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। সো এখানে যে তিনটা জিনিস দেখাইলাম, এগুলা নিয়ে আসলে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। কেউ একটু ইয়েস নো কিছু একটা বললে ভালো হয়। হ্যালো, ভাই বুঝছি। ওকে গ্রেট। সো আচ্ছা, এইটা তো গেল। আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ইউজ অফ ফ্র্যাকশন ক্লাস। ইউজ অফ ফ্র্যাকশন ক্লাস বলতে আমি হচ্ছে ফ্র্যাকশন ক্লাস দিয়ে কিছু কিছু জিনিসপত্র কোড করে রাখছি অলওয়েজই। আমার এই একটা এই জিনিসটা আমি আলাদা করে মেনটেন করার চেষ্টা করতাম, বাট অবশ্যই মানে এই জিনিসপত্রগুলো কন্টেস্টে আমি চেঞ্জ করা লাগতো। বাট হচ্ছে ওই একটা নমিনাল জিনিসপত্র রাখা আর কি। সেটা হচ্ছে লাইক ধরো ফ্র্যাকশন ক্লাস দিয়ে খুব বেশি জিনিস যে করতে পারছে এমন না। যেমন সার্কেলের কোনো প্রবলেম তুমি অবভিয়াসলি ফ্র্যাকশন ক্লাস দিয়ে করতে পারবে না। ফ্র্যাকশন ক্লাসের মেইন কনসেপ্টটাই তো এটা, যে তুমি যে কোনো ভেরিয়েবলকে এম বাই এন আকারে রাখবা, ঠিক আছে? সো বেসিক্যালি একটা ইন্টিজার বা একটা ডাবল তুমি নরমালি হচ্ছে ওই ডাবল ভ্যালুটাকে মেনটেন করতে, তাই না? বাট তার বদলে এখন তুমি হইতেছে দুইটা ভেরিয়েবল মেনটেন করবা, যে এম বাই এন এরকম। সো তোমার যত কম্পারিজন হবে ভবিষ্যতে, দুইটা লাইনের কম্পারিজন বলো, দুইটা ভেক্টরের কম্পারিজন বলো, যা কিছু কম্পারিজন হবে, তোমাকে এনশিওর করতে হবে যে তোমার কম্পারিজন গুলা যেন হইতেছে, তুমি কোনো কিছু সরাসরি ভাগ করতে পারবে না। হ্যাঁ, ভাগের জন্য তোমাকে হইতেছে এই টাইপের এক্সট্রা ফাংশন লিখে রাখা লাগবে। লাইক হচ্ছে ভাগের ফাংশনটা, এই যে দেখো এগুলো ফ্র্যাকশনে আলাদা আলাদা ফাংশন লিখে রাখা আছে, যে যেই যেই ভাগটাতে অ্যাকচুয়ালি কখনো ভাগ হবে না কোনো কিছু, ওই যে কোনাকুনি গুণ হয়ে হইতেছে অটোমেটিক্যালি মানে মেনটেন হয়ে যাবে। সো ফ্র্যাকশন ক্লাসের অবভিয়াস ডিসঅ্যাডভান্টেজ আছে। কি অবভিয়াস ডিসঅ্যাডভান্টেজটা কি, যখন তুমি এই টাইপের যোগ বিয়োগ করো, হ্যাঁ, তখন কিন্তু খেয়াল করো নিচে যে হরটা থাকে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নিউমারেটর ডিনোমিনেটর আর কি, ডিনোমিনেটর যেটা, সেটা কিন্তু গুণ হইতেছে প্রত্যেক দফায় দফায়, বুঝতে পারছো? সো যদি তুমি এরকম ভাবে হইতেছে মোটামুটি 5-6টা যোগ করো, যে সংখ্যাগুলা মোটামুটি মানে খুব একটা ঠিক ঠিকানা নাই আর কি, সংখ্যাগুলা খুব একটা জিসিডি টিসিডি নাই বা ইয়া নাই, জিনিসটা কিন্তু ক্রস হয়ে চলে যাবে আর কি তোমার ইয়ার বাউন্ড। সো এমনও আছে এক্সট্রিম কেসে মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু জায়গায় ফ্র্যাকশন ক্লাসকে বিগ ইন্টিজার ইউজ করে ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলো খুবই রেয়ার সিনারিও। আমার লাইফে মনে হয় অ্যাটমোস্ট 2 থেকে 3টা প্রবলেম সলভ করা লাগছে যেগুলাতে আমি জাভা ইউজ করছি ফর বিগ ইন্টিজার ক্লাস, দেন আবার ফ্র্যাকশন ক্লাস বানাইছি, যে যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয় আর কি এই টাইপের ইয়াতে। বাট ওগুলা খুবই স্লো হয়ে যায়, বিগ ইন্টিজার ক্লাস ইউজ করার অবভিয়াস ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে খুবই স্লো। মানে এগুলা কিন্তু বিগ ইন্টিজারের মধ্যে স্ট্রিং হিসেবে মেনটেন হচ্ছে সংখ্যাগুলা, সো মাল্টিপ্লিকেশনটা অবভিয়াসলি খুবই স্লো। সো ওই কারণে আর কি ফ্র্যাকশন ক্লাস দিয়ে খুব একটা যে ইউজফুল এমন না, খুবই রেয়ার কিছু খাইস্টা প্রবলেম আছে যেগুলোর মধ্যে হইতেছে ফ্র্যাকশন ক্লাস
ইউজ করে বা বিগ ইন্টিজার ইউজ করে হইতেছে। বিগ ইন্টিজার বেসিক্যালি এই জায়গাটা মেনটেন করার জন্য আর কি, যে এই ভ্যালুগুলো তো নাইলে দফায় দফায় গুণ হইতে থাকে। হ্যাঁ, যে কোন জায়গাটা জানি, এই যে হ্যাঁ n ইন্টু ইউ ডট এন, মানে হরগুলা তো গুণ হইতে থাকে। সো এই জিনিসটা মেনটেন করার জন্য আর কি মাঝে মাঝে বিগ ইন্টিজার লাগে, এছাড়া কিছু না। সো ফ্র্যাকশন ক্লাসের ইউজটা হচ্ছে এরকম জায়গাগুলোতে লাগে। আর ফ্র্যাকশন ক্লাসের আরেকটা ইউজ হচ্ছে, মানে তুমি যদি ফ্র্যাকশন ক্লাস ইউজ করোই, তাহলে লাইনের ক্ষেত্রে ফ্র্যাকশন ক্লাস ইউজ করবা, মানে চেষ্টা করবা যখনই পারা যায়, এটা আমরা বলি আর কি, যে ফ্র্যাকশন ক্লাসকে রিডিউস করে ফেলা। রিডিউস করে ফেলা মানে ধরো যে হচ্ছে 2/5 আর 3/6 দুইটাকে যোগ করছো, হ্যাঁ, যোগ করে হয়তো নতুন একটা সংখ্যা আসছে, এবং সংখ্যাটার হর আর লবের মধ্যে কিছু কিছু কাটাকাটি করে ফেলা যায়। কাটাকাটিটা করে ফেলো রান টাইমে অলওয়েজ আর কি, জিসিডি বের করো, জিসিডি বের করে রান টাইমে কাটাকাটি করে ফেলো, নাইলে কমাই 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 রাখা যায়। এটা ইম্পর্টেন্ট। সো এখানে আসলে আমার আলাদা করে বলার কিছু নাই। এইটার এই কোডগুলা হচ্ছে নরমালি আমরা ডাবলে করতাম গেট ইন্টারসেকশন গুলা, এখানে এগুলা জোর করে হইতেছে ইন্টিজারে করা হয়েছে। এরকম জিনিসপত্র তোমরা নিজেরও এক্সপ্লোর করে দেখতে পারো যে কোন কোন জায়গায় হচ্ছে ইন্টিজার দিয়ে আসলে করা যায়। মানে কিছু কিছু ছোট ছোট, আমি এই দুইটা ফাংশন ছাড়া আসলে বেশি কিছু ইন্টিজার ইমপ্লিমেন্ট করতে পারি নাই। হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু ফ্র্যাকশন ক্লাসও লাগে নাই, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই দুইটা ফাংশনের জন্য ফ্র্যাকশন ক্লাসও লাগে নাই, ফ্র্যাকশন ক্লাস ছাড়াই পারছি। তোমার হচ্ছে গেট ক্রস বা গেট ডট এগুলা এলএল ইউজ করেই করা হয়েছে আর কি। সো এইরকম ছোট ছোট কিছু জায়গায় পারা যায়। বাট ধরো যে তুমি যদি আমাকে বলো লাইন লাইন ইন্টারসেকশনে পয়েন্টটা বাইর করতে হবে এক্স্যাক্টলি, হ্যাঁ, বা আরো ওরকম আর কি সিনারিও, সেই সব জায়গায় কিন্তু আমি আর পারবো না জিনিসটা করতে। সো প্রবলেম বেসিসে এই জিনিসপাতিগুলো আজকাল ধীরে ধীরে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে, কারণ প্রবলেম সেটাররা আজকাল কিন্তু আর এই যে ব্লেমটা কন্টেস্টের পরে এই ব্লেমটা নিতে চায় না, যে ওইটা প্রবলেম প্রিসিশন এররের কারণে মারা খাচ্ছে। সো এই কারণে দেখা যায় আজকাল অধিকাংশ প্রবলেমে এমন সলিউশন থাকে যেগুলো হয়তো পুরোপুরি ইন্টিজারে বা লং লং দিয়ে সলভেবল। তো এই কারণে আমি আই স্ট্রংলি রেকমেন্ড যে লাইব্রেরি গুলো তো অবশ্যই বুঝবা, এবং সাথে সাথে আমি হয়তো কিছু কিছু জায়গায় পারছি করতে, বাট আরো হয়তো হয়তো অনেক জায়গাতে সুযোগ আছে এখনো করার। তো নিজেরাও লাইব্রেরি গুলা নিয়ে একটু এক্সপ্লোর করে দেখবা যে কোন কোন জায়গায় ইন্টিজার দিয়ে করে ফেলা যায়, এগুলো আলাদা করে নোট করে নিজেরা যদি রেখে দিতে পারো ইটস গুড। কারণ কন্টেস্ট টাইমে তোমার মাথায় এটা আসবে না যে হইতেছে কোন কোন জায়গায় ইন্টিজার ইউজ করা যাইতে পারে। যেমন এই যে পার্টিকুলার জিনিসটা তুমি দেখো, যে আমার যে দেখা লাগছে দুইটা ইন্টারসেকশন আসলে করা যাবে কিনা ইন্টিজার দিয়ে বা ইত্যাদি ইত্যাদি। নর্মালি এটা যেটা হয়, গেট এই যে গেট ক্রস ডাব্লিউ কমা ইউ দিয়ে গেট ক্রস ভি কমা ডাব্লিউ কে ভাগ দিয়ে দেয়, মানে ক্রস 1 দিয়ে ক্রস 2 কে ভাগ করে সোজাসুজি বাংলায়। বাট এখানে আমি হইতেছে সেগুলাকে রিডিউস করার চেষ্টা করছি, মড দিয়ে দেখার চেষ্টা করছি যে হইতেছে মড করা যায় কি যায় না, বা এরকম আর কি। তারপরে হইতেছে ভাগ করছে বা যোগ করছে ইত্যাদি। তো এই ব্যাপারগুলো আর কি আলাদা ভাবে চিন্তা করে করে করা লাগে আর কি, যে ইন্টিজারে হ্যান্ডেল করার জন্য। সো ওইটা ইম্পর্টেন্ট, যে যখন তুমি আগে থেকে যদি একটু আইডিয়া করে রাখতে পারো এগুলা নিজে নিজে দেখে, ইট হেল্পস আ লট। এনিওয়ে, সো ইন্টিজার নিয়ে আসলে আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। ইন্টিজার জিনিসটা খুবই হেল্পফুল, এবং অলওয়েজ চেষ্টা করবা যে ইন্টিজার দিয়ে কোড করে ফেলতে। এবং ইন্টিজার দিয়ে কোড করার একটা বড় সুবিধা হচ্ছে ইউ গেট আ লট অফ কনফিডেন্স। মানে ধরো যে তুমি একটা রং আনসার খাইছো, তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে তুমি প্রিসিশনের জন্য খাও নাই, তাই না? সো যেহেতু তুমি প্রিসিশনের জন্য খাও নাই, তুমি শিওর থাকতে পারো, সো তুমি খুব কনফিডেন্টলি হইতেছো তোমার কোডের কর্নার কেসগুলো নিয়ে চেক দিতে পারো, যে তুমি দেখতে পারো যে তোমার নিশ্চয়ই ওয়াটা কোনো একটা কর্নার কেসের কারণে হয়েছে। এটা একটা বিগ অ্যাডভান্টেজ কিন্তু, কারণ নর্মালি দেখা যায় যে আমরা জিওমেট্রি প্রবলেমে যদি হইতেছে ওয়া খাইয়া খাইয়া এসি করি, দেখা যায় যে 80% কেসে আমরা হইতেছে ভুলভাবে অ্যাজিউম করছিলাম যে আমরা আসলে প্রিসিশন এরর করতেছি, বাট অ্যাকচুয়ালি আসলে কোডে একটা কর্নার কেস হ্যান্ডেল করতে আমাদের ভুল হয়েছিল, এই কারণে আমরা ওয়া খাইছি হয়তো বা। কারণ সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে কনফিডেন্স লেভেলটা হাই থাকে, তো সো ওয়া খাওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। এনিওয়ে, 2D সম্পর্কে আমার বলার এর দূরই ছিল। আমি 2D আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, বাট সেটা একটু পরে। সো 3D নিয়ে একটু কথা বলতে চাই। রিসেন্টলি আসলে আমাদের কন্টেস্ট গুলোতে 3D প্রবলেম আসার রেটটা অনেক বেড়ে গেছে। এটা এটা একেবারে অনেস্টলি বলতে গেলে, মানে 2018 এর রিজিওনালেই তো একটা 3D প্রবলেম আসলো, যেখানের মধ্যে একটা প্লেনের সাত থেকে মানে একটা পার্টিকুলার পয়েন্টের থেকে একটা প্লেনের মিনিমাম ডিসটেন্সটা খুঁজে বের করতে হয়েছিল। তখন কিন্তু এটা খুব একটা প্রচলিত ছিল না, বাট বাই দিস টাইম নাও খুবই প্রচলিত হয়ে গেছে। এবং আই হাইলি রেকমেন্ড, ওই যে আবারও বলতেছিলাম, এই বইটা 3D জিওমেট্রির এক্সপ্লানেশনের জন্য খুবই ইউজফুল। আমি নিজে 3D জিওমেট্রি শিখছি হইতেছে এই বইটা থেকে, একেবারে খুব সুন্দরভাবে ওরা এই বইটা লিখছে আর কি। সো প্রতিটা কেস ধরে 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 এখানে মোটামুটি বলে দিচ্ছে। সো আমি স্টিল এক্সপ্লানেশনে যাব না কোন জিনিসটা কেমনে কাজ করে, বাট আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো মোটামুটি 3D তে আমাদের কি কি জিনিসপত্র লাগে। সো
2D থেকে 3D ট্রান্সফরমেশনের ব্যাপারটা হইতেছে এটাই যে পয়েন্ট এসেন্সে যদি বলো পয়েন্ট এক্সট্রা একটা ডাইমেনশন অ্যাড হইছে, লাইন এসেন্সে যদি বলো সেম জিনিস এক্সট্রা একটা ডাইমেনশন অ্যাড হইছে, সো বা ভেক্টর এসেন্সে যদি বলো এক্সট্রা একটা ডাইমেনশন অ্যাড হইছে, এই জায়গায় কোনো চেঞ্জ নাই। সো তুমি যদি আমাকে এটা বলো বের করতে যে ভাইয়া হইতেছে একটা লাইন বরাবর একটা নতুন পয়েন্ট খুঁজে বের করেন যেটা ডি ডিসটেন্সে আছে, বা হইতেছে একটা ভেক্টরের সাথে একটা লাইনকে অ্যাড করা একটা, এগুলা কিন্তু কোনো ডিফারেন্স নেই, এগুলো আগে যেমন ছিল তেমনই থাকবে। একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা আসলে আমাকে খুবই অবাক করে, যে জিনিসটা আমি আসলে পড়াশোনা করার চেষ্টা করছিলাম মাঝখানে, এই জিনিসটা নিয়ে কিছুটা খুব একটা আগাইতে পারি নাই, বাট নলেজটা হচ্ছে এরকম যে আমাদের যে ক্রস ক্রস গুণফলের যে কনসেপ্টটা আছে, হ্যাঁ, এটা আমাকে অলওয়েজই খুবই অ্যামেজ করতো যে ক্রস গুণফলটা আসলে কি, বা এটা কেন কাজ করে। যেমন 2D তে কি হয়, তুমি যদি একটা সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া তুমি হচ্ছে দুইটা ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করে বের করে ফেলতে পারো। খুবই ইন্টারেস্টিং জিনিসটা এটা যে ম্যাথমেটিক্যালি 3D 4D 5D 6D যত ডাইমেনশনে তুমি যাও না কেন, ক্রস ডেফিনিশনের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। এটা খুবই অবাক করা একটা ব্যাপার, এবং ক্রস ডেফিনিশন জিনিসটা আসলে কোনো কিছু মিন করে না। ডট প্রোডাক্ট সবসময় মিন করে, ডট প্রোডাক্ট অলওয়েজ মিন করে যে হচ্ছে একটা ভেক্টরের বরাবর অন্য আরেকটা ভেক্টরের প্রজেকশন যেটা, সেটাকে অলওয়েজ মিন করে। সো ডট প্রোডাক্ট ইজ রেলেভেন্ট ইন এনি নাম্বার অফ ডাইমেনশনস, বাট ক্রস প্রোডাক্ট ইজ নট রেলেভেন্ট এক্সেপ্ট 2 ডাইমেনশন এবং 7 ডাইমেনশন। এটা আরো অদ্ভুত। 7 ডাইমেনশনে ক্রস প্রোডাক্ট জিনিসটা কেমন এটা ইমেজিন করাটাও খুব কঠিন, বাট বলা হয় যে স্ট্রিং থিওরি যেটা কিনা অনেক বেশি পরিমাণ ডাইমেনশন নিয়ে কাজ করে, আমি নিজেও জিনিসটা জানি না ভালোভাবে কি জিনিসটা আসলে কি, বাট জাস্ট সেইং আর কি, বলা হয় যে 7 ডাইমেনশনে গিয়ে আবার ক্রস প্রোডাক্টের হচ্ছে সিগনিফিকেন্স খুঁজে পাওয়া যায়, এবং আমি আই জাস্ট ডোন্ট নো হোয়াই ইট ওয়ার্কস লাইক দ্যাট। বাট 3D তে ক্রস প্রোডাক্টের অ্যাপারেন্টলি কোনো সিগনিফিকেন্স নাই, এবং এই কারণে তুমি দেখবা যে 2D তে যেমন আমরা কি করি, এবি কস থিটা এবি সাইন থিটা এভাবে করে দুইটা ভেক্টরের মধ্যে যদি আমাদের অ্যাঙ্গেল বের করা লাগে, আমরা যে কোনো ওয়েতে কিন্তু বের করতে পারি, তাই না? আমরা হইতেছে ক্রস প্রোডাক্ট বের করে হইতেছে দুইটা ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করে দিয়ে যদি আমরা সাইন ইনভার্স করি তাইলেও বের হয়, আবার ডট প্রোডাক্ট দিয়ে কস ইনভার্স করলেও বের হয়। কিন্তু 3D তে 4D তে বা 4D আসলে আমাদের কখনো লাগে না, 3D তে তোমাকে যদি দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হয়, দ্য অনলি ওয়ে ইজ টু ডু ডট প্রোডাক্ট, তোমাকে ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করে হইতেছে দুইটা ভেক্টরের ইয়া দিয়ে ভাগ দিতে হবে। সো এটা আর কি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই যে এরকম কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের লজিক তো আছেই, ক্রস ইউজ করার খুব একটা আসলে স্কোপ নাই অনেস্টলি, সবকিছু দেখবা যে ডট দিয়ে হইতেছে। তোমরা এই বইটা পড়ো, এই বইটার মধ্যে এই জিনিসপাতিগুলো ভালোভাবে পাবা। আমার বলার যেটা ইস্যু আছে, দাঁড়াও আমি একটু যেটা চিন্তা করে রাখছি বলবো, সেটা হচ্ছে এটা নিয়ে আসতেছি পরে, এটা নিয়ে আসলে কিছু নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে। সো আমি যেটা নিয়ে আসলে বলতে চাই যে এই আচ্ছা ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ইয়ার ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু চেঞ্জ হবে, কিছু কিছু চেঞ্জ হবে, মানে হচ্ছে যে ধরো এই ডিফারেন্সটা একটু বলে রাখা উচিত, এটা এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, তবু আমি একটু বলবো যে নর্মালি 2D তে যখন তুমি দুইটা লাইন নিয়ে চিন্তা করো, হ্যাঁ, কি হইতে পারে, দুইটা লাইন আইদার হইতেছে ইন্টারসেক্ট করবে, মানে দুইটা লাইন, মানে আমি কিন্তু ইনফাইনাইট লাইনের কথাই বুঝাচ্ছি, হ্যাঁ। তো 2D তে যখন দুইটা লাইন নিয়ে তুমি চিন্তা করো, এই দুইটা লাইন হইতেছে আইদার ইন্টারসেক্ট করবে অথবা এই দুইটা লাইন প্যারালাল হবে, জাস্ট দ্যাটস ইট, রাইট? মানে হয় প্যারালাল হবে নাইলে ইন্টারসেক্ট করবে। 2D তে এটা কিন্তু ইউনিফর্মলি ইউ ক্যান গ্যারান্টি দ্যাট দিস। 3D তে কিন্তু ব্যাপারটা তা না। এই জিনিসটা একটু অ্যাজিউম কর, তোমাদেরকে মেন্টালি আমি বোঝানো একটু কঠিন, বাট আমি হয়তো এখানে এই বইয়ের একটা ছবি দিতে পারবো, দাঁড়াও একটু দেখি, বইটা একটা জায়গায় আছে জিনিসটা খুব সুন্দর ভাবে, লাইন 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 ডিস্টেন্স, তাই এক্স্যাক্টলি এটাই। একটু দেখো 3D তে যেটা হইতে পারে, দুইটা লাইন প্যারালাল হইতে পারে, দুইটা লাইন ইন্টারসেক্ট করতে পারে, আবার দুইটা লাইন পাশাপাশি চলে যেতে পারে। এই যে দুইটা লাইন দেখো, এটা একটা লাইন এই বরাবর, আর এটা একটা লাইন এরকম বরাবর। এই উদাহরণটা কি সবাই বুঝতে পারছো যে 3D তে কেন দুইটা লাইন দুইটা প্যারালাল বা ইন্টারসেক্টিং ছাড়াও হইতে পারে? এটা কি সবাই বুঝতেছি সিনার ছবিটা দেখে? মানে এটা কিন্তু 3D, বুঝো, কিন্তু এটা আলাদাভাবে চলে গেছে সাইড দিয়ে, এটা আলাদাভাবে চলে গেছে সাইড দিয়ে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যে মানে দুইটা লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না, বাট তারা প্যারালাল না, এটা হইতেই পারে, কারণ তারা আসলে দুইটা আলাদা সাইড বরাবর আছে আর কি, মানে আশা করি বুঝতে পারছি। সো 3D তে এই কারণে
লাইনের একটা নতুন কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, যে জিনিসটা টুডিতে কিন্তু ছিল না। টুডিতে ব্যাপারটা ছিল হইতেছে এরকম যে হয় দুইটা লাইন প্যারালাল হবে, প্যারালাল হইলে হইতেছে দুইটা লাইনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স তো হইতেছে তাদের খুব ইজি আর কি, ওইটা হচ্ছে তাদের মধ্যে তার প্যারালাল, তো প্যারালাল হইলে হইতেছে সি এর ভ্যালুটা তুমি যদি ডিফারেন্স নিয়ে নাও তাইলে হয়ে যাইতেছে লাইন দুইটার ইকুয়েশন থেকে। বা আর যদি ইন্টারসেকশন করে প্যারালাল না হলে জিরো, কারণ হচ্ছে কোনো না কোনো পয়েন্টে তো তারা অবশ্যই সেগমেন্টের মধ্যে আমাদের ইয়া ছিল যে সেগমেন্ট এর মধ্যে মিনিমাম ডিসটেন্স কত, সেটা একটা আলাদা প্রবলেম ছিল, সেটা নিয়ে আমি ডিসকাস করতে না। বাট 3D তে দুইটা আলাদা লাইন, দে আর ইনফাইনাইট লাইনস, তাদের মধ্যেও কিন্তু একটা মিনিমাম ডিসটেন্সের প্রশ্ন চলে আসে। তাদের মধ্যে মিনিমাম ডিসটেন্সের প্রশ্ন কেন চলে আসে? এই যে এই দুইটা লাইন, তারা হইতেছে সবচেয়ে মিনিমাম ডিসটেন্স হচ্ছে এরকম একটা পয়েন্টে পাচ্ছে, হইতেই পারে, কারণ তারা এই লাইনটা এই বরাবর চলে গেছে, মানে এটা আলাদা 3D হিসেবে চিন্তা করে, আর এটা এই বরাবর চলে গেছে, তো হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেখানে তারা হচ্ছে সবচেয়ে কাছাকাছি। তো 3D তে এই কারণে লাইন মিনিমাম ডিসটেন্সটা একটা ফ্যাক্ট, লাইন এবং কোন পয়েন্টে তারা নিয়ারেস্ট হয়, এই জিনিসপাতিগুলো তুমি সবগুলো এখানে পাবা। এটা বইটা পড়ো সুন্দরভাবে, এখানে জিনিসপাতিগুলো সবকিছুই মোটামুটি এক্সপ্লেন করা আছে, আমি সেটা ডিটেইলে যাব না, বাট ওই যে যেটা বললাম আর কি। এবং এই লাইনের ব্যাপারটাকে এক্সটেন্ড করে অবভিয়াসলি বুঝতেই পারছো, সেগমেন্ট মিনিমাম ডিসটেন্স, রে সেগমেন্ট মিনিমাম ডিসটেন্স, এইগুলো বানা যায়। ওই জিনিসপাতিগুলো করার সুবিধার জন্যই তোমাকে এই কোডটা কেমনে কাজ করে সেটা বুঝতে হবে। কোডটা খুবই সিম্পল এবং এরাও মোটামুটি ভালোভাবে এক্সপ্লেন করছে, এটাই আর কি। সো এইটা মানে কোডটা মোটামুটি এরকম একটা জিনিস আসে, একটা ডট প্রোডাক্ট দিয়ে এই জিনিসটা চলে আসে, যেটা এরা এখানে মোটামুটি হিসাব করে দেখাইছে। এনিওয়ে, সো এটা নিয়ে আমি আসলে কিছু বলতেছি না। 3D তে একটা খুবই অবভিয়াস জিনিস আছে, যেটা হচ্ছে প্লেন রিলেটেড কিছু ইকুয়েশন তুমি হইতেছে এই বইয়ের মধ্যে পাবা। প্লেন রিলেটেড ইকুয়েশন বলতে হচ্ছে প্লেন রিলেটেড কি কি জিনিসপত্র আসে আমি তোমাদেরকে সেটা একটু বলি। খুব কমন একটা জিনিস হচ্ছে কি জানো, যে 3D তে যদি আমি বলি একটা প্লেন ডিফাইন করতে আমার মিনিমাম 3টা পয়েন্ট লাগে, 3টা পয়েন্ট দিয়ে 3টা নন কোলিনিয়ার পয়েন্ট আর কি। 3টা পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, একই রেখার উপর অবস্থিত হয়, তাহলে কিন্তু ওগুলাকে দিয়ে তুমি একটা প্লেন ডিফাইন করতে পারবা না। 3টা নন কোলিনিয়ার পয়েন্ট ইউজ করে তুমি 3D তে অলওয়েজ একটা প্লেন ডিফাইন করতে পারবা। সো প্লেন অনেক রকম হইতে পারে। প্লেন মানে আসলে বেসিক্যালি একটা বই চিন্তা করতে পারে, একটা সারফেস, দ্যাটস ইট, একটা প্লেন সারফেস। এই কারণে এটা প্লেন বলি আমরা, তল যেটাই বলো আর কি। সো প্লেনের অবভিয়াসলি কিছু প্রপার্টি আছে, দুইটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল হয়। সো প্লেনের অ্যাঙ্গেল কিভাবে করে ডিটারমাইন করা হয় এগুলো আসলে আমি তোমাদেরকে, যেহেতু ফিজিক্যাল এখন সামনাসামনি নাই, এই জিনিসপত্রগুলো ভিজুয়ালাইজ করে বোঝানো কঠিন। সো বাট বইটার আমি এখন হাইলি রেকমেন্ড করছি, বইটাতে মধ্যে সুন্দর করে ছবি দিয়ে জিনিসপত্রগুলো বলা আছে। বাট আমি যদি একটু বলতে হয়, ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে দুইটা প্লেন, যে কোনো প্লেনকে ইউনিকলি রিপ্রেজেন্ট করা যায়, আর করার অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে প্লেনের উপর অবস্থিত যে কোনো 3টা পয়েন্ট ইউজ করে, কারণ 3টা পয়েন্ট কেবল এবং কেবলমাত্র একটা প্লেনকে নির্দেশ করতে পারে, এটা হইতেছে নন কোলিনিয়ার পয়েন্ট যদি হয় আর কি। বাট এটা ছাড়া আরো একটা উপায় হচ্ছে, তুমি প্লেনের একটা নর্মাল থাকে, বুঝতে পারছো, একটা প্লেনের নর্মাল অনেক নর্মাল হইতে পারে, তুমি যে কোনো একটা নর্মাল নিতে পারো। নর্মালটা একটা ভেক্টর আর কি বেসিক্যালি, প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর উপর বরাবর আছে। তুমি একটা প্লেনকে ডিফাইন করতে প্লেনের নর্মাল এর ইকুয়েশনটা এবং প্লেনের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট, দ্যাটস এনাফ টু ডিফাইন এ প্লেন। এটা একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন। সো প্লেনের উপর অবস্থিত একটা পয়েন্ট এবং একটা নর্মাল, এটা দিয়েও তুমি একটা প্লেনকে রিপ্রেজেন্ট করতে পারো। আবার আরো অনেক উপায় আছে, বাট সেগুলো আমাদের রেলেভেন্ট না। আমাদের মোটামুটি এই দুইটা রিপ্রেজেন্টেশন ইজ গুড এনাফ ফর ওয়ার্কিং উইথ এভরিথিং। এবং মোর ইম্পর্টেন্টলি আসলে আমরা যত প্রবলেম সলভিং করব, তোমরা এই বইটা ফলো করলেও দেখবা, আমি নিজেও যেভাবে করে প্রবলেম সলভিং করতাম, আমরা আসলে অলওয়েজ প্লেনের পয়েন্ট নর্মাল রিপ্রেজেন্টেশন যেটা আছে, আমি তো দুইটা রিপ্রেজেন্টেশন বললাম, একটা হচ্ছে 3 পয়েন্ট রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে যেটাকে আমরা আরো শর্ট ভাষায় 3P রিপ্রেজেন্টেশন বলি, আর এটা হচ্ছে পয়েন্ট নর্মাল রিপ্রেজেন্টেশন, মানে একটা পয়েন্ট এবং একটা নর্মাল, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা। আমরা নর্মালি দেখবা যে অলওয়েজ পয়েন্ট নর্মাল রিপ্রেজেন্টেশনটা ইউজ করি যে কোনো কোডে বা যে কোনো জায়গায়, কারণ এটা ইউজ করা অনেক ইজি। দুইটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করা, একটা প্লেনের উপর আরেকটা পয়েন্ট বের করা, সবকিছুই আর কি, সব রকম ক্যালকুলেশন করতে অনেক ইজি হয় পয়েন্ট নর্মাল রিপ্রেজেন্টেশন ইউজ করে। এই কারণে নর্মালি এই দেখবা যে পয়েন্ট নর্মাল রিপ্রেজেন্টেশন ইউজ করে, দুইটা প্লেন প্যারালাল কিনা, কারণ নর্মাল দিয়ে আসলে অনেক কিছু হিসাব করে ফেলা যায়, এটা আর কি। সো এই জায়গাটায় আর কি অনেক কিছু করার মতো আছে। বাট নর্মালি 3Dর যেসব প্রবলেম আসে, সেই সব প্রবলেমে প্লেনের একটা হিউজ ভূমিকা থাকে। এবং এই কারণে আমি অবশ্যই হইতেছে নেক্সট কন্টেস্ট যেটা হয় সেটাতে চেষ্টা করবো যতটুকু পারি প্লেনের বিভিন্ন প্রবলেম দেওয়ার। প্রবলেমগুলো নর্মালি কি রকম হয় এটা একটু বলে রাখি। প্রবলেমগুলো সবচেয়ে ইজিয়েস্ট ভার্সন যেটা হয় যে
তিনটা পয়েন্ট দিয়ে একটা প্লেন প্রথমে বানাইতে পারতে হয়। সেই প্লেন বরাবর নরমালি একটা বল বা সামথিং কোন একটা অবজেক্টকে হইতেছে মুভ করাইতে পারতে হয়। দ্যাট মিন্স যে একটা পয়েন্টের ট্রান্সফরমেশন করাইতে পারতে হবে এই প্লেনের উপরে, বা হইতেছে যেটা হ্যাঁ মোটামুটি এইটাই, পয়েন্টকে বল বা একটা অবজেক্টকে মুভ করাইতে পারতে হয়। আর হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দুইটা প্লেনের অ্যাঙ্গেল বা দুইটা প্লেনের মধ্যে ইন্টারসেকশন, ও এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, প্লেন প্লেন ইন্টারসেকশন, এটা নিয়েও আমরা এই বইয়ের মধ্যে পাবো যে প্লেন প্লেন ইন্টারসেকশনের ব্যাপারটা কি হবে। শুরু থেকে আসি, ধরো যে লাইন লাইন ইন্টারসেকশন হয় একটা পয়েন্ট। প্লেন লাইন ইন্টারসেকশন, একটা প্লেনের মধ্যে একটা লাইন চলে গেছে, সেটাও হবে একটা পয়েন্ট। অবভিয়াসলি কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে যাবে একটা লাইন আর একটা প্লেন যদি করে। প্লেন প্লেন ইন্টারসেকশন, দুইটা তল যদি ইন্টারসেক্ট করে একটা আরেকটার সাথে, সেটা কিন্তু হবে একটা লাইন। ধরো যে দুইটা বই যদি একটা আরেকটা মাঝখান দিয়ে চলে যেতে পারতো, তাহলে কিন্তু একটা লাইন জুড়ে অনেকগুলা পয়েন্ট, নট এ সিঙ্গেল পয়েন্ট, অনেকগুলা পয়েন্ট একটা লাইন জুড়ে হইতেছে, তারা ইন্টারসেক্ট করতো। তো প্লেন প্লেন ইন্টারসেকশন জিনিসটা মাঝে মাঝে রিলেভেন্ট হয়। একটা পয়েন্টের থেকে একটা প্লেনে পারপেন্ডিকুলার টানতে পারাটা রিলেভেন্ট হয়। এটারও কোড তোমরা এখানটায় পাবা। ওই যে এই পার্টিকুলার জিনিসটা কিন্তু 2018 এর রিজিওনালে আসছিল আর কি, যে একটা পয়েন্ট থেকে একটা প্লেনের মিনিমাম ডিস্টেন্স, এটা আর কি খুবই ইউজফুল। সো ওইটাও লাগে। আর খুব রেয়ার কেসে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে, সেটা আমি আচ্ছা সেটা আমি একটু পরে আসবো। তো আপাতত এর দূরই আর কি, প্লেনের উপরে বেশি কিছু আসে না। এই বইয়ে আরো অনেক কিছু আছে, পলিহেড্রন টেড্রন আছে, এগুলো আমি কোনোদিন লাগতে দেখি নাই, ইউজফুলনেস নাই কোনো, এগুলো তোমরা যদি নিতান্ত প্রয়োজন না হয় পড়ার দরকার নেই। ফেস ওরিয়েন্টেশন এগুলা দিয়েও কখনো কিছু লাগে নাই। 3D কনভেক্সাল এই পার্টিকুলার জিনিসটা আমি মাঝে মাঝে কিছু জায়গায় আসতে দেখছি, বাট এইটাও আসলে খুবই অ্যাডভান্স লেভেল টপিক, এবং এটারও খুব ভালো কোনো ইমপ্লিমেন্টেশন নাই। মানে জিওমেট্রি ব্যাপারটা কিন্তু অনেক ভাস্ট। হ্যাঁ, জিওমেট্রিতে তুমি দেখবা হইতেছে যে ডিলানোয়েড ট্রায়াঙ্গুলেশন, বর্নের ডায়াগ্রাম, এইসব রিলেটেড অনেক রকম প্রবলেম দেওয়া যায়, বাট ব্যাপারটা হইতেছে এগুলার এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন করাটা এতই টাফ, ইনফ্যাক্ট এন লগ এর ইমপ্লিমেন্টেশন অনেক বড়। তো এটাকে মেনটেন করা, কোড মেনটেইনেবিলিটি, কোডের অ্যাকুরেসি খুবই হার্ড। তো আমি ইভেন কোড ফোর্সেস এর মধ্যেও, ইভেন জিমেও আমি মাঝে মাঝে একটা দুইটা রেয়ার যেসব প্রবলেম পাইছি যেগুলাতে 3D কনভেক্সাল বা হইতেছে মেবি ভরনের ডায়াগ্রাম রিলেটেড, ভরনের ডায়াগ্রামের এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন রিলেটেড কোনো কিছু একটা লাগতেছে, সেই সব প্রবলেম আমি দেখছি যে আসলে খুব হার্ডলি মানুষজন সলভ করছে। সেগুলো আমার মনে হয় আর কি দরকার নাই, যে আগে নর্মাল যেসব প্রবলেম যেগুলো অন্যরা পারার চান্স আছে সেসব প্রবলেমের দিকে আমরা ফোকাস করি। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এরপরে যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে স্ফেরিক্যাল জিওমেট্রি। স্ফেরিক্যাল মিন্স হচ্ছে বেসিক্যালি আমরা সার্কেলের জন্য যে জিনিসপাতিগুলো দেখি সেগুলার 3D ভার্সন। সো স্ফেরিক্যালের উপর আসলে প্রবলেম আমি খুব বেশি আসতে দেখি নাই, বাট তারপর আমি কিছু জিনিসের সাথে তোমাদেরকে পরিচয় করাই রাখি। সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে যে জিনিসটা যে প্রবলেমটা আমি আর কি সবচেয়ে পপুলারলি আসতে দেখছি, সেটা হচ্ছে প্রথমে 2D ভার্সনটা বলি। হ্যাঁ, 2D ভার্সনটা হচ্ছে স্মলেস্ট এনক্লোজিং সার্কেল। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে এক গাদা পয়েন্ট দেওয়া আছে, র্যান্ডম পয়েন্ট, তোমাকে বলা হয়েছে এমন ভাবে একটা সেন্টার ফিক্স করো এবং এমন ভাবে একটা রেডিয়াস ফিক্স করো যেন যে সার্কেলটা তুমি আঁকবা সেই সার্কেলটা যেন এই সবগুলা পয়েন্ট যেন, মানে যে পয়েন্টগুলো তোমাকে আমি ইনপুটে দিচ্ছি আর কি, হ্যাঁ, সেই পয়েন্টগুলো সবগুলো যেন এই সার্কেলটার ভিতরে থাকে। আমি আবার একটু বলি, তো বেসিক্যালি তোমাকে যদি আমি অনেকগুলা পয়েন্ট দিয়ে দিতাম, আর যদি তোমাকে আমি সেন্টারটাও বলে দিতাম সার্কেলের, ঠিক আছে, তাহলে রেডিয়াসটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার না, রাইট? কারণ তুমি যেটা করতে, যে তুমি দেখতে যে সবচেয়ে দূরের পয়েন্টটা কোনটা আছে এই পার্টিকুলার সেন্টারের থেকে, অত রেডিয়াস নিয়ে নিতা, বলতে যে এই মিনিমাম রেডিয়াস দিয়ে আমি হইতেছে সার্কেল আঁকলে সবগুলা পয়েন্টকে আমি সার্কেলের ভিতর রাখতে পারবো, রাইট? বাট যখন তোমাকে আমি এটা বলবো যে না, তোমার সার্কেলের রেডিয়াসটা ফ্লেক্সিবল, তুমি সার্কেলের রেডিয়াসটা যে কোনো জায়গায় নিতে পারো, এই প্রবলেমটা খুবই গ্যাঞ্জাম তখন, কারণ তুমি তো জানো না আসলে কোন জায়গাটায় সেন্টার ধরলে সবচেয়ে অপটিমাল হবে। এই প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে স্মলেস্ট এনক্লোজিং সার্কেল প্রবলেম, এবং এই প্রবলেমটা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় আসছেও। ইনফ্যাক্ট রিজিওনাল 2019 যে পার্টিকুলার জিওমেট্রি প্রবলেমটা আসছিল, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ হয় নাই। ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি স্মলেস্ট এনক্লোজিং সার্কেল প্রবলেমের একটা ভ্যারিয়েন্ট, যে মানে নরমালি আমাদের স্মলেস্ট এনক্লোজিং সার্কেল প্রবলেমে কি থাকে, এক গাদা পয়েন্ট দেওয়া আছে, বলা হয়েছে এমন ভাবে সার্কেল এবং রেডিয়াস চুজ করো যেন মিনিমাম রেডিয়াস দিয়ে একটা সার্কেল আঁকলে আমার হচ্ছে সবগুলা পয়েন্টকে কভার করা যায়। বাট রিজিওনাল 2019 যেটা ছিল সেটা হচ্ছে যে তোমাকে বলা হয়েছে তুমি দুইটা সার্কেল আঁকতে পারবা ইনস্টেড অফ ওয়ান সার্কেল। সো এই প্রবলেমটা আর কি একটু কঠিন আর কি কম্পারেটিভলি। সো এটা সলিউশন নিয়ে আমি এখন গেলাম না। স্মলেস্ট এনক্লোজিং সার্কেল প্রবলেমটা সলিউশনটা অনেকটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে
অনেকটা এই জিনিসটা অনেকটা বলা হয় ট্রেনিং টাইপের সলিউশন, ট্রেনিং বলো বা মেশিন লার্নিং বলো, মানে মেশিন লার্নিং জিনিসটা কিন্তু জিওমেট্রি সেন্স অনেক রিলেভেন্ট আর কি। মানে মেশিন লার্নিং শুনে ভয় পাওয়ার কিছু নাই, ব্যাপারটা একটা এরকম যে আমরা যেটা করি আসলে কি কন্টিনিউয়াস ভাবে জিনিসটাকে আপডেট করি। আমরা যেটা করব, আমরা প্রথমে সার্কেলের সেন্টার ধরে নিব একটা র্যান্ডম জায়গায়, যেমন ধরো 0 0, যেটা কিনা হয়তো এই এক্সিস্টিং পয়েন্টগুলোর ভিতরেই না, বাইরে কোনো এক জায়গায়। আমরা যেটা করব, আমরা ধরো যে সার্টেন নাম্বার অফ টাইমস লুপ চালাবো। এখানে যেমন দেখছো 70,000, ঠিক আছে, এরকম 70,000 বা 1,00,000 একটা সার্টেন নাম্বার অফ টাইমস লুপ চালাবো, যেটা আমাদের পারমিট করে উইদিন দ্য টাইম লিমিট। প্রত্যেকটা লুপে আমরা কারেন্ট যে সেন্টার আছে সেই সেন্টার থেকে সবগুলা পয়েন্টের ডিস্টেন্স নিব। সবগুলা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে আমরা দেখব সবচেয়ে দূরের পয়েন্টটা কোনটা আছে, অর্থাৎ কারেন্ট সেন্টার থেকে সবচেয়ে দূরের পয়েন্টটা কোনটা, এক্সিস্টিং যে পয়েন্ট সেটটা আমাকে দেওয়া আছে, যেই পয়েন্ট সবচেয়ে দূরের সেই পয়েন্ট বরাবর আমরা আমাদের সেন্টার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পরিমাণ আগাই দিব। এবং এই আগানোর রেশিওটা চেঞ্জ হবে। দেখো ইনিশিয়ালি আমরা স্কেলটা রাখি 0.1, ওই পরিমাণ আগাই, ধরো অত লেন্থ পরিমাণ শুরুতে আগাই দিব, যে সি প্লাস পি পজ মাইনাস সি, মানে অত ওই ডিস্টেন্সটা মাঝখানে ডিস্টেন্সটা ইনটু ইটস একটা স্কেল। এই স্কেলটা তুমি সবসময় সেম রাখবা না, স্কেলটা ক্রমাগত চেঞ্জ করতে থাকবা, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। স্কেলটা এই যে দেখো পি ইনটু 0.998, এটা অ্যাকচুয়ালি 998 দেওয়াটা এসেনশিয়াল না, 1 এর চেয়ে ছোট যে কোনো কিছু দিলেই হয়। আমি 0.9999 দিয়েও করছি, সো বাট 1টা দেওয়া উচিত না। 1 দিলে যেটা হয়, কিছু কিছু স্পেসিফিক কেস তোমাকে বানাই দেখানো যাবে যে জায়গায় আসলে পুরো জিনিস আটকে যাবে, বারবার 2টা 3টা পয়েন্টের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে আর কি, মানে স্পেসিফিক সেন্টারে কখনো ফিক্স হইতে পারবে না। এই কারণে স্কেলটা ক্রমাগত কমাইতে হয়, এক্স্যাক্টলি সেম রাখা যায় না। বাট আইডিয়াটা হইতেছে এইটা, তুমি চিন্তা করো যে অবভিয়াসলি আমার সেন্টারটা এমন একটা জায়গাতে রাখাটা সবচেয়ে বেস্ট যে যেন রেডিয়াসটা কম হয়। আমাদের টার্গেট সেটা যে মিনিমাম রেডিয়াস সার্কেল আমরা রাখতে চাই। তো আমরা এক্স্যাক্টলি সেইটাই করতেছি, জাস্ট হচ্ছে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা দেখতেছি যে হচ্ছে সবচেয়ে দূরের পয়েন্টটা কোনটা রাইট নাও, যেটা আমার রেডিয়াসটাকে ম্যাক্সিমাইজ করতেছে অবভিয়াসলি, তাই না, যে রেডিয়াসটা তো ওর কারণেই বেড়ে যাচ্ছে। তো সেদিক বরাবর একটু আগাই দেই, অবভিয়াস অ্যাপ্রোচ সেটাই হওয়ার কথা, সেদিক বরাবর একটু আগাই দিলাম। সো ওইটারটা কমে গেল, ওইটার জন্য ইয়ার কস্টটা কমে গেল। এখন হয়তো অন্য কারোর জন্য আবার বেড়ে যাবে, বাট আমরা তো বারবার ইটারেট করে 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 আমরা এই জিনিসটাকে একটা স্টেবল সিনারিওতে নিয়ে আসতেছি। তো মোটামুটি দেখা যায় যে 70,000 ইটারেশন ইজ গুড এনাফ। আমি যদি তোমার এটা আসলে ডিপেন্ড করে তোমার কোঅর্ডিনেটর সাইজের উপরে, তোমার কোঅর্ডিনেট যদি 10^9 10^12 এরকম ডোমেইন নিয়ে যদি তুমি কাজ করো, তখন দেখবা তোমার ইটারেশন বেশি লাগতেছে। 1,000 যদি কোঅর্ডিনেট সাইজ হয়, 70,000 তো দূরের কথা, তোমার 300-400 ইটারেশন আর কি এনাফ টু রিচ এ স্টেবল সিনারিও আর কি। সো এই সেম জিনিসটা সার্কেলের জন্য যেমন প্রযোজ্য, স্ফিয়ারের জন্য প্রযোজ্য। তোমাকে অনেকগুলো 3D পয়েন্ট দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে এমন ভাবে একটা সার্কেল, একটা সেন্টার পিক করো এবং একটা রেডিয়াস পিক করো, যেন হইতেছে মিনিমাম রেডিয়াসের স্ফিয়ার রেখে তুমি সবগুলা পয়েন্টকে কভার করতে পারো। এটাকে আমরা বলি স্মলেস্ট এনক্লোজিং স্ফিয়ার প্রবলেম। সিমিলার এবং সলিউশন এক্স্যাক্টলি সিমিলার। স্টার্ট ফ্রম এনি সেন্টার, জাস্ট হইতেছে ইনক্রিমেন্টালি সবচেয়ে দূরের যে পয়েন্ট আছে সেটার দিকে একটু একটু করে আগাই যাও। এটা করলেই আলটিমেটলি আর কি তুমি পৌঁছে যেতে পারবা। সো এই পার্টিকুলার জিনিসটা নিয়ে কি আমরা ক্লিয়ার? বা থাকলে কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলো। একটু ইয়েস নো রেসপন্ড করলে ভালো হয় কেউ। ওকে গ্রেট। সো এই জিনিসটা, এই পার্টিকুলার প্রবলেমটা আর কি একটু খেয়াল কইরো আর কি, মানে এই সলিউশনটা অনেক জায়গাতে কাজে লাগে। আমি তোমাদের আরো প্রবলেম দিতে পারবো আর কি, যে প্রবলেম গুলাতে এই ট্রেনিং স্টাইলটা কাজে লাগছে। ট্রেনিং স্টাইলটা মানে লাইক হচ্ছে যে ইনফ্যাক্ট কিছুদিন আগে আর একটা প্রবলেম দেখলাম এই রিলেটেড, যে মানে ধরো যে অনেক অনেক সময় এরকম হয় আর কি, জিওমেট্রি প্রবলেম গুলো তো ডাটা সেট বানানো, মানে যদিও আমার তোমাদেরকে এই জিনিসটা বলা উচিত না, বাট ইটস এ ট্রু ফ্যাক্ট আর কি। সো এই জিনিসটা বলে দেওয়া ভালো যে জিওমেট্রি প্রবলেমে ডাটা সেট বানানো কিন্তু খুবই টাফ, এবং স্ট্রং ডাটা সেট বানানো আরো টাফ। একটা ডাটা স্ট্রাকচার প্রবলেমে তুমি যেভাবে কমফোর্টেবলি ডাটা সেট বানাইতে পারবা, ইভেন ডায়নামিক প্রোগ্রামিং প্রবলেমে তুমি যেভাবে ইজিলি গ্রিডিকে মারা দিতে পারবা, জিওমেট্রিতে গ্রিডিকে বা ব্রুট ফোর্সকে বা লাইন সুইপ টাইপের সলিউশনকে মারা দেওয়া কিন্তু খুবই কঠিন। কারণ মানে ব্যাপারটা হইতেছে এটা যে ডাটা সেট, ভ্যালিড ডাটা সেট কিন্তু অনেক বেশি নাই। ঠিক আছে, তুমি পয়েন্ট যে ফেলবা, তোমার যে একে 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 অনেক কষ্ট করে ডাটা সেট বানানো লাগে। সো অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়াল প্রবলেমটা অনেক কঠিন, বাট লাইন সুইপ কইরা
বা হইতেছে এই টাইপের প্রুনিং টাইপের সলিউশন, কন্টিনিউয়াস ইনক্রিমেন্টালি তুমি আপডেট করছো সলিউশন, পরে হইতেছে ডাটা সেটকে উইক ডাটা সেট হওয়ার লাইকলি আর কি খুবই হাই। তো এরকম সিনারিওতে অনেক সময় মারা দিয়ে ফেলা যায়। তো এইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি হইতেছে এমন কখনো হয় যে হইতেছে অন্য কোনো ভাবে আইডিয়া পাইতেছো না, বাট দেখতেছো প্রবলেমটা বেশ ভালো পরিমাণে সলভ হইতেছে, তাইলে এরকম টাইপের ব্রুট ফোর্স বা প্রুনিং টাইপের কিছু সলিউশন মাঝে মাঝে চিন্তা করে দেখতে পারো, যে যেগুলা তো হইতেছে অ্যাকচুয়াল সলিউশন তুমি জানো না, ইনক্রিমেন্টালি ট্রাই করে 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 তুমি বিল্ড আপ করলা সলিউশনটা, এই টাইপের হয় আর কি। এরকম প্রবলেম আমি ট্রাই করবো হইতেছে কন্টেস্টে আরো কয়েকটা দেওয়া। এনিওয়ে, সো হচ্ছে আমি মোটামুটি শেষের দিকেই চলে আসছি। লাস্টের দুই একটা টপিক একটু বলা বাকি আছে। একটা হচ্ছে স্পিয়ার নিয়ে কিছু জিনিসপত্র থাকে যেটা আসলে তুমি আমার এখান থেকে দেখানোর আলাদা করে দরকার নাই, যেটা তুমি এই পার্টিকুলার বইটার মধ্যেই পাবা। ওরা স্ফেরিক্যাল জিওমেট্রি নিয়ে অনেক কিছু বলছে। স্ফেরিক্যাল জিওমেট্রি নিয়ে তোমার অনেক কিছু দেখার দরকার নাই, এরা অনেক কিছু বলছে, এত কিছু লাগবে না। কি কি লাগবে আমি তোমাকে সেটা বলি। স্ফেরিক্যাল জিওমেট্রির মধ্যে 2টা থেকে 3টা জিনিসের নিজস্ব কোড রেডি রাখবা। একটা নাম্বার হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে মাঝে মাঝে বেশ কিছু প্রবলেম আসে, যেগুলো হচ্ছে পৃথিবীর সারফেস রিলেটেড। মানে বলবে যে দেখবা হইতেছে যে ইউভি এরই কিছু ফেমাস প্রবলেম আছে। ইনফ্যাক্ট রিজিওনাল 2017 একটা প্রবলেম আসছিল, যেটা খুবই প্যাথেটিক প্রবলেম, কেউ সলভ করে নাই, বাট স্টিল প্রবলেম তো আসছে আর কি। যে ওইটার মধ্যে এরকম পৃথিবীর হেমিস্ফিয়ারের উপরে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড নিয়ে হইতেছে একটা প্রবলেম দিছিল। সো আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এরকম যে ল্যাটিটিউড লঙ্গিটিউড রিলেটেড কিছু প্রবলেম থাকে। ল্যাটিটিউড লঙ্গিটিউড রিলেটেড প্রবলেম গুলা হইতেছে ডিল করার জন্য ল্যাটিটিউড লঙ্গিটিউড রিলেটেড কিছু জ্ঞানের প্রয়োজন হয়, যে ল্যাটিটিউড কাকে বলে, লঙ্গিটিউড কাকে বলে, যেহেতু দুইটা আসলে দুই অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে একটু পড়াশোনা করা বেটার। এই যে কস ফাই কস ল্যামডা দুইটা জিনিস আর কি, ফাই আর ল্যামডা দুইটা আলাদা অ্যাঙ্গেল কিন্তু। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করে যে এটা হইতেছে কদ্দুর বরাবর উপরে আছে, আরেকটা মানে কদ্দুর বরাবর উপরে মানে বেসিক্যালি যেটা চিন্তা করে, পৃথিবী তো আসলে একটা স্ফিয়ার, রাইট? বাট এটাকে তুমি আসলে অনেকগুলা চাকতি হিসেবে চিন্তা করতে পারো। চাকতি গুলা হইতেছে এই বরাবর একটা 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 করে উপরের দিকে উঠছে, মানে ছোট ছোট মানে ক্রমাগত ছোট চাকতি, রেডিয়াস ছোট হয়েছে। অনেকগুলা ডিস্ক, যে কোনো স্ফিয়ারকেই কিন্তু অনেকগুলা ডিস্কের একটা কালেকশন হিসেবে চিন্তা করা যায়, ঠিক আছে? তো এরকম ডিস্ক একটার উপর একটা একটার উপর একটা রাখছো, এরকম অনেকগুলা ডিস্ক আছে। তো একটা অ্যাঙ্গেল দিয়ে মিন করে যে তুমি কোন ডিস্কে আসো, মানে অনেকগুলো ডিস্ক তো আছে, তুমি কত বেশি উপরে আসো ডিস্ক ওয়াইজ, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করে। আরেকটা অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করা হইতেছে যে এই যে ডিস্কটার মধ্যে তুমি আসো, একটা ডিস্কে যে আসো, সে যে ডিস্কে থাকো না কেন, হয়তো ছোট একটা ডিস্ক এই জায়গায় বরাবর আসো, সেই ডিস্কে তুমি কত অ্যাঙ্গেলে আসো, মানে ওই 2D সারফেসের মধ্যে তুমি কত অ্যাঙ্গেলে আসো। সো একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা লঙ্গিটিউড। কোনটা ল্যাটিটিউড কোনটা লঙ্গিটিউড আমি আসলে ভুলে গেছি, বাট মানে এটা একটু অলওয়েজই মাথায় রাখা উচিত, এবং উইকিপিডিয়া বা অনেক যে কোনো জায়গা থেকে এটা দেখতে পাবা যে কোনটা ল্যাটিটিউড কোনটা লঙ্গিটিউড। বাট এটা খুবই ইউজফুল, কারণ এই রিলেটেড অনেকগুলো প্রবলেম আসে, যে তোমাকে বলবে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে, এই ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে ওই ল্যাটিটিউড লঙ্গিটিউডে যাইতে কত দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে যেটার নাম হচ্ছে গ্রেট সার্কেল ডিসটেন্স। গ্রেট সার্কেল ডিসটেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে নর্মালি আসলে এটা খুব ফেমাস জিনিস, আসলে হয়তো তোমরা অনেকেই জানো যে একটা সার্কেলের উপর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়া, আমরা নর্মালি চিন্তা, এটা আসলে যে কোনো শুধু সার্কেল না, মানে যে কোনো কার্ভ সারফেস আর কি, যে কোনো কার্ভ সারফেস, সেটা সিলিন্ডার হইতে পারে, হ্যাঁ, সেটা স্ফিয়ার হইতে পারে, যে কোনো কিছু, যে কোনো কার্ভ সারফেসের উপরে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার জন্য আমরা নর্মালি যদি চিন্তা করি যে হইতেছে সোজাসুজি বেঁকে বেঁকে যাব, ব্যাপারটা আসলে ওরকম না, ওইটা সবচেয়ে অপটিমাল ওয়ে না। সলিউশনটা যেটা বলা হয় যে তুমি যদি এটাকে সিলিন্ডারের ক্ষেত্রে বলা হয় যেটা, যে তুমি যদি এটাকে মাঝ বরাবর কেটে ফেলে এটাকে যদি একটা সরল সোজা কাগজ হিসেবে টেনে ফেলতে পারো, তোমরা ইউটিউবে এটার উপর অনেক ভিডিও পাবা, যদি ভালো 3D ডেমনস্ট্রেশন পাইতে চাও ইউটিউব থেকে দেখে নিও। বাট সলিউশনটা এরকম ভাবে বলা হয়, যেটা মাঝ বরাবর কেটে ফেলে যদি তুমি একটা সরল কাগজ বানাও, তারপর যদি পয়েন্ট দুইটার মধ্যে যদি সরল রেখা টানো, তারপর যদি আবার এটাকে মানে গোল করে যদি আবার বোটে ফেলো, হ্যাঁ, তাহলে দেখবা যে আসলে এটা সোজাসুজি যায় নাই সার্কেল বা সিলিন্ডারের সার্ফেসের উপর, এটা একটু বেঁকে গেছে, উপর একটু উঁচু হয়ে নিচে নামছে, এরকম আর কি। তো এটাকেই বলা হয় গ্রেট সার্কেল ডিসটেন্স, যে হচ্ছে যে সবচেয়ে মিনিমাম ডিসটেন্সটা আসলে সোজাসুজি না পেয়ে সার্কেলের গায়ে বা কার্ভের গায়ে একটু বাঁকা ভাবে পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এটার উপর ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি হইতেছে রিসোর্স দেওয়ার সময় এরকম একটা গুড ভিডিওর লিংক দিয়ে দিব যাতে তোমরা দেখতে পারো। সো সেটার ক্ষেত্রে সেই গ্রেট সার্কেল ডিসটেন্সটা খুব খুব আসে, অনেক সময় আসে আর কি বিভিন্ন কন্টেস্টে, যে হচ্ছে এবং এটা ফর্মুলাটাও একটা খুব কমন ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা
যদি হইতেছে উইকিপিডিয়া থেকে সরাসরি মেরেও দাও কোনো সমস্যা নেই আর কি, এই জায়গাগুলোতে সাধারণত নিজের থেকে মডিফাই করার দরকার হয় না। সো এনিওয়ে ওইটা আর কি ল্যাটিটিউড লঙ্গিটিউডের উপর রিলেটেড। এনিওয়ে সো স্ফিয়ার রিলেটেড বা পৃথিবী রিলেটেড এরকম কিছু প্রবলেম আসে পার্টিকুলারলি, যে প্রবলেমগুলো আর কি খুব ইউজফুল। আই উইল হাইলি রেকমেন্ড যে তোমরা এগুলো দেখো। এটা এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে আছে, তোমরা এই বইটা ফলো করতে পারো, যে ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে কিভাবে করে একটা স্ফিয়ারের উপর হইতেছে যে কোনো একটা পয়েন্ট খুঁজে বের করা যায়, অনেক কিছু। স্ফিয়ার লাইন ইন্টারসেকশন আমার কাছে মনে হয় যে এইগুলো একটু ওভারকিল, এগুলো আমি আসতে দেখি নাই। গ্রেট সার্কেল ডিস্টেন্সের কোড এখানে আছে, দেখতেই পাইতেছো, এই জিনিসটা তোমরা এখান থেকে নিতে পারো। স্ফেরিক্যাল সেগমেন্ট ইন্টারসেকশন আমি এগুলো আসলে আসতে দেখি নাই, আমার মনে হয় এগুলো ওভারকিল, প্রয়োজন নাই। যদি সময় পাওয়ার কি দেখতে পারো, দরকার নেই। ইমপ্রপার ইন্টারসেকশন এগুলো কোনোটাই আসলে দরকার নেই, আননেসেসারি। হ্যাঁ, সো অ্যাঙ্গেলস অন স্ফিয়ার কখনো আসতে দেখি নাই, এগুলো খুবই রেয়ার, সো প্রয়োজন নাই আসলে এগুলা নিয়ে খুব একটা ইয়া করার। যেটা লাগবে সেটা হচ্ছে 3D ওয়াইন্ডিং নাম্বার, এগুলারও প্রয়োজন নাই। যেটা লাগে, যেটার কোড আর কি আমি কোথা থেকে নিছি আমি ঠিক শিওর না, বাট এটা মোটামুটি মাঝে মাঝে আমি দেখছি আসতে, সেটা হচ্ছে এইটা, যে সার্কামস্ক্রাইবড স্ফিয়ার, মানে হচ্ছে তোমাকে 4টা পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, 3টা পয়েন্ট দিয়ে কিন্তু একটা প্লেন ডিফাইন করা যায়, হ্যাঁ এটা মাথায় রাখো। আবার 3টা পয়েন্ট দিয়ে কিন্তু একটা সার্কেল ডিফাইন করা যায় ইউনিক ভাবে, 2টা পয়েন্ট দিয়ে একটা লাইন ডিফাইন করা যায়, এরকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু তেমনি ভাবে 4টা পয়েন্ট দিয়ে একটা ইউনিক স্ফিয়ার ডিফাইন করা যায়, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। 4টা নন কোপ্ল্যানার পয়েন্ট দিয়ে, 4টা নন কোপ্ল্যানার পয়েন্ট দিয়ে, যারা একই প্লেনে নাই, 4টা পয়েন্ট যদি একই প্লেনে থাকে তাহলে তো কোনো লাভ নাই, তাহলে তো আর হবে না। ঠিক আছে, 4টা নন কোপ্ল্যানার পয়েন্ট দিয়ে বের করা যায় যে একটা ইউনিক স্ফিয়ার ডিফাইন করা যায়। হ্যাঁ, সো এই যে স্ফিয়ারটা হবে, সেই স্ফিয়ারটা বের করার একটা ওয়ে আছে, সেই ওয়েটাও খুবই ইন্টারেস্টিংটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যে জোড়ায় জোড়ায় 3টে প্রতি প্রতি 2টা করে পয়েন্ট নিয়ে তুমি হইতেছে প্লেন বানাবা, প্লেন বানায়া হইতেছে ওই 2টা প্লেনে ইন্টারসেকশন করবা, প্লেনের ইন্টারসেকশন পয়েন্টটাই হইতেছে মনে হয় তোমার ইয়া হয়। এটা নিয়ে মনে হয় এই বইয়ে পাবা আর কি, যে বইয়ে কোন একটা জায়গায় আছে যে সার্কামস্ক্রাইব স্ফিয়ার, বা এখানে না থাকলে হইতেছে একটু গুগল করে দেখতে পারো। বাট এটা মানে আমি মাঝে মাঝে সার্কামস্ক্রাইব সার্কেলটা তো কমন জিনিস, বাট সার্কামস্ক্রাইব স্ফিয়ার নিয়ে জিনিসপত্র আসতে দেখছি। সো এটা একটা ইউজফুল জিনিস। স্ফিয়ার ইন্টারসেকশন আমি আসলে আসতে দেখি নাই, তেমন একটা নেসেসারি না। এই যে জিনিসটা দেখছো পয়েন্ট অন সারফেস, এটা আসলে এখানেই আছে। পয়েন্ট অন সারফেস মানে হচ্ছে ওই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে, ওইটা ইউজ করে একটা পার্টিকুলার পয়েন্ট খুঁজে বের করতে পারা পৃথিবীর গায়ের মধ্যে। বা উল্টাটাও আসে, পৃথিবীর গায়ের মধ্যে একটা পয়েন্টের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বলে দেওয়া আছে, তোমাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করতে পারতে হবে, এটা আসে। আর হচ্ছে এইটাও আসতে দেখি নাই কখনো, এই যেটা বললাম স্ফিয়ার লাইন ইন্টারসেকশন। গ্রেট সার্কেল ডিসটেন্স আমি প্রচুর আসতে দেখছি, সো দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। সো অ্যাপারেন্টলি বলতে গেলে জিনিসপাতি এর দূরই। 3D পলিগন, 3D তোমার হচ্ছে, হ্যাঁ 3D পলিগন নিয়ে আমি আসলে খুব একটা আসতে দেখি নাই। 3D স্ফিয়ার নিয়ে আমি ওই যে যেগুলা বললাম এগুলাই আসতে দেখছি, এর বাইরে আসতে দেখি নাই খুব বেশি। একটা পার্টিকুলার জিনিস হচ্ছে এগুলার বাইরে আসতে দেখছি মাঝে মাঝে, সেটা হচ্ছে পিরামিড। পিরামিডের মাঝে মধ্যে কিছু প্রবলেম আসে, এবং পিরামিড জিনিসটা একটু এক্সেপশনাল এই সেন্সে যে পিরামিডের ক্ষেত্রফল আয়তনের ফর্মুলা হইতেছে একটু উইয়ার্ড, যে ওই যে হাইট ইনটু বেস বাই ডিভাইড বাই 3, বেসের এরিয়া ইনটু হাইট ডিভাইড বাই 3, এইরকম পিরামিডের ফর্মুলাগুলো একটু দেখে রাখতে পারো। পিরামিড রিলেটেড আমি প্রবলেম দিব কন্টেস্টে, তো ওই দিক দিয়েও তোমাদের হয়তো জিনিসটা ইয়া করা হবে। বাট পিরামিডের ফর্মুলা কিন্তু মাঝে মধ্যে প্রবলেমে আসে আর কি, যে পিরামিডের এরিয়া কত, পিরামিডের বেস এরিয়া তো আসলে ইজি, বেস এরিয়া নিয়ে খুব একটা ঝামেলা নাই, বাট ভলিউমটা একটু উইয়ার্ড। সো ওই রকম আর কি, ওই জিনিসপত্রগুলো নিজেরা চিন্তা করে বাইর করতে পারো বা হোয়াটএভার আর কি। সো পিরামিডটা মাঝে মধ্যে আমি 3D এর মধ্যে আসতে দেখছি। সো অ্যাপারেন্টলি আসলে যদি আমি একটু সামারাইজ করি পুরো জিনিসটা, আবার একটু বলি, 2D নিয়ে আমি আসলে আজকে খুব বেশি কথা বলি নাই। 2D এর জন্য তোমরা স্ট্যানফোর্ডের এই লাইব্রেরিটা, বা আমি নিজেও হইতেছে আগের বার তোমাদের সাথে ভেক্টরের কোড বা হইতেছে লাইনের কোডগুলো শেয়ার করছিলাম, ওগুলো লাগলে আবারও শেয়ার করতে পারি। কনভেক্সালের কোড আগের বার শেয়ার করছিলাম, কনভেক্সাল ইউজ করে গ্রাম স্ক্যান, কনভেক্সালের মধ্যে টেনজেন্ট বাইর করা, যেটা আজকে দেখাইলাম। কনভেক্স একটা পার্টিকুলার পয়েন্ট কনভেক্স পলিগনের ভিতর আছে কিনা এটা আমরা লগ এনে বের করতে পারি। আর সিম্পল পলিগন হইলে অর্ডার এনে লুপ চালায় বের করতে পারি। তারপর হইতেছে রোটেটিং ক্যালিপার্স জিনিসটা আমি হইতেছে আগের বার ক্লাস যখন নিছিলাম তখন দেখাইছিলাম, যে হইতেছে কিভাবে করে আসলে আমরা হচ্ছে একটা একটা করে পয়েন্ট ডানে ডানে যে সরতে আমরা হইতেছে আসলে
অনেক মানে অর্ডার এনেই আমরা হইতেছে বের করতে পারি। রোটেটিং ক্যালিপার জিনিসটা আসলে বেসিক্যালি 2 পয়েন্টার ছাড়া কিছু না। আমরা যে নর্মাল ডাটা স্ট্রাকচার প্রবলেমে যে 2 পয়েন্টার বা স্লাইডিং উইন্ডো টেকনিক ইউজ করি, রোটেটিং ক্যালিপার জিনিসটা এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, যে বেসিক্যালি ও যেটা করে যে যদি আমি একেবারে সিম্পল প্রবলেম উদাহরণ দিই, যে একটা আছে পলিগন দেওয়া আছে, পলিগনের ডায়ামিটার বাই করতে হবে। সবচেয়ে ফেমাস যে প্রবলেমটা আছে রোটেটিং ক্যালিপারসে, আমরা বেসিক্যালি কি করতে পারতাম এই প্রবলেমের জন্য? আমরা যেটা করতে পারতাম, প্রতিটা পয়েন্ট নিয়ে দেখতে পারতাম যে এই পয়েন্টের ডায়ামিটার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে সবচেয়ে ডিস্টেন্ট পয়েন্ট কোনটা, সেটা বের করতে ট্রাই করতে পারতাম। সেটা বের করার জন্য অবশ্যই অর্ডার এন লুপ চালানো যাইতো, তার মানে হচ্ছে অর্ডার এন স্কয়ার হইতো কমপ্লেক্সিটি। বাট বেটার আইডিয়া হইতেছে টার্নারি সার্চ করা, রাইট? টার্নারি সার্চ করে তুমি বের করতে পারবা যে হইতেছে লো হাই এর মধ্যে কোন পয়েন্টটা আছে, যে পয়েন্টটা সবচেয়ে ডিস্টেন্ট তোমার থেকে। বাট রোটেটিং ক্যালিপার যেটা করে যে হইতেছে এই যে প্রপার্টিটা ইউজ করে মানে হচ্ছে স্লাইডিং উইন্ডোর মতোই। আমরা যেহেতু জানি যে আই এর জন্য যে পর্যন্ত যাওয়াই লাগে আমাকে, তাহলে i+1 এর জন্য আমার যে থেকে শুরু করলেই হয়, আমার এর আগে খোঁজার দরকার নেই। রোটেটিং ক্যালিপার এক্স্যাক্টলি সেম জিনিসটাকে এক্সপ্লয়েট করে। সে দেখে যে তুমি আই এর জন্য হয়তো বেস্ট সবচেয়ে দূরে পয়েন্টটা পাইছো যে নাম্বার ইন্ডেক্সে, তাহলে i+1 তম পয়েন্টের জন্য তোমার আসলে j+1 থেকে সার্চ করতে শুরু করলেই হয়, এবার এর আগে আসার দরকার নেই। এই জিনিসটাকেই লুপ চালায়া বারবার করে রোটেটিং ক্যালিপার। সো রোটেটিং ক্যালিপার ইজ নাথিং বাট স্লাইডিং উইন্ডো অন পলিগন পেরিমিটার। সো ওই জিনিসটাই রোটেটিং ক্যালিপারসের দুইটা কোড, আমি এক্সাম্পল কোড মনে হয় আমি আগের বারও শেয়ার করছিলাম, আবারও দিতে পারি এই জিনিসটা। এই যে তোমার হইতেছে কোন কোডটা, তোমার হচ্ছে এই যে রোটেটিং ক্যালিপারস ইউজ করে কিভাবে করে হচ্ছে রোটেটিং ক্যালিপারস ইউজ করে কিভাবে হচ্ছে বাইর করা যায়, মিনিমাম এরিয়া রেক্টাঙ্গেল বের করা যায়। আর এটা হইতেছে প্রবাবলি বাইর করা, ডায়ামিটার বাইর করা। এই দুইটা কমন এক্সাম্পল। আর তোমাদেরকে মনে হয় আমি আগের বার বলছিলাম যে রোটেটিং ক্যালিপারস ইউজ করে মিনিমাম এরিয়া ট্রায়াঙ্গেল বের করা, ম্যাক্সিমাম এরিয়া ট্রায়াঙ্গেল বের করার কোডটা খুবই জনপ্রিয় ছিল আনটিল 2018 সালে মাঝামাঝি মনে হয় একটা পেপার লিখে প্রমাণিত হয়েছে যে মিনিমাম এরিয়া ট্রায়াঙ্গেল বের করার মিনিমাম এরিয়া ট্রায়াঙ্গেল বের করার যে কোডটা আছে রোটেটিং ক্যালিপার ইউজ করে, ম্যাক্সিমাম এরিয়া ট্রায়াঙ্গেল বের করার যে কোডটা আছে রোটেটিং ক্যালিপার ইউজ করে, এটা আসলে ভুল। এটা কাউন্টার কেস বাইর হয়েছিল 2018 সাল নাগাদ। এটার পরপরই সিঙ্গাপুর রিজিওনাল 2019-এ মনে হয় একটা প্রবলেমও আসছিল এটা ইউজ করে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি n স্কয়ার log n এ হইতেছে বাইর করবা আর কি, মানে রোটেটিং ক্যালিপার ইউজ করলে রং আনসার খাবা। ওই কেসটি ইনক্লুড করা হয়েছিল এই প্রবলেমে। সো রোটেটিং ক্যালিপার জিনিসটা প্রুফটাও আর কি একটু ঝামেলাজনক। প্রুফ ওয়ালা প্রবলেম আমার মতে এই দুইটাই আছে, ডায়ামিটার বের করাতেও খুবই প্রচলিত আর বের করতে প্রচলিত, তোমার হইতেছে মিনিমাম এরিয়া রেক্টাঙ্গেল বের করতে প্রচলিত। এর বাইরে মিনিমাম এরিয়া রেক্টাঙ্গেলে কিন্তু খুব ফেমাস প্রবলেমও আছে, যে প্রবলেমটা আমি অবশ্যই তোমাদের দিব কন্টেস্টে, যে রোটেটিং ক্যালিপার ইউজ করে মিনিমাম এরিয়া রেক্টাঙ্গেল। এটা একটা বক্স ফিটিং প্রবলেম বলে, যে একটা পলিগন আছে, এটাকে তুমি একটা বক্সের মধ্যে আটাবা, বক্সটা রেক্টাঙ্গুলার বক্স, মিনিমাম কত সাইজের বক্স নিলে তুমি আটাই ফেলতে পারবা। এরকম একটা খুব ফেমাস প্রবলেম আছে, এটা তোমরা পাবা আর কি কন্টেস্টে। তো অ্যাপারেন্টলি এটা তো গেল রোটেটিং ক্যালিপারস টেকনিক। সার্কেল নিয়ে অবভিয়াসলি 2D তে কিছু প্রবলেম থাকে, সার্কেল ইন্টারসেকশন, তো এগুলো স্ট্যানফোর্ডের লাইব্রেরির মধ্যেই আছে। তোমার হচ্ছে 3D এর কথা যদি বলো, 3D তে হচ্ছে আমি হাইলি সাজেস্ট করবো এই বইটা পড়িও সময় করে। এই বইটার মধ্যে তুমি হচ্ছে মোটামুটি প্লেন ইন্টারসেকশন, লাইন ইন্টারসেকশন, এই রিলেটেড যা যা দরকার, যেগুলো প্রয়োজন সবকিছু পাবা মোটামুটি। তোমার টেমপ্লেট বানানোর জন্য যা যা দরকার তার সবকিছুই পাবা। স্ফিয়ারে এসে তুমি একটু চুজি হবা, স্ফিয়ারে তোমার সবকিছু দরকার নাই। তুমি ল্যাটিটিউড লঙ্গিটিউড রিলেটেড জিনিসপাতি গুলা, গ্রেট সার্কেল ডিস্টেন্স, আর অ্যাটমোস্ট যেটা রাখতে পারো স্ফিয়ার ইন্টারসেকশন, স্ফিয়ার না, আমি কোনটা জানি বলতেছিলাম, যে সার্কামস্ক্রাইবড স্ফিয়ার, মানে 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্ট ইউজ করে হইতেছে এই 4টা পয়েন্টের দ্বারা যে স্ফিয়ারটা তৈরি করা যায়, সেই স্ফিয়ারটা এইটা বের করতে পারা মোটামুটি জানলেই এনাফ টু গো আর কি। সো 3D কনভেক্সাল আমার কখনো মনে হয় নাই যে প্রয়োজন হবে। আর যদি বলো যে ভরনের ডায়াগ্রাম, ডিলরের ট্রায়াঙ্গুলেশন, এগুলো আমার মনে হয় না কোনোদিন প্রয়োজন হবে। সো আই থিঙ্ক আর কি ওগুলো একটু ওভারকিল, প্রয়োজন নাই আর কি। সো অ্যাপারেন্টলি আমার সাজেশন এদুরি, আমার প্রবাবলি হইতেছে নেক্সট ক্লাসটাই লাস্ট ক্লাস হবে। নেক্সট ক্লাসটাতে আমি আসলে এই কারণে একটু মানে র্যাপ আপ করতে চাইতেছিলাম সবকিছু। জিওমেট্রিটা চেষ্টা করলাম মোটামুটি যতটুকু পারা যায় কভার আপ করতে। টেমপ্লেট রিলেটেড যা যা আমার যা যা মনে হবে তোমাদের দেওয়া আমি দিয়ে দিব এই রিসোর্স দেওয়ার সময়ই। সো
নেক্সট ক্লাসটাতে হোপফুলি আমাকে কে জানি বলতো, মুরাদ মনে হয় প্রবাবলি বারবার বলতেছিল যে আমি যেন এইচএলডি টা একটু দেখাই। আমি চেষ্টা করবো এইচএলডির কনসেপ্টটা একটু এক্সপ্লেন করার জন্য নেক্সট ক্লাসে। এছাড়া আসলে হয়তো একটা ওভারঅল কিছু কথাবার্তা বলবো আর কি। এছাড়া তোমাদের যদি আলাদা করে কোনো টপিক মনে হয় যে পড়ানো যাইতে পারে সেটা বলতে পারো নেক্সট ক্লাসে। মানে সেটা বললে এই উইকের মধ্যেই বইলো, নেক্সট 2-3 দিনের মধ্যেই বইলো। আমি ট্রাই করবো হইতেছে কভার করার জন্য আর কি। সো প্রবাবিলিটি প্রবাবিলিটি হচ্ছে ওকে, এটা একটু মানে খুবই কঠিন একটা ব্যাপার বলছো, কারণ প্রবাবিলিটি জিনিসটা আসলে ইটসেলফ কোনো টপিক না। প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কম্বিনেটরিক্স এর একটা এক্সটেন্ডেড পার্ট বলতে পারো। হ্যাঁ, কারণ এক্সপেক্টেড ভ্যালু। ওকে ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড ভ্যালুর যে ওই যে ধরো লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন টাইপের যে এরকম জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে কিছু কিছু ডিসকাশন করতে পারি আর কি। বাট মোরলেস আসলে হয়তো এটা কাউন্টিং এর দিকেই যাবে। বাট আমি মানে এক্সপেক্টেড ভ্যালু মানে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন জিনিসটা নিয়ে কিছুটা ডিসকাস করতে পারি। ঠিক আছে, এর বাইরেও তোমরা যদি আরো কোনো এই টপিক থাকে আমাকে বইলো আর কি, মেসেজ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে বলতে পারো। দেখি আর কি ক্লাসে যতটুকু কভার করা যায়। ঠিক আছে, আর হচ্ছে গেম থিওরি যে লাস্ট কন্টেস্টটা হচ্ছে এটাতে মনে হয় পার্টিসিপেশন একটু কম। তোমাদের কি কোনো রকম স্ট্রাগল হচ্ছে? আমাকে বলতে পারো, মানে প্রবলেম গুলো করতে কি ঝামেলা হইতেছে কোনো? ভাই শুরু করি নাই এখনো, মানে শুরু করবো বলে শুরু করা হয় নাই আর কি। আচ্ছা, কন্টেস্টটা কইরো আর কি, কারণ হচ্ছে ধরো যে ওই যে রেড ব্লু হ্যাকেন বুশ এবং গ্রিন হ্যাকেন বুশের খুব ভালো কিছু প্রবলেম ওখানে আছে। তো একবার যদি করে ফেলো তোমার নিজস্ব টেমপ্লেটটা আর কি হয়ে যাবে, নিজে একবার ইয়া করে ফেলতে পারো। সব ভবিষ্যতে এগুলো নিয়ে আর কি আর প্যারা খাওয়া লাগবে না। এই কারণে কন্টেস্টটা কইরো আর কি, আশা করি। এবং ইনফ্যাক্ট আমি রেড ব্লু হ্যাকেন বুশের এমন একটা প্রবলেম ওখানে দিছি, কোডশেপের প্রবলেম, যেটার এডিটোরিয়ালটা ইটসেলফ হচ্ছে রেড ব্লু হ্যাকেন বুশের খুব ভালো একটা রিসোর্স। ওই প্রবলেমটা এডিটোরিয়ালটা, সো মানে সুন্দরভাবে পুরো কোড ওখানে দেওয়া আছে যে রেড ব্লু হ্যাকেন বুশে কখন কি করা লাগে উইথ এক্সপ্লেনেশন। মানে সো ওই সেন্সও আর কি কন্টেস্টটা করাটা উচিত আমার মতে। তো দেখো আর কি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে অনেক কি অবস্থা, তোমার শরীরের কি খবর? তোমার জিজ্ঞেস করা হয়নি। ভাই এখন সুস্থ আছি। সুস্থ আছো? আচ্ছা গ্রেট। আচ্ছা নসীন ভালো আছো? কন্টেস্ট করতেছো না কেন? ভালো আছি, একটু অসুস্থ ছিলাম মাঝে। আচ্ছা কন্টেস্টটা কইরো। শামিম কি খবর? ভালো চলে? শামিম শুনতে পাইতেছো? আচ্ছা ওকে, এনিওয়ে ঠিক আছে তাইলে কন্টেস্ট একটু সবাই কইরো। আমি হইতেছে আর এটা তো হইতেছে রিসোর্স যা আমার দেওয়ার মতো মনে হয় আমি দিয়ে দিব আর কি। আর জিওমেট্রির ব্যাপারে মানে ওই যে শুরুতেই যা যা বলছি আর কি ওইগুলাই মেইন রুল। কন্টেস্ট টাইমে জিওমেট্রি নিয়ে খুব স্পেসিফিক প্ল্যানিং করে তারপরে আগানো উচিত আমার মতে। যে জিওমেট্রি করবে, জিওমেট্রি ক্যান চেঞ্জ ইউর কন্টেস্ট। এটা ডেফিনেটলি জিওমেট্রি একটা প্রবলেম সলভ করতে পারলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। জিওমেট্রি একটা প্রবলেম সলভ করে ফার্স্টের অ্যাপারেন্টলি একটা টিম, যে টিমের কখনো ওয়ার্ল্ড ফাইনান্সে যাওয়ার কথা ছিল না, তারা হইতেছে 2018 রিজিওনালে ফার্স্ট হয়ে গেছিল। সো জিওমেট্রি ক্যান চেঞ্জ এভরিথিং। এটা কিন্তু মানে গেম চেঞ্জার হয়ে যেতে পারে আর কি। তো ওই কারণে আমি জিওমেট্রিটা ইগনোর করা কখনোই উচিত না। বাট হইতেছে ওই 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 জিনিসটা আর কি মানে আমার মনে হয় এই কারণে অ্যাপারেন্টলি আলাদা প্ল্যানিং থাকাটা ভালো যে কোনো টিমের জন্যই। সো হইতেই পারে যে নর্মালি রিজনাল গুলা তো আসলে আনপ্রেডিক্টেবল হয় কিছুটা, অনেক ক্ষেত্রেই হইতেছে একটা না অনেকগুলা প্রবলেম থাকে যেগুলো সবাই পারে, একটা প্রবলেম হঠাৎ করে দেখা যায় যেটা হইতেছে কেউ পারতেছে না। তো এরকম আননোন ট্রিক গুলা যদি জানা থাকে, যেমন 2019 রিজনাল যেমনটা হয়তো এলিয়েন ট্রিক যেমন একটা দিয়ে দিছিল, এলিয়েন ট্রিকটা হইতেছে কেউ খুব কম টিম জানতো। আমরা শিখছিলাম অ্যাপারেন্টলি এই কারণে হয়তো পারছিলাম, নাইলে এটা নিজের মাথা থেকে আলাদা করে আসার কোনো কারণই নাই আর কি, আমার কাছে যেটা মনে হয়। সো ওই রকম ধরো হচ্ছে যে এরকম একটা জিনিস রেড ব্লু হ্যাক এন্ড বুশ জাস্ট সেইং আর কি। যে বা ধরো যে 2017 রিজিওনালে যেমন তখন ছিল ফার্স্ট ওয়ার্ল্ড সারামার্ট, এটা এখন অনেক পপুলার হয়ে গেছে, বাট ফার্স্ট ওয়ার্ল্ড সারামার্ট তখন পারতোই দুইটা টিম, তারাই হইতেছে ফার্স্ট সেকেন্ড হইছিল। সো ওই রকম আর কি একটা ব্যাপার যে এরকম কিছু কিছু এক্সেপশনাল জিনিসপত্র থাকে যেগুলা হইতেছে জন্য হইতেছে অনেক সময় অনেক জিনিসপত্র ডিফার করে যায়। সো জিওমেট্রিক ক্যান বি এ টুল লাইক দ্যাট। তো এই কারণে হচ্ছে যে মোটামুটি আলাদা করে প্ল্যানিং করে যদি জিওমেট্রি প্রবলেম সলভ করা যায়
খুবই ভালো হয়। নট নেসেসারিলি অলওয়েজ সলভ করতেই হবে, বাট প্ল্যানিং থাকাটা ভালো। যে আমার টিমে যদি এরকম আমি যদি সলভ করি, তাহলে আমার 2 ঘন্টার মধ্যে জিওমেট্রি আইডিয়া চলে আসবে, জিওমেট্রি নিয়ে কোন দুইজন ডিসকাস করবে এটাও স্পেসিফাইড থাকবে, এবং কোডটাও কে করবে এটাও স্পেসিফাইড থাকবে, এবং কোড করার প্রোটোকলটাও ওইভাবে করে মেনটেন করতে হবে যে কখনো জিওমেট্রি প্রবলেমের জন্য অন্য প্রবলেম আটকে রাখা যাবে না। কারণ অন্য প্রবলেম এসি হওয়ার চান্স, সেই প্রবলেম যতই কঠিন হোক না কেন, ওই অন্য প্রবলেমে এসি হওয়ার চান্স অলওয়েজই হায়ার। কারণ তুমি জিওমেট্রিতে যে কিসে মারা খাবে এটা ইউ ডোন্ট নো, বাট এটার মানে এই না যে ওইটা আমি জিওমেট্রিটা কোড করবো না, জিওমেট্রিটা প্যারালালি করে যাব যদি আমার ক্লিয়ার আইডিয়া থাকে আর কি। এবং ওইটা মাথায় করার সময় হইতেছে ওইভাবেই আগে পুরাটা সিউডো কোড লিখে ফেলে দেন কোড করা শুরু করা উচিত। জিওমেট্রি কখনোই টেমপ্লেট অর্ধেক লিখলাম আবার কোড চেঞ্জ করলাম আবার অর্ধেক লিখলাম এভাবে করে জিওমেট্রি করা কখনোই উচিত না। কারণ টেমপ্লেট যদি তোমাকে মানে তুমি কতদূর কোড করে ফেলা দেখতেছো তোমার এই পার্টিকুলার ফাংশনটা দরকারই হচ্ছে না, তোমার অন্য একটা ফাংশন দরকার। সো দ্যাট মানে তার মানে খুব বাজে আর কি, কারণ টাইপ করাটা একটা বড় ব্যাপার, এখানে অনেক কিছু টাইপ করা লাগে এই আর কি। ঠিক আছে তাইলে থ্যাংক ইউ ভেরি মাচ, আর হইতেছে কন্টেস্টটা করবো আর কি। ওকে, ভালো থেকো।